আজকের লেকচারে আমরা শুরু করব এসআই এমডি আর্কিটেকচার সিরিয়াল ইনস্ট্রাকশন বা সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল ডেটা। তো এর উপরে পুরো আমরা ডিল করব এই লেকচারটা প্রথমত একদম কন্টিনিউয়েশন একটাই লেকচারে পুরো আমরা ইউনিভার্সিটি পয়েন্ট অফ ভিউ থেকে যে প্রশ্নগুলো আসতে চলেছে আমাদের প্যারালাল আর্কিটেকচারের উপর, তো সেই সূত্রে আমরা এই লেকচারটাকে আমি নিয়ে এসেছি। এটা পুরোটাই হচ্ছে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিরকম প্রশ্ন আসতে পারে তার যাবতীয় ডিটেলস কিন্তু যাদেরই সিলেবাসে তোমাদের প্যারালাল আর্কিটেকচার এই পোর্শনটা আছে এখান থেকে মোটামুটি এরকম ধরনেরই প্রশ্ন কিন্তু দিতে পারে। এই হচ্ছে বেসিক আইডিয়া। তো আমরা পুরোটাই আজকে এই লেকচারে পুরো জিনিসটাই কভার আপ করবো, কাকে কি বলে তার প্রত্যেকটি ডিটেলস আমি কভার আপ করবো এই পয়েন্ট অফ ভিউ থেকে। তোমাদের আশা করি কনসেপ্টগুলো তোমরা পরীক্ষায় গিয়ে তোমরা জিনিসটা সলভ আউট করতে পারবে। তো ফার্স্ট স্লাইডেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফ্লিংস এর যে ক্লাসিফিকেশনটা যেটা অলরেডি আমার প্লেলিস্টে দেওয়া রয়েছে সেটা থেকে আমরা নর্মালি শুরু করি গল্পটা। যে ফ্লিংস কিন্তু চারখানা ক্লাসিফিকেশন দিয়েছিল, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। একটা হচ্ছে সিঙ্গেল ইনস্ট্রাকশন সিঙ্গেল ডেটা, একটা হচ্ছে সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল ডেটা বলতে পারো, একটা হচ্ছে মাল্টিপল ইনস্ট্রাকশন সিঙ্গেল ডেটা, আর একটা হচ্ছে তোমাদের লাস্ট যে পয়েন্ট অফ ভিউ মধ্যে থাকে যেটা কিনা মাল্টিপল ইনস্ট্রাকশন সিঙ্গেল ডেটা। এটা হচ্ছে বেসিক ফ্লিংস এর ক্লাসিফিকেশন। ফ্লিংস কিন্তু চার ধরনের ক্লাসিফিকেশন কিন্তু কোনোভাবে আমাদের দিয়ে গেছিল। তো জাস্ট একটা আইডিয়া, আমার অলরেডি এই লেকচারটা আছে অলরেডি আমার প্লেলিস্টে অ্যাভেলেবেল। যারা এখনো ভিজিট করে দেখোনি, আমার আর্কিটেকচারের মোটামুটি আমাদের সিরিয়াল আর্কিটেকচার পুরো কমপ্লিট, মানে বেসিক যে আর্কিটেকচারটা বলা হয় তার পুরো মোটামুটি আমাদের কনসেপ্টটা পুরো আমাদের ভিডিওগুলো চলে এসছে আমাদের প্লেলিস্টে। যারা এখনো সেই কনসেপ্টগুলোকে গ্রিপ আপ করনি তারা ওখান থেকে গ্রিপ আপ করতে পারো, কোনো অসুবিধা নেই। এই ভিডিও ডিসক্রিপশনেও প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে, আর সেই প্লেলিস্টের মধ্যেই এই ভিডিওটা থাকবে। আমাদের প্যারালাল আর্কিটেকচারে পুরো একটাই কনসেপ্ট যে এসআইএমডি পুরো ওয়ার্কিং পুরো ডিটেলসটা আমরা একটা লেকচারেই কভার করব। তো মোটামুটি জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিই, জাস্ট এটা অলরেডি ওখানে আছে যেহেতু। যে সিঙ্গেল ইনস্ট্রাকশন সিঙ্গেল ডেটা মানে ইনস্ট্রাকশন একটাই হবে, তার ডেটা একটা সিঙ্গেল ডেটার উপর, যেটা আমরা নর্মালি আমাদের জিগে কাজ করি যে এসআইএসডি। ঠিক আছে, এসআইএসডিটা হচ্ছে আমরা নর্মালি আমাদের যে ল্যাপটপ গুলো কাজ করে বা ডেস্কটপ গুলো কাজ করে, যেখানে সিঙ্গেল ইনস্ট্রাকশন ক্যান ম্যানিপুলেট আ সিঙ্গেল ডেটা। এই হচ্ছে নর্মালি ব্যাপার, মানে একটা ইনস্ট্রাকশন থাকবে এবং তার স্ট্রিম অফ সিঙ্গেল ডেটাজের উপর কাজ করবো। যে দেখতে পাচ্ছ ইটস ওয়ান ক্যাপেবল অন স্কেলার অ্যারিথমেটিক পারপাসের জন্য আমাদের কাজ করতে হয়, কিন্তু এটা নর্মাল। এটা কিন্তু প্যারালাল আর্কিটেকচারের ব্যাপারটা যেটা আমরা নর্মালি করে আসি সেটা হচ্ছে নর্মালের কথা বলছি। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এমআই মানে হচ্ছে নাম্বার অফ অ্যাক্টিভ ইনস্ট্রাকশন স্ট্রিম, আর এমডি মানে হচ্ছে নাম্বার অফ অ্যাক্টিভ ডেটা স্ট্রিম। এই হচ্ছে ব্যাপারটা বলছে, যেখানে দুটোই একটা দিকেই কথা বলেছে। এবার সেই সূত্রে গেলে আমাদের যে সেকেন্ড ফেজটা নিয়ে আমরা স্টাডি করে, মানে বাদ বাকি দুটো ফেজটা এখনো রিসার্চ পারপাসে চলছে। এটা নর্মালি আমরা আমাদের সিলেবাস পয়েন্ট অফ ভিউ থেকে এটা না, এটা রিসার্চে এখনো চলছে। এগুলো যেটাই আমরা পড়ছি এগুলো তো এখনো রিসার্চ হচ্ছে, আরো ডেভেলপমেন্টের অ্যালগরিদম সবই হচ্ছে। তো যে সেকেন্ড পয়েন্ট আমরা ডিল করছি এটা কেন সিঙ্গেল ইনস্ট্রাকশন স্ট্রিম মাল্টিপল ডেটা স্ট্রিম, মানে এসআইএমডি মানে ইনস্ট্রাকশন হবে সিঙ্গেল কিন্তু ডেটা হবে মাল্টিপল। এটাই কি আমরা ডিল করব, যেটা সব থেকে ফেমাস যে এই ধরনের যে মেশিন গুলো যারা এগুলো সাপোর্ট করছে, যে ইলিয়েক 4 দেখতে পাচ্ছ তোমরা অ্যাজ এ এক্সাম্পল দেওয়া রয়েছে, যেখানে ইনস্ট্রাকশন একটাই থাকবে আর ডেটা মোর দ্যান ওয়ান থাকবে। এখানেই কিন্তু আমরা ডিল করব এই লেকচারটা পুরোটাই এর উপরে, যেখানে আমাদের সিঙ্গেল ইনস্ট্রাকশন এবং সিঙ্গেল ডেটা হচ্ছে সিঙ্গেল প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট অ্যান্ড মেনি ইন্ডিপেন্ডেন্ট এক্সিকিউশন ইউনিট। এটার কথাটার মানে হচ্ছে এটাই, এখানে অনেকগুলো এক্সিকিউশন ইউনিট থাকবে, তাদের কন্ট্রোল ইউনিট কিন্তু একটাই থাকবে। আমরা যখন ইলিয়েকের যখন আর্কিটেকচার দেখবো এই লেকচারে তখন আমরা জিনিসটাকে বুঝতে পারবো, চিন্তার বিষয় নেই। আমরা আগে যত যাবো তত আমরা জিনিসটা ক্লিয়ার করবো। তো মাল্টিপল ইনস্ট্রাকশন স্ট্রিম আর সিঙ্গেল ডেটা স্ট্রিম মানে বুঝতে পারছো যেখানে ইনস্ট্রাকশন মোর দ্যান ওয়ান থাকবে আর ডেটা কিন্তু আমাদের একখানাই থাকবে। যে সেভারাল সিপিইউ প্রসেস দ্য সেম ডেটা ইউজিং ডিফারেন্ট প্রোগ্রাম, মানে ডিফারেন্ট প্রোগ্রাম যদি সেম ডেটার উপর যখন ডিল করে সেরকম আমরা নর্মালি এই কনসেপ্টটাকে বলতে পারি আমাদের সিঙ্গেল ইনস্ট্রাকশন এবং মাল্টিপল ইনস্ট্রাকশন সিঙ্গেল ডেটা স্ট্রিম বলতে পারি। আরেকটা যেটা লাস্ট ক্লাসিফিকেশনে যেটা কিনা মাল্টিপল ইনস্ট্রাকশন স্ট্রিম মাল্টিপল ডেটা স্ট্রিম এমআইএমডি আর্কিটেকচার, যেখানে নর্মালি আমাদের দেখতে পাচ্ছ যেখানে নাম্বার অফ ইনস্ট্রাকশন গ্রেটার দ্যান ওয়ান আর নাম্বার অফ ডেটা কিন্তু গ্রেটার দ্যান ওয়ান থাকবে। তাই জন্য এটাকে আমরা নর্মালি মাল্টিপল ইনস্ট্রাকশন এবং মাল্টিপল স্ট্রিম বলেও আমরা এটাকে জানি। যেরকম কম্পিউটার উইথ মোর দ্যান ওয়ান সিপিইউ with the ability to execute several program simultaneously, এখানে মোর দ্যান ওয়ান সিপিইউ রয়েছে। অবভিয়াসলি এখানে যখন আমরা মাল্টিপল ডেটা স্ট্রিমের জন্য যখন দেখলাম সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল ডেটা স্ট্রিম, সেখানে আমাদের মোর দ্যান ওয়ান এক্সিকিউশন ইউনিট
একটাই কন্ট্রোল ইউনিট, এখানে হচ্ছে মাল্টিপল সিপিইউস রয়েছে, মানে বলতে পারো সুপার কম্পিউটার যেগুলো হচ্ছে পুরোপুরি আমাদের প্যারালাল আর্কিটেকচার যারা ডিল করছে, যারা মাল্টিপল প্রসেসর containing two or more CPUs that cooperate on common computation tasks, মানে মোর দ্যান 2-3 CPUs একটা জবকে এক্সিকিউট করার জন্য কিন্তু কাজ চলছে, এরকম ধরনের গুলোকে আমরা সুপার কম্পিউটারস বলতে থাকি, যেখানে আমাদের ওয়েদার ফোরকাস্ট, যে কোনো কিছু বড়সড় যে ক্রিপ্টোগ্রাফিক্যাল অ্যানালিসিস, এসব জায়গায় কিন্তু আমাদের এরকম ধরনের সিস্টেম কিন্তু দরকার পড়ে। যাই হোক, তো এগুলোর উপর রিসার্চ কেন বললাম, এগুলো হচ্ছে অ্যালগরিদমস গুলো, মানে এই প্যারালাল প্রসেসিং করা। আমরা নর্মাল প্রসেসিং যখন করি, যখন যে কোনো কাজ যেটা আমরা নর্মাল প্রসেসরে করি, সেরকম অ্যালগরিদম কিন্তু প্যারালাল প্রসেসর সাপোর্ট করে না। এটাই হচ্ছে আমাদের ডিল করতে হয়, যে আমাদের নতুন রকম অ্যালগরিদম বানাতে হয়। একটা প্যারালাল প্রসেসিং করানোর জন্য যে অ্যালগরিদম আমাদের লিখতে হবে, সেটা নর্মাল প্রসেসরে চলবে না। নর্মাল প্রসেসিং এ যে আমরা অ্যালগরিদম বানাবো, সেটা কিন্তু প্যারালাল প্রসেসরে চলবে না। এই কারণের জন্যই কিন্তু আমাদের এই কনসেপ্টটা অ্যাজ আ ইউনিভার্সিটি পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের কিন্তু এক্সামিনেশনে কিন্তু খুবই ইম্পর্টেন্ট বলতে পারো। তো আমরা নেক্সট স্লাইডে চলে গেছি, যেখানে বলছে SIMD অ্যারে প্রসেসর, যেখানে আমরা ডিল করব অ্যারে প্রসেসর কনসেপ্টটার মানে কি। প্রথম এখান থেকে আমাদের মেইন কিন্তু গল্প শুরু হয়ে যাচ্ছে। বলছে কনসিস্ট অফ মাল্টিপল প্রসেসিং এলিমেন্ট, যেটাকে পিস বলে ডিনোট করছি, আন্ডার দ্য সুপারভিশন অফ ওয়ান কন্ট্রোল ইউনিট, যাকে কিনা সিইউ বলছি। মানে এখানে আমাদের যে প্রসেসরগুলো এইভাবে আমাদের আর্কিটেকচার বিল্ড আপ আছে, একটা সিঙ্গেল কন্ট্রোল ইউনিট থাকবে, তার আন্ডারে মাল্টিপল প্রসেসিং এলিমেন্টস থাকবে। মাল্টিপল প্রসেসিং এলিমেন্টস, পি মিনস প্রসেসিং এলিমেন্ট, মানে কি হয়, ALUs অ্যাকচুয়ালি বলা হয়। ALUs আর দ্য প্রসেসিং এলিমেন্ট, তোমরা জানো। তো সেই সূত্রে আমি জাস্ট নর্মাল ALUs এর এক্সাম্পল দিলাম। তোমরা নর্মালি ভাবতে পারো দিস আর অল প্রসেসিং এলিমেন্ট, মানে n খানা মোর দ্যান ওয়ান প্রসেসিং এলিমেন্ট আছে, কিন্তু একটাই কন্ট্রোল কিন্তু ইউনিট রয়েছে। ক্যান হ্যান্ডেল সিঙ্গেল ইনস্ট্রাকশন অ্যান্ড মাল্টিপল ডেটা স্ট্রিম। সিঙ্গেল ইনস্ট্রাকশন, কিন্তু কন্ট্রোল ইউনিট যেহেতু একটা, ইনস্ট্রাকশন একটাই আসবে, কিন্তু ডেটা ইউনিটস গুলো বা ডেটা যে স্ট্রিম গুলো কিন্তু এগুলো মাল্টিপল হতে পারে। কেন, প্রত্যেকটি প্রসেসিং এলিমেন্টের সাথে একটা করে কিন্তু তাদের ইন্ডিভিজুয়াল মেমোরি কিন্তু কানেক্ট করা থাকবে। মানে যতগুলো প্রসেসিং এলিমেন্ট, ততগুলো ইন্ডিভিজুয়াল মেমোরির সাথে কানেকশন থাকবে। স্পেশালি ডিজাইন টু পারফর্ম ভেক্টর কম্পিউটেশন ওভার ম্যাট্রিক্স অর অ্যারে অফ ডেটা। এই যে যখনই আমরা কখনো ভেবে দেখেছো, যখনই অ্যারে অফ ডেটার উপর যখন আমরা কাজ করি, সিকুয়েন্সিয়াল ওয়ার্কিং করি, তো যদি এরকম ভেক্টর কম্পিউটেশন মানে হচ্ছে মোর দ্যান ওয়ান ডেটার উপর যখন কাজ করতে যাই, বা ম্যাট্রিক্সের উপর কোনো কাজ করতে যাই, তখন কিন্তু এরকম ধরনের আর্কিটেকচার কিন্তু অনেক কম সময়ে আমাদের কাজটা করে দেয়। সিঙ্গেল প্রসেসর কখনোই আমাদের কম সময়ে কাজ করতে পারে, কারণ আমাদের প্রত্যেকটি যতগুলো ডেটা থাকবে, যদি আমি সিম্পল কথা বলি যে 102524 ইন্টু 1024 কে যদি আমরা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করতে যাই, কতটা অ্যামাউন্ট অফ সময় লাগবে, যদি এটা আরো বড় হয়ে যায় আরো বেশি সময় লাগবে। তো এরকম ধরনের বড় বড় প্রসেসিং গুলো, যেগুলো অ্যারে প্রসেসিং বলতে পারো, অ্যারের উপর কোনো প্রসেসিং করাচ্ছি, সেই সব ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু সব থেকে বেটার কি থাকে, আমরা এইভাবে কিন্তু জিনিসটা করতে পারি। মানে এরকম ধরনের আমরা প্রসেসরকে মানে আর্কিটেকচার বিল্ড আপ করে, যেখানে আমাদের একটাই কন্ট্রোল ইউনিটের এগেইনস্টে আমাদের মাল্টিপল প্রসেসিং এলিমেন্টস রয়েছে, তাদের ইন্ডিভিজুয়ালস মেমোরিজ রয়েছে, তাহলে কিন্তু জিনিসটা খুব ভালোভাবে তোমরা করতে পারবে, বা খুব ফাস্টার ওয়েতে বলতে পারো। টু বেসিক আর্কিটেকচারাল অর্গানাইজেশন অফ SIMD কম্পিউটার, একটা হচ্ছে অ্যারে প্রসেসর উইথ ডিস্ট্রিবিউটেড মেমোরি এক হতে পারে, বা অ্যাসোসিয়েটেড মেমোরি উইথ কন্টেনিং আ কন্টেন্ট অ্যাড্রেসেবল অর অ্যাসোসিয়েট মেমোরি বলতে তোমরা পারো। এক হতে পারে অ্যারে প্রসেসর, যেখানে আমাদের ডিস্ট্রিবিউটেড মেমোরি হতে পারে। যে অ্যারে প্রসেসর মানে হচ্ছে ভাববে যে মাল্টিপল প্রসেসিং এলিমেন্টস, আর কিচ্ছু না। মানে যদি আমাদের একটাই কন্ট্রোল ইউনিটের আন্ডারে মাল্টিপল প্রসেসিং এলিমেন্টস থাকে, তাকে আমরা বলতে পারি অ্যারে প্রসেসর, আর কোনো ব্যাপার নেই। হচ্ছে বেসিক গল্প। এখানে টু কনফিগারেশন অফ অ্যারে প্রসেসর মোটামুটি আমরা বেসিক্যালি দেখবো। একটা হচ্ছে ILIAC-4 ডেভেলপ বাই ইলিনয়েস অ্যাটমিক কম্পিউটার টিম অফ ইউনিভার্সিটি অফ ইলিনয়েস, আর একটা হচ্ছে বারাউ সায়েন্টিফিক প্রসেসর BPS। দু রকম কনফিগারেশনের অ্যারে প্রসেসর দেখবো। তো মেইনলি আমরা ILIAC-4টাই আমরা ডিসকাস করবো এই লেকচারগুলো, আপকামিং যা যা দেখবো মোটামুটি আমরা ILIAC-4 এর উপরেই থাকবো। তো যাই হোক, এই ছিল যে বেসিক অ্যারে প্রসেসর কাকে বলে। তার একটা ছবি আমি দেখাবো, চিন্তা নেই, পরের স্লাইডে আছে, ছবিটা দেখে নাও। এই হচ্ছে ছবিটার গল্প। ছবিটা একটু জুম আউট করে তোমাদের দেখাচ্ছি যে ব্যাপারটা কিরকম হয় দেখতে। ILIAC এর যে পুরো কনফিগারেশনটা দেখতে পাচ্ছ, একটা মাস স্টোরেজ রয়েছে এখানে, হোস্ট একটা কম্পিউটার, যেখানে আমরা আইওর সাথে মানে আউটার ওয়ার্ল্ডের সাথে কমিউনিকেট করতে পারছি, এবং এখানে একটা সেন্ট্রাল দেখতে পাচ্ছ CPU, কন্ট্রোল মেমোরি রয়েছে, একটা যে কানেকশন রয়েছে কন্ট্রোল মেমোরি দেখতে পাচ্ছ, আর একটা হচ্ছে কন্ট্রোল ইউনিটস। এই কন্ট্রোল ইউনিটস কি করছে, আমাদের দুটো জায়গায় চলে গেছে। একটা হচ্ছে স্কেলার প্রসেসরকে কানেক্ট করে। দেখো আমাদের সবসময় যে প্যারালাল প্রসেসিং করতে হবে তো মানে নেই, যদি স্কেলার ইনস্ট্রাকশন হয় তাহলে স্কেলার প্রসেসর, স্কেলার বলতে গেলে সিঙ্গেল ডেটা,
স্কেলার কথাটার মানে হচ্ছে সিঙ্গেল, ভেক্টর মানে হচ্ছে মোর দ্যান ওয়ান, ঠিক আছে। আর যদি ভেক্টর ইনস্ট্রাকশন থাকে তখন দেখো আমাদের ইন্ডিভিজুয়াল প্রসেসিং এলিমেন্টস কিন্তু রয়েছে। এবার কতগুলো থাকবে যে ডিপেন্ড করবে কিরকম ধরনের আর্কিটেকচার তুমি ডিল করছো। তাহলে আমি এখানে এন খানা ধরে নিলাম, আমাদের প্রসেসিং এলিমেন্ট আমাদের এন খানা আছে। তো এগুলো নাম্বারিং করে 0 থেকে n-1 এবং প্রত্যেকটার মধ্যে ইন্ডিভিজুয়াল মেমোরিজ রয়েছে। প্রত্যেকটা প্রসেসিং এলিমেন্ট ইজ কানেক্টেড টু দ্য ইন্ডিভিজুয়াল মেমোরিজ, ঠিক আছে। আর এগুলো সব কিন্তু আমাদের যে ইন্টারকানেকশন নেটওয়ার্কস থেকে, বাট আমরা যেটা অলরেডি আমাদের লেকচারে পড়ে এসেছি এর আগের যে ভিডিওসগুলো, বাটারফ্লাই নেটওয়ার্ক, ওমেগা নেটওয়ার্ক, এই সব নেটওয়ার্কস দিয়ে কিন্তু দ্য প্রসেসিং এলিমেন্টস আর কানেক্টেড। এই ইন্ডিভিজুয়াল প্রসেসিং এলিমেন্ট গুলো নিজেদের মধ্যে কিন্তু কানেকশন বিল্ড আপ করছে বাই ইউজিং সাম ইন্টারকানেকশন নেটওয়ার্ক। এবার তোমরা মনে করতে পারো ইন্টারকানেকশন নেটওয়ার্ক যেটা আগে আমরা পড়ে নিয়েছিলাম, ডাইনামিক ইন্টারকানেকশন নেটওয়ার্ক, স্ট্যাটিক ইন্টারকানেকশন নেটওয়ার্ক, ঠিক আছে, ওমেগা ইন্টারকানেকশন নেটওয়ার্ক, বাটারফ্লাই ইন্টারকানেকশন নেটওয়ার্ক, এগুলো কিন্তু অলরেডি আমরা পড়ে নিয়েছি। এগুলোর কিন্তু ভিডিও আমাদের অলরেডি প্লেলিস্টে আছে। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে প্রশ্ন আসবেই বলে রাখলাম। তো যারা এখন এই কনসেপ্ট গুলোকে গ্রিপ আপ করোনি ওখান থেকে পড়তে পারো। কিন্তু ব্যাপারটা জাস্ট কানেক্ট করে দিলাম যে তাহলে আমাদের EX4 সিস্টেমে কিরকম ভাবে ডিজাইন করা রয়েছে। আমাদের একটা মাস স্টোরেজ রয়েছে, একটা হোস্ট কম্পিউটার রয়েছে যে কিনা মেইনলি ডিল করছে আমাদের এক্সটার্নাল যে আইও ইন্টারফেস গুলোর সঙ্গে বা ডিভাইসের সাথে বলতে পারো, ইউজারের সাথে। আর এটাকে একটা সেন্ট্রাল আমাদের মেমোরি রয়েছে, মানে কন্ট্রোল মেমোরি রয়েছে, সিইউর মেমোরি একটা রয়েছে, আর একটা হচ্ছে আমাদের কন্ট্রোল ইউনিটস রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, যে কিনা দুটো জায়গায় কানেক্ট করেছে। এক হচ্ছে তোমাদের স্কেলার প্রসেসর এবং তার ভেক্টর প্রসেসর। যদি স্কেলার ইনস্ট্রাকশন হয় তাহলে স্কেলার প্রসেসিং করানো হবে, প্রসেসরের কাছে পাঠানো হবে। আর ভেক্টর ইনস্ট্রাকশন হলে তখন আমাদের এই প্রসেসিং এলিমেন্টের গুলো কিন্তু দায়িত্ব দরকার পড়বে, আর তারা নিজেদের মধ্যে ডেটাকে ভাগ করে রাখবে, রেখে কিন্তু প্রসেসিং করবে। এইভাবেই কিন্তু ডিজাইন করা রয়েছে। আর এগুলো ইন্টারনাল ডেটা বাস দেখতে পাচ্ছ, কেন কি এদের মধ্যে কমিউনিকেশন করার জন্য ডেটা বাস রয়েছে, অ্যাড্রেস বাসও থাকবে মোটামুটি। এই হচ্ছে আইডিয়া, জাস্ট বেসিক আইডিয়াটা এখান থেকে নিয়ে নাও, যেখান থেকে আমাদের আলটিমেটলি কি হলো, আমাদের কন্ট্রোল ইউনিটস গুলো কিন্তু আমাদের প্রসেসিং এলিমেন্ট গুলো কন্ট্রোল করছে। তাহলে আমাদের মোর দ্যান ওয়ান প্রসেসর রয়েছে। আমাদের ইলিয়েক এর জন্য ইলিয়েক যে সিস্টেমের মধ্যে সিঙ্গেল প্রসেসরও রয়েছে, আর এখানে মাল্টিপল প্রসেসরও কোনোভাবে রয়েছে। দে আর কানেক্টেড বাই দ্য ডেটা বাস এবং কানেক্টেড ডেটা বাস, এবং ইন্ডিভিজুয়াল প্রসেসিং এলিমেন্টস বা মেমোরিজ গুলো তারা কিন্তু ইন্টারনেটওয়ার্ক মানে ডাইনামিক বলতে পারো, ডাইনামিক ইন্টারনেটওয়ার্ক দিয়ে তারা কিন্তু কানেকশন করে আছে। যেরকম হচ্ছে আমাদের ওমেগা, বাটারফ্লাই, এরকম কোনো নেটওয়ার্ক দিয়ে তারা কিন্তু কন্ট্রোল করে রয়েছে। এগুলো সবগুলোই নেটওয়ার্ক গুলো দেখো কন্ট্রোল হচ্ছে বাই দা কন্ট্রোল ইউনিট। নেটওয়ার্ক কন্ট্রোল করা হচ্ছে, দেখতে পাচ্ছ ডটেড লাইন দিয়েছে, নেটওয়ার্ক কন্ট্রোল বা কন্ট্রোল দেখতে পাচ্ছ। দিস আর অল দ্য নেটওয়ার্ক কন্ট্রোল গুলো কে করছে, আমাদের কন্ট্রোল ইউনিটই কিন্তু কোনোভাবে করছে। এগুলো সবই মোটামুটি একটা বেসিক আইডিয়া অফ দ্য ইলিয়েক সিস্টেম, ঠিক আছে। এরকম দেখতে হয়, তার কিছু ডিসক্রিপটিভ পোর্শন আমরা পরের স্লাইডস গুলোতে রেখেছি, দেখলে তোমরা আরো ডিটেলসে বুঝতে পারবে। তো যেটা আমরা ব্লক ডায়াগ্রামটা দেখলাম তারই কিছু ডিসক্রিপটিভ পয়েন্ট এখানে রেখেছি। দ্য ব্লক ডায়াগ্রাম শো ইন দ্য প্রিভিয়াস স্লাইড, যেটা অলরেডি আমরা দেখে ফেলেছি। n numbers of identical synchronized processing element যেটা P is which can concurrently do the same operation on different data। এখানেই মেন গল্প। তাহলে এখানে গল্পটা কি আসছে, যেখানে আমাদের n খানা প্রসেসিং এলিমেন্টস আছে যারা একই সাথে কনকারেন্টলি, কথাটার মানে হচ্ছে প্যারালালি বা একই সাথে তারা একই অপারেশন ডিফারেন্ট ডেটার উপর কিন্তু করতে সক্ষম। এই জন্যই এটা তৈরি করা হয়েছে। অল দিস প্রসেসিং এলিমেন্টস আর আন্ডার দ্য কন্ট্রোল অফ ওয়ান কন্ট্রোল ইউনিট। সিইউ মানে হচ্ছে কন্ট্রোল ইউনিট, কথাটা মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে মানে যতগুলো প্রসেসর তোমরা দেখতে পাচ্ছ প্রসেসিং এলিমেন্ট গুলো, সেগুলো কিন্তু একটাই কন্ট্রোল ইউনিটের আন্ডারে কিন্তু অধীন রয়েছে। ইচ প্রসেসিং এলিমেন্ট ইজ বেসিক্যালি অ্যান ALU with working register and local memory, যেটাকে EPM বলছে, for the storage of the distributed data। এবার গল্পটা কি, এই প্রসেসিং এলিমেন্টের মধ্যে কি থাকে, তাদের মধ্যে থাকে হচ্ছে, তাহলে আমি যদি এখানে প্রসেসিং এলিমেন্ট ধরে নাও PE0টাকে যদি আমি ডিজাইন করি, এর মধ্যে ALU আছে, রেজিস্টার্স আছে, ঠিক আছে, আর কি আছে, আর হচ্ছে নিজস্ব মেমোরি আছে, নিজস্ব মেমোরি, যার মধ্যে কিনা এই যে ডিস্ট্রিবিউটেড ডেটা গুলো, কারণ কি অ্যাকচুয়ালি ডেটা তো আমাদের একটাই থাকবে, সেটাকে পরবর্তীকালে কি করব, ডিস্ট্রিবিউট করব ডিফারেন্ট মেমোরির মধ্যে। সেটা আমরা দেখবো কিভাবে ডিস্ট্রিবিউশন হয়, কোনোটাই চিন্তার ব্যাপার নেই। তো সেই সূত্রে ওই জায়গাটা পুরো রেখে আমরা ওখান থেকে পুরো জিনিসটাকে আমরা প্রসেসিং করবো। যাই হোক, তা বলছে দ্য সিইউ হ্যাজ ইট ওন মেন মেমোরি ফর দ্য স্টোরেজ অফ প্রোগ্রাম। কন্ট্রোল ইউনিটের জন্য আবার নিজস্ব মেমোরি আছে, এটা তো আমরা অলরেডি ছবিতে দেখে নিয়েছি। সেখান থেকে তারা প্রোগ্রামটাকে স্টোর করতে পারবে, কোনো অসুবিধা নেই। দ্য সিস্টেম অ্যান্ড দ্য ইউজার প্রোগ্রাম আর এক্সিকিউটেড আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য সিইউ মানে কন্ট্রোল ইউনিট। মানে সিম্পল কথা, যে প্রোগ্রাম, যে সিস্টেম বা ইউজার প্রোগ্রামগুলো যেগুলো আমরা দেখো, ইনস্ট্রাকশনটা আমাদের ডিপেন্ড করবে স্কেলার কি ভেক্টর। যদি ভেক্টর হয় তাহলে ওটাকে আমাদের ভেক্টর প্রসেসিং বা আমাদের মাল্টিপল প্রসেসিং এলিমেন্টের গায়ে চলে যাবে এবং ডেটাগুলো ওই মেমোরিগুলোতে লোড হবে, লোড হয়ে কাজ হয়ে যাবে।
যদি এটা স্কেলার প্রসেসিং হয় তাহলে তো স্কেলারের মধ্যে বুঝতেই পারছো, তো স্কেলার পড়াশোনায় চলে যাবে, ওদের নিজস্ব মেমোরি রয়েছে, ওই মেমোরির সাথে দিয়ে কাজ করে নেবে। গল্পটা এইভাবে ডিজাইন করা আছে, ঠিক আছে। দেখো স্কেলার and control type instruction is executed in the CU, মানে স্কেলার যদি হয় কোনো ইনস্ট্রাকশন তাহলে সেটা সিইউর পাশেই রয়েছে, দেখতে পেয়েছিলে আর লাস্ট যে ছবিটা আমরা দেখলাম যে সিইউর পাশে দেখতে পাচ্ছ স্কেলার প্রসেসর রয়েছে, তো সেই স্কেলার এই সিইউর মেমোরি দিয়েই কিন্তু কাজটা হয়ে যাবে, আর কিছু দরকার পড়বে না, আমাদের কিন্তু তলার দিকে নামতে হবে না, এই হচ্ছে ব্যাপার। বা ভেক্টর ইনস্ট্রাকশন যদি হয় আর ব্রডকাস্টেড টু দ্য P is for distribution বা distributed execution, যদি আমাদের ভেক্টর ইন্টারাপ্ট হয়, সরি ভেক্টর ইনস্ট্রাকশন হয়, তাহলে কিন্তু আমরা যেটা আমাদের প্রসেসিং এলিমেন্টস গুলো আছে, মানে ডিস্ট্রিবিউটেড তলায় দেখতে পাচ্ছ তোমাদের যে যতগুলো প্রসেসিং এলিমেন্ট ছবিতে দেখলে, তো ওখানে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়, ওরা কিন্তু ওটা এক্সিকিউশন করে, এই হচ্ছে বেসিক গল্প। দিস স্পেশাল প্যারালালিজম ইজ অ্যাচিভ থ্রু দ্য মাল্টিপল অ্যারিথমেটিক ইউনিটস, মানে অ্যাকচুয়ালি প্রসেসিং এলিমেন্টস এর মধ্যে কি আছে, এএলইউজ আছে আর কিচ্ছু না, মানে অনেকগুলো এএলইউজ। তোমাদের নর্মালি আমাদের যে কম্পিউটার গুলো কিনি আমরা বাড়িতে যে ইউজ করি, যেখানে আমাদের ইন্টেলের i5 i7 রাইজেন প্রসেসর ইউজ করছে, এখানে কি আছে, এখানে একটাই এএলইউজ আছে আলটিমেটলি। তো এখানে এই জিনিসটাকে এখানে মাল্টিপল এএলইউজ আছে, যদি যেসব ইনস্ট্রাকশন ভেক্টর ইনস্ট্রাকশন গুলো সেগুলো আমাদের এই মাল্টিপল মানে এই সব প্রসেসিং এলিমেন্টস এর মধ্যে ব্রডকাস্ট করে দেওয়া হয়, মানে বলে দেওয়া হয়, ওদেরকে লোড করে দেওয়া, তারা এক্সিকিউশন করে দেয়, আর যেগুলো স্কেলার ইনস্ট্রাকশন সেগুলো স্কেলার আমাদের প্রসেসর হয়ে সেখান থেকে অটোমেটিক্যালি হয়ে যায়। এইভাবেই জিনিসটাকে ডিজাইন করা, আর কিছুই না। তো পরের স্লাইডে আমরা কিছু আরো ডিটেলসে দেখবো যে অল দ্য পিস পারফর্ম দ্য সেম ফাংশন synchronously in a lock step fashion under the command of the কন্ট্রোল ইউনিট, মানে একই কাজ করছে যতগুলো আমাদের প্রসেসিং এলিমেন্ট তোমরা দেখলে, যেগুলো কিনা দে আর অল কানেক্টেড উইথ দ্য, কার সাথে আছে, সিইউর সাথে, মানে কন্ট্রোল ইউনিটের সাথে দে আর কানেক্টেড, ঠিক আছে। তো তারা কিন্তু একই কাজ করছে, একদম কিভাবে করছে, সিনক্রোনাসলি একই কাজ করছে, ইন লক স্টেপ ফ্যাশন, মানে লক করে দেওয়া বলতে পারে, মানে ও যা বলেছে সেটাই ওরা একদম কথা শুনে একই কাজ কিন্তু কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। দ্য ভেক্টর অপারেন্ট আর ডিস্ট্রিবিউটেড টু দ্য প্রসেসর মেমোরিজ বিফোর প্যারালাল এক্সিকিউশন ইন দ্য অ্যারে অফ প্রসেসর এলিমেন্টস, মানে এই যে ভেক্টর অপারেশন, যে এই যে আমরা একটা ইনস্ট্রাকশন যে ভেক্টর ইনস্ট্রাকশন, এবার সেই ভেক্টর ইনস্ট্রাকশনটা যখন এক্সিকিউশন করতে যাবে তার মানে কি হবে, তার ডেটাগুলো তার মেমোরির মধ্যে প্রথমে লোড করানো হয়। ইনস্ট্রাকশন তো এগুলো তো দিস আর অল কি প্রসেসিং এলিমেন্টস, এগুলো দিস আর অল এলিমেন্টস, এর মধ্যে শুধু এএলইউজ আর রেজিস্টার্স আছে, কিন্তু এই গল্পটা সেটা না, গল্পটা তাদের ইন্ডিভিজুয়াল মেমোরিজও কানেকশন করে দেওয়া আছে। তাহলে প্রথমে ডেটাগুলোকে এখানে লোড করানো হবে, বুঝতে পেরেছো, এই দিস আর অল মেমোরিজ, প্রত্যেকটা প্রসেসিং এলিমেন্টের নির্দিষ্ট মেমোরি রয়েছে, তো প্রথমে ডেটা না লোড করলে কিন্তু কোনোভাবে হবে না, তো প্রথমে ডেটা লোডিং হবে, তারপর যা কাজ হবে, এই হচ্ছে বেসিক গল্প, ঠিক আছে। দ্য ডিস্ট্রিবিউটেড ডেটা ক্যান বি ইন দ্য processor memory for an external source via the system bus or via the CPU in a broadcast mode using the control bus, মানে সিম্পল কথা, এই যে ডিস্ট্রিবিউটেড ডেটা গুলো কোথায় রয়েছে, প্রসেসর মেমোরিতে, কোথা থেকে যাচ্ছে, এক্সটার্নাল রিসোর্স বলতে পারো, ভায়া যে সিস্টেম বাস যেগুলো আছে আমাদের সেগুলো শুরু থেকে, বা আমাদের কন্ট্রোল ইউনিট এগুলো ব্রডকাস্ট করে দিচ্ছে কন্ট্রোল বাসের থ্রু থেকে। এগুলো এই যে গল্পটা যে এই যে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে প্রত্যেকটা মেমোতে, এটা কে কন্ট্রোল করছে, এগুলো সবই কন্ট্রোল ইউনিট করছে, হচ্ছে কিভাবে, বাই দা আমাদের সিস্টেম বাসগুলো আছে যেটাকে কন্ট্রোল বাস বলতে পারো আমাদের, সেটা দিয়ে এই সিগন্যালগুলোকে সব ব্রডকাস্টিং করা হচ্ছে, এই হচ্ছে বেসিক গল্প। মাস্কিং স্কিমস আর ইউজ টু এনেবল অর ডিসেবল ইচ প্রসেসিং এলিমেন্ট টু পার্টিসিপেট ইন দ্য এক্সিকিউশন অফ ভেক্টর ইনস্ট্রাকশন। এখানে একটা মাস্কিং কিম আছে, মাস্কিং বলতে গেলে যে কোন আমাদের ধরুন একটা যখন ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে, হতে পারে যে আমাদের সবগুলো প্রসেসিং এলিমেন্টের কাজ নাও লাগতে পারে, মানে P0 P1 P2 ধরে নাও আছে, ধরে নাও P2 এখন কাজ লাগছে না, তো P2 কে আমি মার্কস করবো, মানে বন্ধ করে রেখেছি, এবার কোনটাকে অ্যাক্টিভ করব কোনটাকে ডিঅ্যাক্টিভ করব এটা ডিপেন্ড করছে পুরোটাই কিন্তু কন্ট্রোল ইউনিটের উপরে। এই জন্য সিইউ কিন্তু ডিনোট করাবে, কি করে করাবে সেটাও দেখবো, আমাদের মাস্কিং রেজিস্টার্স আছে আমরা ওটা দিয়ে দেখবো। তো কন্ট্রোল ইউনিট এটাকে ডিসাইড করে যে হুইচ প্রসেসর উইল ডু দ্য জব, মানে আমার যে ইনস্ট্রাকশনের জন্য ধরে নাও আমার 4টে প্রসেসর লাগবে, বাট আমার কাছে 10টা প্রসেসর আছে, তার মানে 6টা কি হবে, 6 প্রসেসর গুলোকে ও 6খানাকে মার্কস করে বসে রয়েছে, মানে 6টা প্রসেসর মার্কস করে বসিয়ে রাখা রাখবে। এটাই ব্যাপার বলছে যে আমাদের যে পুরো মাস্কিং কিম আছে, যে ডিসাইড করবে এনেবল হবে কি ডিসেবল হবে, কোন প্রসেসিং এলিমেন্টটা পার্টিসিপেট করবে, কোন এলিমেন্টটা পার্টিসিপেট করবে না, এই হচ্ছে বেসিক আইডিয়া। ডেটা এক্সচেঞ্জ অ্যামং দ্য প্রসেসিং এলিমেন্ট আর ডান বাই ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক, যেটা অলরেডি বলেছিলাম আমরা লাস্ট ভিডিও এতেও দেখেছিলাম। এই যে আমাদের প্রত্যেকটা, আমি যদি একদম ছবিটাই চলে যাই, এই দেখলে বুঝতে পারবে যে প্রত্যেকটি প্রসেসিং এলিমেন্টস কিন্তু ইন্টারকানেকশন নেটওয়ার্কের মারফতে কানেক্টেড। তো ডেটা যদি নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করতে হয়, মানে P0 যদি P1 এ পাঠায়, মানে প্রসেসর 0 প্রসেসর 1 এর সাথে কিন্তু ইন্টারকানেকশন নেটওয়ার্ক দিয়ে কিন্তু এরকম কানেকশন করে দেওয়া আছে।
ওদেরকে মধ্যে যদি কানেকশন মানে ডেটা পাঠাতে হয় কিন্তু ইন্টারকানেকশন নেটওয়ার্কের ভায়ায় কিন্তু এই জিনিসগুলো যাবে, আর কিছুই না। which perform all the necessary data routing and manipulation function, যেটা অলরেডি আমরা ইন্টারকানেকশন নেটওয়ার্কের কনসেপ্টগুলো জানি। তো সেইভাবে ডেটা রাউটিং কথার মানে কিভাবে ডেটাগুলো যাবে সেটা অলরেডি আমরা বলেছি, ওমেগা নেটওয়ার্ক দেখেছি, যারা দেখোনি দেখতে পারো। আমি এটা নিয়ে এখানে কথা বলবো না, এমনি লেকচার অনেক বড় হয়ে যাবে, আলটিমেটলি এখানে অনেক জিনিস আমরা একটাই লেকচারে দেখবো। এছাড়াও আমাদের বাটারফ্লাই নেটওয়ার্ক, যেই রুলস গুলো ফলো হয়ে ডেটা যাচ্ছে তাকে বলা হয় ডেটা রাউটিং কনসেপ্ট বলা হয়, সেটা অলরেডি আমি ওখানে বলেছি, তোমরা যারা জানো না অর্ধেক একবার দেখে নিতে পারো। দিস ইন্টারকানেকশন নেটওয়ার্ক ইজ আন্ডার দ্য কন্ট্রোল অফ কন্ট্রোল ইউনিট, এগুলো কিন্তু কন্ট্রোল ইউনিটের আন্ডারে থাকে। এই পুরো ইন্টারকানেকশন নেটওয়ার্কটা কে কন্ট্রোল করছে? পুরো কন্ট্রোল ইউনিট কন্ট্রোল করে। পরের স্লাইডে আমরা আরো ডিটেইলস আমরা দেখতে চাইছি যে অ্যারে প্রসেসর ইজ নরমালি ইন্টারফেস টু আ হোস্ট কম্পিউটার থ্রু দ্য সিপিইউ। একটা ভালো করে যদি ছবিটা দেখেছিলে যে আমাদের এই যে অ্যারে প্রসেসর গুলো যেটা তলায়, যেটা কিন্তু আলটিমেটলি এটা কার সাথে ইন্টারফেস করা আছে, একটা হোস্ট বলে কিন্তু একটা কম্পিউটার ছিল, যে কিনা বলেছিলাম যে আদার্স এক্সটার্নাল আইওর সাথে যারা ইন্টারফেস করছে বা ইউজারের সাথে কমিউনিকেট করছে, তো হোস্টের সাথে কিন্তু কোনোভাবে লিঙ্কড আপ করা আছে। দ্য হোস্ট কম্পিউটার ইজ আ জেনারেল পারপাস মেশিন উইচ সার্ভ অ্যাজ আ অপারেটিং ম্যানেজার অফ দ্য এন্টায়ার সিস্টেম, কনসিস্ট অফ দ্য হোস্ট অ্যান্ড দ্য প্রসেসর অ্যারে। মানে ওটা একটা ওয়ান কাইন্ড অফ যে হোস্ট মেশিনটা দেখতে পাচ্ছ, ওটা জেনারেল পারপাস মেশিন, সেখানে মানুষ ভেক্টর ইনস্ট্রাকশনও দিচ্ছে, স্কেলার ইনস্ট্রাকশনও দিচ্ছে, যেটা জেনারেল পারপাস, যেখানে ওয়ান কাইন্ড অফ অপারেটিং ম্যানেজার বলতে পারো, যে সবাইকে হোস্ট করছে আর কিছুই না। দ্য ফাংশন অফ দ্য হোস্ট কম্পিউটার ইনক্লুড রিসোর্স ম্যানেজমেন্ট, পেরিফেরালস অ্যান্ড আইও সুপারভিশন। তিনটে জিনিসই করছে। রিসোর্সকে, যেটা হোস্টে কম্পিউটার কাজ কি, এক্সটার্নাল রিসোর্স বা ইন্টারনাল রিসোর্সকে ম্যানেজ করছে, পেরিফেরাল আইও ডিভাইস, এগুলোকে সবই কিন্তু হোস্ট কম্পিউটার কিন্তু ম্যানেজ করে। দ্য কন্ট্রোল ইউনিট অফ দ্য অ্যারে প্রসেসর ডিরেক্টলি সুপারভাইজ দ্য এক্সিকিউশন অফ দ্য প্রোগ্রামস। দ্য কন্ট্রোল ইউনিট কি করছে? আমাদের অ্যারে প্রসেসরে ডিরেক্টলি সুপারভাইজ করছে কাকে? আমাদের প্রোগ্রামস গুলোকে। যে কন্ট্রোল ইউনিট, তাই তো হওয়া উচিত। দেখো আমাদের যে কন্ট্রোল ইউনিট কিন্তু সব জিনিসের দায়িত্ব নিচ্ছে, যে কোন ইনস্ট্রাকশনটা স্কেলার, কোনটা ভেক্টর, ঠিক আছে, কোন জন্য মেমোরিতে ডেটা লোড করতে, সবই কিন্তু প্রোগ্রামকে দেখে অ্যানালিসিস করে এই কাজগুলো কিন্তু হয়ে যায়। দ্য হোস্ট মেশিন পারফর্ম দ্য এক্সিকিউশন অ্যান্ড আইও ফাংশন উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড। এই হোস্ট মেশিনটা যেটা বলেছিলাম, এক্সটার্নাল যারা ইন্টারফেসিং ইয়ে আছে, পেরিফেরালস, যাদের সাথে কিন্তু আমরা ওই হোস্ট মেশিনটা কিন্তু ডিল করছি, এই জন্য ওখানে রাখা হয়েছে ওখানে ইলিয়েট ফোরে। সো অ্যান অ্যারে প্রসেসর ক্যান বি কনসিডার অ্যাজ আ ব্যাক এন্ড অ্যাটাচড টু দ্য কম্পিউটার। মানে নর্মাল কম্পিউটার ছিল একটা হোস্ট কম্পিউটার, তার জন্য কন্ট্রোল ইউনিট রয়েছে, স্কেলার প্রসেসর রয়েছে। এবার এই নর্মাল কম্পিউটারের সাথে ব্যাক এন্ডে আমরা একটা অ্যারে প্রসেসর লাগিয়ে রেখেছি, যে কিনা আমাদের এক্সট্রা হেল্প করছে আমাদের এরকম প্যারালালিজম এটাকে অ্যাচিভ করার জন্য, আর কিছুই না। ওয়ান কাইন্ড অফ ব্যাক এন্ড বলতে পারো, যেটা যদি আমাদের ইনস্ট্রাকশন যদি ভেক্টর হয় তাহলে গিয়ে অ্যারে প্রসেসর গুলোতে যাবে, কন্ট্রোল ইউনিট সেখানে পাঠিয়ে দেবে, অ্যারে প্রসেসর গুলোর মধ্যে সে এক্সিকিউশন করে নেবে। তো এটাই পরবর্তীকালে কিভাবে এক্সিকিউশন গুলো হয়, এটাই পরবর্তীকালে আমরা দেখবো এই লেকচারে, চিন্তার বিষয় নেই। তো নেক্সট যে স্লাইডে আমরা দেখছি ক্যারেক্টারিস্টিক বা মানে ক্যারেক্টারাইজেশন অফ এসআইএমডি কম্পিউটার। এসআইএমডি কম্পিউটারকে আমরা কিভাবে ক্যারেক্টারাইজ করতে পারি কিছু টার্মস দিয়ে, যেটাকে দেখতে পাচ্ছ যে এসআইএমডি কম্পিউটার ইজ ক্যারেক্টারিস্টিক বা ক্যারেক্টারাইজ বাই দ্য সেট অফ প্যারামিটার্স। কিছু প্যারামিটার দিয়ে আমরা এটাকে ক্যারেক্টারাইজ করতে পারি। এক হচ্ছে NFIM, এটা ডিপেন্ড করে তোমাদের উপর, যেরকম টার্মস দিতে পারো এরকম কোনো ব্যাপার নেই। তো এন কি বলছে? এন ডিপেন্ড করছে নাম্বার অফ প্রসেসিং এলিমেন্টস PE ইন দ্য সিস্টেম, মানে তোমার সিস্টেমে কতগুলো প্রসেসিং এলিমেন্টকে অ্যাটাচ করে সেটা আমি এন দিয়ে ডিনোট করছি। ফর ইলিয়েট 4 এর জন্য আমাদের এন এর ভ্যালু 64, তাহলে বুঝতে পারছো তাহলে 64 কারের এরকম প্রসেসর কিন্তু লাগানো আছে, মানে P0 থেকে শুরু করে P1, তার মানে লাস্ট যেটা হয় সেটা P63। তাহলে ইলিয়েট 4 যে সিস্টেমকে নিয়ে আমরা ডিল করছি এই থ্রু আউট দ্য লেকচারে, তাহলে আমাদের এর জন্য আমাদের 64 খানা এরকম প্রসেসিং এলিমেন্টস কিন্তু কানেক্ট করা থাকে। F কি? as a set of data routing function provide by the interconnected network। F টা হচ্ছে আমাদের যে কিভাবে ডেটা রাউটিং করবে, মানে আমাদের যে মাল্টিপল এই প্রসেসর গুলোর মধ্যে যে ডেটাকে আমরা রাউটিং করা, মানে একটা প্রসেসর থেকে একটা প্রসেসরে যাওয়া ডেটা, এর জন্য যে ফাংশনস গুলো আমরা ডিল করি সেটাকেই বলে ডেটা আমাদের এফ দিয়ে ডিনোট করা হচ্ছে। মানে কিরকম ধরনের ওমেগা নেটওয়ার্ক আছে, তবে ওমেগা নেটওয়ার্কে কাজ করার জন্য যে আমাদের যে ডেটা রাউটিং ফাংশনস গুলো নিশ্চয়ই আলাদা, বাটারফ্লাইতে এক না, বাটারফ্লাই ফাংশন আলাদা, ওমেগার ফাংশন আলাদা। যখন আমি ওখানে পড়িয়েছি ইন্ডিভিজুয়াল গুলো বুঝিয়েছি ওমেগা কিভাবে রাউটিং করে, তার যে কনসেপ্টটা, তার অ্যালগরিদমস আলাদা আছে। তোমার বাটারফ্লাই কিভাবে কাজ করে তার অ্যালগরিদম আলাদা আছে। শাফল এক্সচেঞ্জ কি করে কাজ করে তার অ্যালগরিদম আলাদা আছে, কিন্তু সবার মোটামুটি আলাদা আছে। তো সেই সূত্রে কোনোটাই কিন্তু এক না। তো সেইগুলো আমরা মোটামুটি মাথায় রাখলেই কিন্তু হয়ে যাবে। আই কি হচ্ছে সেট অফ
machine instruction for scalar vector data routing and network manipulation operation I কে ডিনোট করছে যে কত ধরনের একটা সেট অফ মেশিনে ইনস্ট্রাকশন যেটা স্কেলার হতে পারে, ভেক্টর হতে পারে, রাউটিং হতে পারে বা নেটওয়ার্কে কোনো ম্যানিপুলেট করার মতন এটা হচ্ছে ইনস্ট্রাকশন গুলো আমরা আই দিয়ে আমরা ডিনোট করি। এম হচ্ছে সেট অফ মাস্কিং স্কিম where each masking partition the set of processing element into two disjoint subset of enable processing element and disable processing element। মানে এমটা কি এটা বললাম, সেট অফ মাস্কিং কি মানে কোনো প্রসেসরকে আমরা ডিঅ্যাক্টিভেট করব, কোনো প্রসেসরকে আমরা অ্যাক্টিভেট করব, তাহলে কি হবে দুটো সাবসেট হয়ে যাবে, যেগুলো এলেমেল তার একটা ডিসজয়েন্ট সেট তৈরি হয়ে গেল, যেগুলো ডিসেবল সেগুলোর একটা ডিসজয়েন্ট সেট, এইভাবে আমরা ডিস্টিংগুইশন করতে পারি, কিছুই না। দিস মডেল প্রোভাইড আ কমন বেসিক ফর ইভলিউশন ডিফারেন্ট SIMD মেশিন। এইভাবেই কিন্তু আমরা কি করতে পারি, আমরা একটা SIMD মেশিনকে আমরা ইভালুয়েট করতে পারি ওয়ান কাইন্ড অফ ওই চারটে স্কিম দিয়ে। একটা তাহলে ফার্স্ট ওভারভিউ কি পেলাম, একটা হচ্ছে এন হচ্ছে ডিনোট করে কতগুলো প্রসেসর আছে, এফ ডিনোট করে আমাদের কি রাউটিং ফাংশন রয়েছে মানে কিভাবে ডেটা এদিক থেকে ওদিক যাবে, আই ডিনোট করে কি কি ইনস্ট্রাকশন রয়েছে, কতগুলো সেট অফ ইনস্ট্রাকশন, যেটা স্কেলার ইনস্ট্রাকশন আছে কতটা, ভেক্টর ইনস্ট্রাকশন আছে, ডেটা রাউটিং ইনস্ট্রাকশন কি আছে, নেটওয়ার্ক ম্যানিপুলেশন অপারেশন কি আছে, এগুলো বলছে। এম হচ্ছে মাস্কিং কি, কিভাবে আমরা প্রসেসরগুলোকে এনেবল বা ডিসেবল করবো। এই চারটে দিয়ে কিন্তু আমরা ক্যারেক্টারাইজেশন করতে পারি কার, SIMD কম্পিউটার, আর কিছুই না। তো নেক্সট আমরা স্লাইডে আমরা দেখছি যে কম্পোনেন্টস অফ দা প্রসেসিং এলিমেন্টস, কি কম্পোনেন্টস থাকে সেটা আমরা ডায়াগ্রাম মেট্রিক গুলো দেখবো, সেটা আমরা এখান থেকে দেখে নেবো। প্রথমে থিওরি দেখবো, তারপর আমরা তার কনসেপ্টটা দেখবো। প্রথমে একটা কাজ করি, আগে ডায়াগ্রামটাকে ভালো করে ক্লিয়ার করি, পরের স্লাইড থেকে দেখো আমাদের কি কি গল্প রয়েছে। একটা যে কম্পোনেন্টস মানে একটা প্রসেসিং এলিমেন্টস এর মধ্যে কি কি জিনিস থাকে আমাদের, দেখো AI BI দিস আর অল রেজিস্টার্স, DI EI RI হচ্ছে দিস আর অল রেজিস্টার্স, SI দিস আর অল মানে 7খানা আমাদের রেজিস্টার্স কিন্তু ভেতরে রয়েছে। বলেছিলাম কিছু রেজিস্টার্স থাকবে আর আমাদের ALUs থাকবে, আর দিস আর দা ALUs বলতে পারো যে প্রত্যেকটা, এবং তার সাথে আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের তার প্রসেসিং এলিমেন্টস মানে মেমোরিজও রয়েছে, ইন্ডিভিজুয়াল প্রসেসিং এলিমেন্টের সাথে তার মেমোরি রয়েছে, ইন্ডিভিজুয়াল ALUs রয়েছে, এবং আমাদের এখানে 7খানা রেজিস্টার আছে। তো আমাদের আলটিমেটলি এখান থেকে আমরা কি জানবো যে এই 7খানা রেজিস্টারের গল্পটা কি, এটাই মেন কথা। প্রত্যেকটা এলিমেন্ট এই রেজিস্টার্সের গল্পগুলো আমরা কিন্তু দেখবো। তো ফার্স্ট বলছে কি প্রত্যেকটি প্রসেসিং এলিমেন্ট যেটা P of I দিয়ে ডিনোট করছি, কারণ P of 0 P of 1 এইভাবে তো হয়, তো P of I দিয়ে ডিনোট করছি আমি। তো প্রত্যেকটি প্রসেসিং এলিমেন্টের কিন্তু ওদের নিজস্ব প্রসেসিং মেমোরি রয়েছে আর সেট অফ ওয়ার্কিং রেজিস্টার্স অ্যান্ড ফ্ল্যাগস। এখানে কিছু রেজিস্টার্স রয়েছে যেটাকে দেখলাম AI BI CI, এগুলো দেখলাম, প্রত্যেকটা মানে আমরা দেখবো। অ্যান্ড অ্যারিথমেটিক্যাল লজিক ইউনিটস রয়েছে যেটাকে ALU বলছি। আর একটা কি আছে, আর লোকাল ইন্ডেক্স রেজিস্টার যেটাকে I of I বলি, এটাকে একটা গল্প আছে। অ্যান্ড অ্যাড্রেস রেজিস্টার DI, অ্যান্ড ডেটা রাউটিং রেজিস্টার যেটা RI। তাহলে এখান থেকে কি বুঝলাম, আমাদের একটা ইন্ডেক্স রেজিস্টার আছে, একটা অ্যাড্রেস রেজিস্টার আছে, একটা ডেটা রাউটিং রেজিস্টার আছে, এগুলো প্রত্যেকটা একটা মানে আছে। there is a individual meaning for all of this thing, ঠিক আছে। তাহলে আমরা একটা জিনিস করে বুঝবো যে লোকাল ইন্ডেক্স রেজিস্টার কথাটার মানে কি, অ্যাড্রেস রেজিস্টার মানে কি, ডেটা রাউটিং রেজিস্টার মানে কি, সব দেখবো। আর the R of I যেটাকে বলছি RI বলে যে রেজিস্টারটা আছে, of each processing element is connect to R of J of the other processing element via the interconnection network। তাহলে আমি যখন একটা কথা বলি যে দুটো প্রসেসিং এলিমেন্টস রয়েছে তাদের মধ্যে যে এই যে R of I বলে যে রেজিস্টারটা আছে, এই রেজিস্টারের সাথেই কিন্তু কানেকশনটা ইন্টারকানেকশন নেটওয়ার্ক যেটা আমরা অলরেডি পড়েছি সেটা কিন্তু আমাদের কানেকশন করে দেওয়া থাকে। মানে আমাদের প্রসেসিং এলিমেন্ট I প্রসেসিং এলিমেন্ট J আমাদের যে R of I এর সাথে কানেকশন করে দেয়। এখানে R of I কেই বলা হয় ডেটা রাউটিং রেজিস্টার। যেই ডেটাগুলোকে আমাকে অন্য কোনো প্রসেসরে পাঠাতে হবে সেই ডেটাগুলোকে আমরা R of I তে এসে রেখে দিই। মানে R যে বলে যে রেজিস্টারটা আছে, এই 7টা রেজিস্টারের মধ্যে R বলে যে রেজিস্টারটা, এটাকে বলা হয়, Rটার নাম হচ্ছে ডেটা রাউটিং রেজিস্টার। মানে R এর মধ্যে যে ডেটা রাখবো সেটা কিন্তু ইন্টারকানেকশন নেটওয়ার্কের মারফতে কোথায় চলে যাবে, চলে যাবে হচ্ছে এতে, কোথায় চলে যাবে, আমাদের অন্য কোনো প্রসেসরের মধ্যে চলে যাবে। দেখো ডেটা ডিউরিং ডেটা ট্রান্সফার among processing element the content of RI are transfer, যেটা এক্ষুনি বললাম RI রেজিস্টারে যে থাকবে সেটাই কিন্তু অন্য কোনো রেজিস্টারে চলে যাবে। the input and output of RI are totally isolated, যে ইনপুট আউটপুট গুলো আছে যেগুলো আইসোলেট করে দেওয়া থাকে, কোনোভাবে কিন্তু এক জায়গায় এই ব্যাপারটা থাকে না। আইসোলেট কথা মানে হচ্ছে যেটা যখন দরকার সেই সূত্রে সেই জায়গায় অন্য প্রসেসিং এলিমেন্টের কাছে কিন্তু পৌঁছে যাবে। Some array processor may use two routing register, one for input and other for output। এরকম কোনো গল্প আছে যেখানে কিছু অ্যারে প্রসেসরস গুলো এরকম হতে পারে যে আমাদের দুটো রাউটিং রেজিস্টার ইউজ করছে, একটা ইনপুটের জন্য একটা আউটপুটের জন্য, এরকম হতে পারে। দ্য P of I
যেটাকে বলে ith processing element is donated by P of I, but the index I is the address of that processing element. তাহলে index I যে রেজিস্টারটা আছে সেটা কি হোল্ড করছে, তাহলে I হচ্ছে অ্যাকচুয়ালি যেটা কিনা আমাদের ওয়ান কাইন্ড অফ ইন্ডেক্স বলতে পারো। তাহলে এখান থেকে একটা ক্লিয়ার তোমরা পেয়ে যাচ্ছ যে এই যে দেখতে পাচ্ছ আই গুলো, হোয়াট ইজ আই, ইন্ডেক্স অফ দ্যাট। আই বলে এই যে দেখতে পাচ্ছ আই রেজিস্টারটা ইন্ডেক্স স্টোর করছে, কিন্তু একটা গল্প ইন্ডেক্স মানে তার যে সেই প্রসেসরটার ইন্ডেক্স কিন্তু অ্যাকচুয়ালি এখানে স্টোর করা হচ্ছে, ঠিক আছে, যেটা কিনা অ্যাড্রেসও বলতে পারি। এবার লেট দ্য টোটাল নাম্বার অফ প্রসেসিং এলিমেন্ট যদি n হয়, তাহলে আমাদের টু টু দি পাওয়ার n ইজ টু টু দি পাওয়ার m, আর m মানে এতগুলো বাইনারি বিটস লাগবে তাদেরকে প্রত্যেকটিতে অ্যাড্রেসিং করার জন্য। এর মানেটা কি বলছি, যদি আমাদের 8খানা প্রসেসিং এলিমেন্ট হয় তাহলে আমাদের প্রত্যেকটির ইন্ডেক্স কিভাবে করবো, দেখো টু টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, তাহলে 3টে বিট দিয়ে 3টে বাইনারি বিট দিয়ে আমি কিন্তু অ্যাড্রেসিং করবো। তার মানে বুঝতেই পারছো, আর বলার দরকার নেই, 0000001 এইভাবে মোটামুটি। তাহলে 64 এর জন্য তাহলে বুঝতে পারছো, তাহলে মানে খুব ভুল হলে 6টা 64 মানে আমাদের যদি ইলিয়াকে 64 ইউজ হয়, 64 খানা প্রসেসিং এলিমেন্ট, তাহলে 6টা আমাদের বিট দিয়ে প্রত্যেকটি প্রসেসিং এলিমেন্টস গুলোকে আমাকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে বেসিক গল্প। আর দ্য অ্যাড্রেস এই যেটা ডি অফ আই ইউজ টু হোল্ড এম বিট অ্যাড্রেস অফ দ্য প্রসেসিং এলিমেন্টস। এখানে এম বিটের যে অ্যাড্রেসটা হোল্ড করার জন্য, মানে আমরা ধরার জন্য আমাদের ডি অফ আই রেজিস্টারটাকে নর্মালি ইউজ করি। তাহলে এই হচ্ছিল বেসিক গল্প। তাহলে আমরা আই বললাম, আই হচ্ছে ইন্ডেক্স, তার প্রত্যেকটি মানে নিজস্ব যে আমাদের ইন্ডেক্সটা স্টোর করছে মোটামুটি। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের ডি অফ আই অ্যাড্রেস স্টোর করার জন্য ইউজ করে, ঠিক আছে। এ বি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে লোকাল, এই যে দেখতে পাচ্ছ সেট অফ ওয়ার্কিং রেজিস্টার এন্ড ফ্ল্যাগস, এসব হচ্ছে ফ্ল্যাগস ইউজ হচ্ছে। পরবর্তীকালে ডিটেলসে ওই কনসেপ্টটা দেখবো। এগুলো অ্যাকুমুলেটার্স রয়েছে, কিছু ওয়ার্কিং রেজিস্টার দরকার, যোগ বিয়োগ করে রাখবে কোথায়, বেসিক কথা, রেজিস্টার সাথে রাখতে পারবে না। কিছু ওয়ার্কিং আছে, কিছু হচ্ছে স্পেশাল, মানে একটা হলো না জেনারেল পারপাস আর স্পেশাল পারপাস। স্পেশাল পারপাস কিছু রয়েছে, কিছু জেনারেল পারপাস রয়েছে, এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। ছবিটা মোটামুটি আমরা দেখে নিয়েছি, একটা আইডিয়া। পরের স্লাইডে চলে যাচ্ছি। এবার এখান থেকে কিছু গল্প আমরা আবার আরো ক্লিয়ার করবো যে ডিউরিং ইচ ইনস্ট্রাকশন সাইকেল ইচ P of I is either active or inactive। দুটো জিনিস বলেছিলাম, মাস্কিং গল্প এটাই বলছে। মাস্কিং কথাটার মানে হচ্ছে যে প্রত্যেকটি প্রসেসিং এলিমেন্ট প্রত্যেকটি ইনস্ট্রাকশন যখন এক্সিকিউট করে, এরকম না যে সবগুলো প্রসেসিং এলিমেন্টই কিন্তু ওখানে ডিল করছে এক্সিকিউশনের জন্য। হতে পারে কিছু এক্সিকিউট করছে, কিছু এক্সিকিউট করছে না, এরকম হতে পারে। মানে কিছু অ্যাক্টিভ আছে আর কিছু ইনঅ্যাক্টিভ আছে, দুটোই কিন্তু পসিবল এখান থেকে বলছে, ঠিক আছে। বলছে ইন কেস অফ P of I is active, যদি P of I কোনোভাবে অ্যাক্টিভ থাকে তাহলে কি হবে, ইট এক্সিকিউট দ্য ইনস্ট্রাকশন ব্রডকাস্ট টু ইট বাই দ্য সিইউ, আদারওয়াইজ ইজ ওন। মানে যদি সেটা অ্যাক্টিভেট থাকে, সিম্পল কথায় বলতে গেলে মানে সেটা তার কাজ করবে, করে সেটা যেটা সিইউ কন্ট্রোল ইউনিট বলেছে, আর নাহলে সে করবে না। যদি অ্যাক্টিভেট থাকে সেই প্রসেসটা, তাহলেই কন্ট্রোল ইউনিট যে ব্রডকাস্ট করেছে ইনস্ট্রাকশনটা, সেটাকে সে নেবে, নিয়ে এটাকে এক্সিকিউট করবে, নাহলে করবে না। তাহলে মাস্কিং স্কিম ইউজ টু স্পেসিফাই দ্য স্ট্যাটাস রেজিস্টার ফ্ল্যাগ এস অফ আই অফ দ্য প্রসেসিং এলিমেন্ট। তাহলে যদি এখান থেকে হয়ে গেল যে এই যে এসব আইটা যে ফ্ল্যাগ রেজিস্টার, এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাচ্ছ যে এসব আই 1 ইন্ডিকেট করছে মানে প্রসেসিং এলিমেন্টটা অ্যাক্টিভেট। মানে আমরা যে আগের যে এসব আই রেজিস্টারটা ছিল, এখানে যদি 1 থাকে তার মানে হচ্ছে ইজ এ অ্যাক্টিভেট, মানে অ্যাক্টিভ প্রসেসিং এলিমেন্ট। সেটা কিন্তু এই পার্টিসিপেট করছে ওই ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করার জন্য। আর 0 থাকা মানে সেটা ইনঅ্যাক্টিভ প্রসেসিং এলিমেন্ট, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই হচ্ছে বেসিক গল্প। বলছে ইন দ্য কন্ট্রোল ইউনিট এর মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ইন্ডেক্স রেজিস্টার আই, একটা হচ্ছে এন বিট মাস্কিং রেজিস্টার। যদি আমাদের 64 খানা, মাথায় রাখবে এইটাই বলেছিলাম যেটা কন্ট্রোল কি করে হয় মাস্কিং গুলো, যদি আমাদের 64 খানা প্রসেসর থাকে, ধরো না ইলিয়েকের কথা বলছি, তাহলে আমাদের 64 খানা বিটের একটা মাস্কিং রেজিস্টার কোথায় থাকবে, এমআর লিখলাম, আমাদের সিইউ মানে গ্লোবালের মধ্যে থাকবে, মানে কন্ট্রোল ইউনিটের মধ্যে রয়েছে। এখানে ও ইন্ডিকেট করবে, মানে এই থেকে ইন্ডিকেশন হয়ে যাবে যে দেখো সিম্পল বলতে পারো, দ্য কালেকশন অফ এসআই ফ্ল্যাগস ফর i is equal to 0 থেকে n-1 from a status register s of all the p's। মানে এই যে মাস্কিং রেজিস্টার, 10 বিটের মাস্কিং রেজিস্টার, এটাই হচ্ছে কিছুই না যে আমাদের যতগুলো স্ট্যাটাস রেজিস্টার্স গুলো আছে, আমাদের প্রত্যেকটি প্রসেসরকে যদি আমি একসাথে অ্যাকুমুলেট করে রাখি, সেটাকেই হচ্ছে ওয়ান কাইন্ড অফ বলতে পারো তোমরা মাস্কিং রেজিস্টার। মানে এই মাস্কিং রেজিস্টারের উপর ডিপেন্ড করবে, সিইউ বুঝতে পারবে যে কোন কন্ট্রোল বুঝতে পারছে যে কোন প্রসেসিং এলিমেন্টটা অ্যাক্টিভেট আছে আর কোন প্রসেসিং এলিমেন্টটা আমাদের ইনঅ্যাক্টিভ আছে। এখান থেকে আমরা পেয়ে যাই দ্য বিট প্যাটার্ন অফ ইন দ্য রেজিস্টার এম and S are exchangeable under the control of CU when the marks is to set। মানে এখান থেকেই এক্সচেঞ্জ হয়, মানে প্রথমে এটাকে সেট করা হয়, তারপর এই সবাইকে সেট করা হয়। মানে ইন্ডিভিজুয়াল প্রসেসিং এলিমেন্টের এস অফ আই
অ্যাক্টিভ কি ইনঅ্যাক্টিভ সেটা ডিপেন্ড করছে আমাদের মাস্কিং রেজিস্টার্স এর উপরে, যেটা কিনা সিইউর মধ্যে আছে। তা ইন্ডেক্স রেজিস্টারের মধ্যে ইন্ডেক্স থাকে মোটামুটি, তো বুঝতে পারছো, এটা নিয়ে কোনো কথা নেই। তো আর মাস্কিং রেজিস্টার্স এর মধ্যে কি থাকছে আমাদের, কোন প্রসেসরটা অ্যাক্টিভেট আছে কি ডিঅ্যাক্টিভেট, এটা কোথায় থাকে, এটা কন্ট্রোল ইউনিটের মধ্যে থাকে। কিন্তু এসআই হচ্ছে সেটার একটা কপি ধরে রেখেছে, মানে সেই প্রসেসরকে বললো যে তুমি কিন্তু এখানে অ্যাক্টিভ না, এটা প্রথমেই বলে দেওয়া হয়। এটা সিইউ কন্ট্রোল ইউনিট প্রথমে সেট করে নেয় কোন কোন প্রসেসিং এলিমেন্টকে দিয়ে কাজ করবে, সেগুলোর ভ্যালু 1 করে দিই। ধরো না আমি এই যেগুলো 1 আছে সেগুলো সেই প্রসেসিং এলিমেন্ট গুলো এখন কাজ করবে, আর যেগুলো 0 আছে সেগুলো কাজ করবে। তো এই ভ্যালুগুলো কিন্তু পরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই যে 0 ভ্যালু বা 1 প্রত্যেকটি প্রসেসিং এলিমেন্টকে এই ভ্যালুগুলোকে ব্রডকাস্ট করে দেওয়া হলো। তো তারা ওটাকে কোথায় রাখছে, এস অফ আই রেজিস্টারে রেখে দিচ্ছে। এস অফ আই মানে এস অফ প্রসেসিং, মানে এস বলে যে রেজিস্টারটা আছে প্রত্যেকটি প্রসেসিং এলিমেন্টের এরকম ভাবতে পারো, তোর মধ্যে গিয়ে রেখে দেয়। তো ওটা দেখেই সে বুঝতে পারে যে এখন যে ইনস্ট্রাকশনটা আমাকে পাঠাবে তার জন্য আই এম সিলেক্টেড অর নট, মানে সেই প্রসেসরটা সিলেক্ট কিনা সেটা কিন্তু ও এই এস অফ এস এর যে রেজিস্টারটা আছে রেজিস্টারটা দেখেও বুঝতে পারে যে না আমি কিন্তু এখন অ্যাক্টিভ, মানে আমাকে এই কাজটা করতে হবে, আই এম অ্যাক্টিভেটেড প্রসেসর ফর দিস ইনস্ট্রাকশন। এটা ইনস্ট্রাকশন টু ইনস্ট্রাকশন কিন্তু সিলেক্ট করা হয়, কোন ইনস্ট্রাকশন কতগুলো প্রসেসর লাগবে এগুলো সব কিন্তু কন্ট্রোল ইউনিট ডিসিশন নেয়। ওর এই যে এন বিটের মাস্কিং রেজিস্টারটাকে মাথায় রেখে এগুলো সব কিন্তু ডিল হয়ে যায়, যে কোন প্রসেসর কাজ করবে কোন প্রসেসর বসে থাকবে। ঠিক আছে, যেগুলো বসে থাকবে বা তাদেরকে জানিয়ে দেওয়া হয়, জানিয়ে দেওয়া মানে হচ্ছে সেই এই ভ্যালুগুলোকে পাঠিয়ে দেওয়া হয়, তারা এসব এসে রেখে দেয়, তার মানে তারা জেনে গেল সে এই ইনস্ট্রাকশনের জন্য অ্যাক্টিভেট কিনা, আর কিছুই না। এই হচ্ছে বেসিক আইডিয়াটা মাস্কিং এর। এবার আমরা দেখবো যে ইউজ অফ ইন্ডেক্স টু অ্যাড্রেস দ্য লোকাল মেমোরি ইন প্যারালাল অ্যাট ডিফারেন্ট লোকাল অ্যাড্রেস। কি করে আমরা যে ইন্ডেক্সিং লোকাল অ্যাড্রেস গুলো করতে পারি, কিভাবে হয় সেটা একটা মোটামুটি একটা আইডিয়া আমরা দেখবো। ধরে নাও তোমাকে একটা দেওয়া রয়েছে অ্যারে আছে, যেটা n ক্রস n ডেটা এলিমেন্টের অ্যারে, যেটাকে মোস্ট প্রবাবলি আমরা a অফ i j দিয়ে ডিনোট করতে পারি, যেটা i আর j এর ভ্যালু 0 থেকে n-1 কিন্তু মোটামুটি ইন্ডেক্সিং হতে পারে। এই হচ্ছে বেসিক গল্প। বলছে এলিমেন্ট অফ jth কলম অফ a আর স্টোর ইন n কনজিকিউটিভ মেমোরি লোকেশন অফ PEMJ। PEM মানে প্রত্যেকটি প্রসেসর এলিমেন্টকে যদি আমি j দিয়ে ডিনোট করি, মানে এখানে প্রসেসরগুলো i দিয়ে করছিলাম, তো প্রসেসরগুলো তুমি j দিয়ে করতে পারো, ধরে নাও এরকম করতে পারো। These are all the process. দেখো n ক্রস n মানে এটা বুঝতে পারছো, n ক্রস n মানে কিন্তু একটা ম্যাট্রিক্সের কথা বলেছে। আমি 3 ক্রস 3 দিয়ে দেখাচ্ছি, n ক্রস মানে 3 ক্রস 3 দিয়ে বলছি, এটা ম্যাট্রিক্সের কথা বলছে। বলছে ইন্ডিভিজুয়াল এই এক একটা কলমগুলো এক একটা আমি প্রসেসিং এলিমেন্টের মেমোরির মধ্যে রেখেছি। এই ইন্ডিভিজুয়াল কলমগুলো, ইন্ডিভিজুয়াল যে সব প্রসেসিং এলিমেন্টের যে মেমোরিগুলো, এটা হচ্ছে m ধরে নাও, এটা হচ্ছে p ধরে নাও, প্রত্যেকটি প্রসেসিং এলিমেন্টের মেমোরির মধ্যে এক একটা ইন্ডিভিজুয়াল কলম আমি রেখে দিয়েছি। এটা এখানে বলতে চেয়েছে। কি বললাম, ক্লিয়ার হয়েছে? ফার্স্ট এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি হয়, আমরা যখনই অ্যারেকে ডিল করি তাহলে কি হয়, প্রত্যেকটি কলম কিন্তু এক একটা প্রসেসিং এলিমেন্টের মেমোরির মধ্যে আমরা রেখে ফেলি। এটাই পরবর্তীকালে আমরা দেখবো কি করে ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করি, এই সেম স্কিমেই দেখবো, কিন্তু একইভাবে কিন্তু এই কাজটা, আর কিছুই না। ঠিক আছে, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। প্রত্যেকটি জেথ কলম অফ অ্যারে এ ইজ স্টোর ইন n কনজিকিউটিভ লোকেশন অফ PEMJ, মানে প্রসেসিং এলিমেন্ট প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল প্রসেসিং এলিমেন্টস এর মেমোরির মধ্যে এক একটি তোমার কলমগুলো, এক একটি কলম অ্যারে এর কিন্তু রেখে দাও। ধরে নাও আমি কথা বলছি সে ফ্রম লোকেশন 200 টু লোকেশন 200 প্লাস n-1, ধরে নাও লোকেশন 200 থেকে ডাকা শুরু করি, তাহলে 200 সাথে আরো যোগ করে নাও 200 প্লাস, তাহলে 200 n-1 এতগুলো লোকেশন আমরা এইভাবে রেখেছি। ঠিক আছে, এবার যদি অ্যাক্সেস করতে হয়, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাক্সেস দ্য প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট i অফ মানে a অফ j যে মানে এখানে বলেছে i j এর ভ্যালু যদি সমান হয়ে যায় তাহলে সেটা ডায়াগোনাল এলিমেন্ট। সবসময় জানো i আর j এর ভ্যালু যদি সমান হয়ে যায় তাহলে তখন আমরা বলতে পারি দিস কনসেপ্ট ইজ নোন অ্যাজ আমাদের ডায়াগোনাল কনসেপ্ট। তো এটা হাইপোথেটিক্যালি বলতে চেয়েছে যে মানে আমাদের প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট গুলো যদি চাই তাহলে আমাদের কি করতে হবে, মানে কিভাবে আমরা অ্যাড্রেস জেনারেট করব। বলছে CU মাস্ট জেনারেট অ্যান্ড ব্রডকাস্ট দ্য এফেক্টিভ অ্যাড্রেস। এফেক্টিভ মানে বেস অ্যাড্রেসটা CU কি করবে, আমাদের কন্ট্রোল ইউনিট জেনারেট করে আমাদের ব্রডকাস্ট করলো। এবার তারা তাদের নিজস্ব যে লোকাল রেজিস্টার্স গুলো আছে, দ্য লোকাল ইন্ডেক্স রেজিস্টার মাস্ট সেট টু i অফ j ইজ ইকুয়াল টু j, বরং j এর ভ্যালু 0 থেকে নিয়ে n-1, যে i অফ j যেটা আছে তার নিজস্ব যে ইন্ডেক্স রেজিস্টার তার মধ্যে ভ্যালু তোমার i 0 থেকে n-1 হবে। আর যে তোমার যে গ্লোবাল অ্যাড্রেস যেটা আমাকে পাঠালো 200, সেটা আমাদের তার সঙ্গে যোগ হয়ে গেল 200 প্লাস, তাই তো হওয়া উচিত 200 প্লাস 0, 200 প্লাস 1, তাই ভাবেই তো আমি পাবো 201। এইভাবে জিনিসটা তাহলে 200 প্লাস j
এটা আমাদের প্রত্যেকটি প্রসেসিং এলিমেন্টে আমরা ওই এফেক্টিভ অ্যাড্রেস গুলো কিন্তু ক্যালকুলেট করতে পারবো। তাহলে দুটো জিনিস হলো, একটা হচ্ছে গ্লোবাল যেটা আমরা আগের পড়েছিলাম, আমাদের একটা গ্লোবাল ইন্ডেক্সের মধ্যে কিন্তু আমাদের স্টার্টিং যে বেস অ্যাড্রেসটা থাকে, আর প্রত্যেকটি প্রসেসরের কাছে তার নিজস্ব কিন্তু ইন্ডেক্স অ্যাড্রেস গুলো থেকে যায়, যেটাকে যোগ করলে আমি তার এফেক্টিভ অ্যাড্রেস পেয়ে গেলাম। এই হচ্ছে বেসিক গল্প। উইদিন ইচ প্রসেসিং এলিমেন্ট there is a separate memory যেটাকে বলা হয় যে অ্যাড্রেস রেজিস্টার ডি অফ আই ফর হোল্ডিং দিস লোকাল অ্যাড্রেসেস। এই লোকাল অ্যাড্রেস হোল্ড করার জন্য কিন্তু তাদের কাছে আমরা বলেছিলাম যে একটা ডি অফ আই বা ডি বলে একটা রেজিস্টার আছে, তারা কিনা এই লোকাল অ্যাড্রেসটাকে যোগ করে তোমাকে স্টোর করছে। পরে একটা ছবি দেখো, দেখলে বুঝতে পারবে, দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের একটা অ্যারে রয়েছে, যার প্রত্যেকটি আমরা ইন্ডেক্সিং গুলো এখানে ধরেছি। ধরুন এন এর ভ্যালু 8, মানে 8x8, মোটামুটি একটা হাইপোথেটিক্যাল কথা বলছি। এখান থেকে আমরা প্রত্যেকটি যে কলমস গুলো আমরা একটা প্রসেসিং এলিমেন্টস এরকম রেখেছি, এইটা আমরা এখানে রেখেছি, এই জিনিসটা আমাদের এই প্রসেসিং এলিমেন্টসে আছে, এইভাবে আমাদের দেখো এইটা আমাদের দেখো এখানে আছে, দেখো A02 হচ্ছে এই ব্যাপার, এইভাবে আমরা রেখেছি। গল্পটা হয়ে গেল গল্প। তাহলে এখানে যদি প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট যদি অ্যাক্সেস করতে কিভাবে করবো, যেটা বলেছিলাম আমি এক্ষুনি, যে দেখো ধরে নাও আমাদের এই যে ধরে নাও এই গল্পটা বলতে চেয়েছে, দিস আর দ্য মেমোরিজ ধরে নাও, টু অ্যাক্সেস দ্য প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টস ইউ ব্রডকাস্ট দ্য মেমোরি অ্যাড্রেস অফ 200। ধর 200 আমাকে কোনোভাবে ব্রডকাস্ট করে, তাহলে আমাদের লোকাল ইন্ডেক্স রেজিস্টার আমাদের IR 0 থেকে নিয়ে আমাদের 7 অব্দি জেনারেট করবে নর্মালি। আমরা যোগ করলেই আমরা কি পেয়ে যাবো, আমরা সেই ডায়াগোনাল এলিমেন্ট গুলো কোনোভাবে আমরা পেয়ে যাচ্ছি। দেখো এই ডায়াগোনাল এলিমেন্ট কি আছে, দেখো A00, A01, 02 এইভাবে জিনিসটা হয়ে গেছে। কিন্তু গল্পটা এই জায়গাটা 200টা দেওয়া, এই জায়গাটা লেখাটা ভুল হয়েছে, মানে 200 হচ্ছে এর অ্যাকচুয়াল যে স্টার্টিং অ্যাড্রেসটা, ঠিক আছে। 200 অলওয়েজ দ্য বেস অ্যাড্রেস, নট দিস অ্যাড্রেস, ঠিক আছে। এই জায়গাটা মাথায় রাখবেন, এই জায়গাটা একটু, এই জায়গাটা কারেকশন করে দিলাম। এটার কিন্তু 200 অ্যাড্রেস না, 200 হচ্ছে এইটা, এই হচ্ছে 200 হচ্ছে স্টার্টিং যে মেমোরি লোকেশনটা যেটা রাখা আছে, দ্যাটস আ 200। তা 200 এটা হলেই তাহলে কিন্তু তার প্রিন্সিপাল ডায়াগোনাল গুলো পাবো প্রত্যেকটি অ্যারে এলিমেন্টের জন্য। দেখো আমাদের দেখো এর যে আমাদের যে প্রসেসিং এলিমেন্ট 0, তার ইন্ডেক্স রেজিস্টারে কি আছে, তার ইন্ডেক্স রেজিস্টারের ভ্যালু আছে যে ধরে নাও 0 আছে। প্রসেসিং এলিমেন্ট 1 এর জন্য 1 আছে, এটার জন্য 2 আছে, এটার জন্য 3 আছে, এগুলো সবার জন্য আছে। তো তারা তাদের নিজস্ব ডি অফ আই তে কি করবে, এই 200 প্লাস তার নিজস্ব যে ইন্ডেক্স রেজিস্টার, এটা হচ্ছে আই এর ভ্যালু, মানে ইন্ডেক্স রেজিস্টারের যে ভ্যালুটা, প্রত্যেকটি প্রসেসিং এলিমেন্টের কথা বলছি কিন্তু আমি। তাহলে দেখো আমার 0th প্রসেসিং এলিমেন্টের ইন্ডেক্স রেজিস্টারে 0 আছে, আর ডি তে আছে হচ্ছে 200 ধরে নাও। এখানেও তাই, এখানে 1 আছে আর 200 আছে, তারা নিজস্ব তাদের জিনিসটা যোগ করে নাও, 200 + 0, 200 + 1। তাহলে প্রত্যেকটা প্রসেসিং এলিমেন্ট তারা কি এই জিনিসটাকে যোগ করে কি পাবে, তার এফেক্টিভ অ্যাড্রেস পাবে, আর সেই ভ্যালুগুলোই দেখবে এখান থেকে কিন্তু চলে আসছে। ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার করে দিলাম। জিনিসটা কিন্তু ওই জায়গাটা কিন্তু হবে না, এই কারেকশন একটু করে দিলাম তোমাদের বোঝার জন্য, ঠিক আছে। তো এই হিসাবে তোমরা কিন্তু আলটিমেট জিনিসটা কিন্তু তোমরা করতে পারছো, কোনো অসুবিধা হবে না। ডেটা রাউটিং ফাংশন কি বলছে, এবার নেক্সট চলে গেলাম, যেটা বেসিক গল্পের জন্য যে ডেটাটা রাউট কি করে হচ্ছে, এটা আমরা এইবার এই স্লাইডে দেখবো। ধরে নাও আমরা কথা বলছি, খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় দেবে, মানে ধরতে পারো পরীক্ষায় দিয়ে দেবে, মোটামুটি ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে প্রশ্নটা থাকেই, কোনো অসুবিধা নেই। দেখো বলছে we need to compute the following in summation, মানে এরকম গল্পটা বলেছে, যেখানে s of k 0 থেকে i ভ্যালুগুলোকে যোগ হবে, এইভাবে কিভাবে হচ্ছে তো বলে দিচ্ছি। ধরে নাও তোমার the sum s of k of the first k component is a vector of, এইভাবে তোমাকে দিয়েছে এটা ভেক্টর অ্যারে A0, মানে একটা অ্যারে দিয়ে দেওয়া হচ্ছে, A0, A1 থেকে A1, an-1 is desired for each k ভ্যালু 0 থেকে। মানে গল্পটা হচ্ছে তোমার যদি s of 0 হয়, তার মানে A0 এর ভ্যালুটা তুমি রয়েছে, s of 1 মানে s of 0 + s of 1, ঠিক আছে। s of 1 তোমাকে যদি ক্যালকুলেট করতে হয় সামেশন অফ 1, তার মানে 0 এর সাথে 1 যোগ করবে, বুঝতে পেরেছো। তাহলে শুধু যদি s of 0 বলতো তাহলে তুমি 0 লিখতে, মানে 0 এর সঙ্গে 0 যোগ হতো, মানে a of 0 যোগ হতো। যদি তুমি s of 1 হতো তাহলে কি হতো, তোমার এলিমেন্ট 0 সঙ্গে এলিমেন্ট 1 এর যোগফল করলাম। s of 2 তোমাকে বলা, মানে s of k অ্যাকচুয়ালি এখানে বলা রয়েছে, s of 2 মানে A0 + A1 + A2, বুঝতে পেরেছি। এইভাবে জিনিসটাকে বাড়তে থাকবে। তাহলে আমরা এটা বিল করতে পারি, দেখো এইটাকে আমরা লিখতে পারি, অলরেডি এর যোগটা s of 0 মানে বুঝতে পেরেছি। তাহলে A0 মানে যদি S0 হয়, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এটাকে রিপ্লেস করে দাও এটা দিয়ে, তাহলে আমি লিখতে পারি s of 0 + a of 1, এটা লিখতে পারি, হয়ে গেল। তাহলে এটা যোগ করা মানে s of 1 রেডি, তার মানে এই পুরো পোর্শনটাকে আমরা s of 1 দিয়ে পুরিয়ে দিতে পারি, s of 1 + a2, এরকম করতে দেখো তাই কিন্তু করা আছে। এরকম করতে করতে আমরা লাস্ট ফাইনাল যখন আমরা s of k যখন জেনারেট করব, তখন আমরা কি পাবো, s of k - 1 + a k, আর কিছুই, যেখানে k এর ভ্যালু 1 থেকে নিয়ে n-1। তাহলে n vector summation can be computed recursively by going through the following iteration, মানে রিকার্সিভলি কাজটা করতে পারি। এখানে আমরা একটা লজিক্যাল একটা ছবি দেখবো, হ্যান্ড রিটেন, তাহলে বুঝতে পারবো। যদি ধরে নি ফর n = 8, the above recursive summation is implemented by the processor array with n এর ভ্যালু, যদি n যদি হয়, মানে n যদি বার করতে হয়, তাহলে n খানা যদি প্রসেসিং এলিমেন্ট দিয়ে করি, তার মানে কতগুলো স্টেপ লাগবে কি করে পাবো, log base to n
সিম্পল কথা, যদি আমাদের এন খানা প্রসেসিং এলিমেন্ট হয়, যদি আমাদের এন খানা প্রসেসিং এলিমেন্ট তাহলে লগ বেস টু এন করলেন কতবারই করে ফেলবো, মানে রিকার্সিভে কত স্টেপে করবো, তাহলে এখানে স্টেপসটা পেয়ে যাবো। তাহলে এতগুলো স্টেপে কিন্তু আমি কাজটা করে দেবো। বোথ ডেটা রাউটিং অ্যান্ড পিই মার্কস আর ইউজ, এখানে ডেটা রাউটিংও ইউজ হচ্ছে এবং এই মাস্কিং স্কিমটাও ইউজ হচ্ছে, সেটা দেখলে বুঝতে পারবে পরের স্লাইডে। এই ছবিটা ভালো করে দেখো, ছবিটা দেখতে গেলে প্রথমে ভালো করে বুঝতে হবে, পরীক্ষা কিন্তু খুব ইম্পর্টেন্টলি এটা দিয়ে দেয়, ঠিক আছে? ভালো করে দেখো, একই জিনিস আমি করবো যেটা আমি ওখানে বলেছি। তা প্রথম ফার্স্ট ফেজে কি হবে, তিনটে ফেজ হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, A0, A1, A2, A3, A4, দিস আর অল দ্য প্রসেসর্স, মানে এই ডেটাগুলো, এগুলো প্রত্যেকটি প্রসেসিং এলিমেন্টস প্রথমে লোড করানো হয়েছে, ঠিক আছে? এখান থেকে স্ক্রিন দেখলে বুঝতে পারছো, স্ক্রিনটা প্রথমে পুরো দেখালাম। এই যে P0 থেকে PE0 থেকে PE7, মানে আমাদের কি হচ্ছে, আমাদের 8খানা প্রসেসর আছে। তো ইনিশিয়ালি কি করা হলো, ফার্স্ট স্টেপসে কি করা হলো, যে প্রত্যেকটি ডেটাগুলোকে প্রথমে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল প্রসেসর এলিমেন্টসের মেমোরিতে লোড করানো হলো, হয়ে গেল। তাহলে ফার্স্ট স্টেপে হয়ে গেল লোডিং কাজ। লোডিং মানে প্রত্যেকটি ডেটা, আমাদের যেরকম অ্যারে ছিল, ধরুন দিস ইজ দ্য অ্যারে, যেখানে A0 থেকে, ধরুন একটা A0 থেকে A1 থেকে ডেটাগুলো, তাহলে এখানে এ তোমার ধরে নাও 7 রয়েছে, তাহলে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল প্রসেসিং এলিমেন্টের মেমোরিতে লোড করা হলো, বা ভালো কথা। লোডিং এর পর কি হলো, লোড তো প্রথমে হয়ে যাওয়ার পর তারপরে এই যে ফার্স্ট স্টেপের মধ্যেই একটা কাজ হচ্ছে, যে আমাদের ইন্ডিভিজুয়াল যে আমাদের রাউটিং যে ফাংশনস গুলো আছে, রাউটিং রেজিস্টার্স থেকে আমরা তার পাশের পরের যে আই যদি হয়, ইফ দিস ইজ আই, তাহলে আই প্লাস কে আমি পাঠিয়ে দিলাম, ঠিক আছে? কি বললাম, আই প্লাস কে পাঠাচ্ছে, মানে এইভাবে যাচ্ছে, এইভাবে। তাহলে 0-1 কে পাঠালো, ফার্স্ট 0-1 কে এটা পাঠাচ্ছে, 1-2 কে পাঠাচ্ছে, এটা কিন্তু প্যারালালি একসাথে হচ্ছে, 2-3 কে পাঠাচ্ছে, 3-4 কে পাঠাচ্ছে, 4-5 কে পাঠাচ্ছে, এইভাবে কিন্তু জিনিসটা একই সঙ্গে প্যারালালি কাজটা কিন্তু 5 আবার 6 কে পাঠাবে, এই 6 কে 7 কে পাঠাবে, এইভাবে তোমার হয়ে গেল। এখানে 4-5 কে পাঠাবে, 5-6 কে, এবার প্যারালালি কিন্তু এই কাজটা হবে, ঠিক আছে? 7 কাউকে পাঠাবেন। তো ফার্স্ট ফেজে এই কাজটা হবে যে ডেটার নিজস্ব কিন্তু পাঠিয়ে দেওয়া হলো। তারপর কি হবে দেখো, গল্পটা দেখলে বুঝতে পারবে। তার মানে আমার কাছে এই প্রসেসর এলিমেন্ট 1 এর কাছে কি আছে দেখো, 0 আর 1 আছে, এই দুটো ডেটা আছে। প্রসেসর এলিমেন্ট 2 এর কাছে 1 আর 2 আছে। প্রসেসর এলিমেন্ট 3 এর কাছে আমার 2 আর 3 আছে, দেখো দেখলে বুঝতে পারছো। প্রসেসর এলিমেন্ট 4 আছে, 3 আর 4 আছে। প্রসেসর এলিমেন্ট 5 এর কাছে 4 আর 5, এটা 5 আর 6 আর 6 আর 7। সেকেন্ড স্টেপে কি হবে ভালো করে দেখো, এবার আমার প্রসেসর এলিমেন্ট 1 এর কাছে 0 আর 1 আছে, ভালো কথা। এইবার দেখো আমার প্রসেসর এলিমেন্ট 0 থেকে আমাকে এই জায়গাটা পাঠাতে হবে, কেন? এবার সেকেন্ড স্টেপে কি বলে, যে i+2 কে সবসময় পাঠাবে। তাহলে এটা আছে i+1, এটা আছে i+2, মানে i+2 কে পাঠাবে। তাহলে আমার 0 পাঠাবে কাকে, i+2 মানে 2 কে পাঠাচ্ছে, ঠিক আছে? 1 কাকে পাঠাবে, i+2 মানে 3 কে পাঠাচ্ছে, বুঝতে পেরেছো? 2 কাকে পাঠাচ্ছে, 2 4 কে পাঠাবে, আমাদের 3 পাঠাবে, আমাদের কাকে পাঠাবে, 5 কে পাঠাবে, 4 পাঠাবে, 6 কে পাঠাবে, 5 পাঠাবে, 7 কে পাঠাবে। এই হচ্ছে বেসিক গল্প, মানে এটা সেকেন্ড ফেজের কাজ, যে i+2 কে জিনিসটা পাঠানো। তার মানে এখন কি হয়ে গেল দেখলে বুঝতে পারবে, যে এই পাঠানো হয়ে গেল, তার মানে আমাদের গল্পটা হচ্ছে, আমাদের ভালো করে দেখো, এই যে প্রসেসর 3 এর কাছে যখন আমাদের এইটা আসলো, মানে আই যখন একে পাঠালো, তার মানে আমার 0 থেকে 2 খানা ডেটা অ্যাভেলেবেল। প্রসেসিং এলিমেন্ট 2 এর কাছে যদি ধরো, তা 0 থেকে 2 খানা ডেটা কিন্তু অ্যাভেলেবেল, ঠিক আছে? সেরকম আমার 3 এর কাছে দেখো 0 থেকে 3 অ্যাভেলেবেল, বুঝতে পেরেছো? তো সেই সূত্রে আমার দেখো প্রসেসিং এলিমেন্ট 4 এর কাছে দেখো, ভালো করে দেখলে যেটা এসছে গোয়া থেকে, দেখো 4 এর কাছে আসবে হচ্ছে তোমার 2 থেকে আসবে। তো 2 এর মধ্যে আগে ছিল 1 আর 2 ছিল, তো 1 2 3 4 কিন্তু এখন অ্যাভেলেবেল, দেখতে পেয়েছো? তো সেই সূত্রে প্রসেসিং এলিমেন্ট 5 কার থেকে 2 থেকে, তাহলে 2 থেকে 5 কিন্তু অ্যাভেলেবেল। এরকম 6 এর কাছে কি আছে দেখো, 6 এসে কার থেকে এসছে, যে 4 এর থেকে, তাহলে 3 থেকে আমার 6 অ্যাভেলেবেল, এখানে অ্যাভেলেবেল হয়ে গেল। মানে এগুলো যোগ করলে অ্যান্সার বেরিয়ে যাবে, যোগ তো এলিউ করবে, আমাদের ডেটা এক্সচেঞ্জটাই ইম্পর্টেন্ট। দেখো এখান থেকে আবার এখান থেকে এসছে, দেখো দেখলে বুঝতে পারবে যে লাস্ট একটা প্রসেসিং এলিমেন্ট 7 এসছে কিন্তু 5 এর থেকে, তাই জন্য আমাদের 4 থেকে 7 কিন্তু চলে আসবে। এই অবধি ফেজ কমপ্লিট, সেকেন্ড স্টেপ কমপ্লিট। থার্ড স্টেপ কি বলছে, কি করে যাবে, যাবে i+4 কে পাঠাবে, থেকে কোথায় যাবে, i+4, এইভাবে গল্প চলবে। দেখো 0 যাবে কোথায়, আমি পাশে লিখি এই জায়গাটা, 0 যাচ্ছে কোথায়, ভালো করে দেখো, 0+4 করলে কোথায় 4, দেখো 0 থেকে 4 থেকে তাই গেছে, দেখো ভালো করে একটা দেখো, 0 থেকে 4 এ গেছে, হয়ে গেল। সেম তোমার যদি আমি 1 ধরি, 1 দেখো, তারপরে কেন 6 7 দরকার নেই, কেন 5 এর পর 6 তো দিতে পারবে না, 6 তো 8 কে দিতে পারবে না, 8 বলতে কিছু নেই, তাই জন্য 5 7 কে দেওয়া মানে আমাদের সব কাজ কমপ্লিট। তো 1 কাকে পাঠাবে, 1 পাঠাবে 5 এ, দেখো তাই গেছে, দেখো 1 দেখো কোথায় কোনোভাবে প্রসেসিং 5 কে গেছে। এবার দেখো তাহলে 2 কোথায় যাবে, 2 যাবে আমাদের +4 করলে 6 কে যাবে, দেখো 2 দেখো তাই গেছে, 6 কে গেছে, হয়ে গেল। এবার দেখো আমাদের যেটা আমাদের লাস্ট রয়েছে 3, দেখো 7 কে পাঠাবে, খুব ভুল না বললে, দেখো 3 7 কে পাঠিয়ে দিয়েছে। এই হচ্ছে আমাদের সেম কাজ, স্টেপ 3 শেষ। তাহলে দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে, প্রথম দেখো 0 0ই আছে, এখানে 0 1 আছে, এখানে 0 2 আছে, এই অবধি কোনো ব্যাপার নেই। এখানে 0 3 আছে, দেখো 4 থেকে দেখো, যেই আমার 1 মানে 0 যখনই আমার এই এতে এসছে 4টায় আসতো, তখন দেখো আমার 0 আর থেকে 4 পুরো ডেটা আমার অ্যাভেলেবেল,
যেই আমার তারপরে 1 থেকে যেই আমার 5-এ এসছে, তখন দেখো আগে তো ছিল 5-এ কি ছিল আমাদের 2 থেকে 5 ছিল, যেই 1 থেকে আসলে তাহলে 0 আর 1ও অ্যাভেলেবেল, তাহলে 0 থেকে 5 কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেল। সেরকম দেখো 6ও তাই হয়ে গেল, 0 থেকে 6। দেখো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি প্রসেসিং এলিমেন্টের কাছে দেখুন সব ডেটা অ্যাভেলেবেল, এবার যোগ করলেই হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে পাবো S0 পেয়ে যাচ্ছি আউটপুট, S1 S2 এইভাবে কিন্তু ইন্ডিভিজুয়াল প্রসেসিং এলিমেন্ট কিন্তু আমাকে ইন্ডিভিজুয়াল সামেশন দিয়ে দিচ্ছে। তাহলে S0 একটা সামেশন ছিল যে 0 কে যোগ করলে 0, তাহলে 0 আর 1 যোগ করলে S1 পেয়ে গেলাম, 0 আর থেকে 2 যোগ করলে S2 পাবো। এটা ইন্ডিভিজুয়াল প্রসেসিং এলিমেন্ট গুলো করে তাকে অ্যান্সার দিয়ে দেয়, পুরো প্যারালালি কাজটা হয়ে গেল। এই হচ্ছে গল্পটা ছিল কিভাবে আমরা ইন্টারচেঞ্জ করবো। খুব ইম্পর্টেন্ট পোর্শন, প্রোগ্রাম এ বলতে পারো আমাদের পোর্শন, এখানে পরীক্ষায় দেবে। এসবকে তোমাদের এরকম একটা সামেশন দিয়ে দিল, কি করে আমরা MIND মেশিনে কি করে এক্সিকিউশন করবো, তারপর ডায়াগ্রাম এবং তার গল্পটা পরের স্লাইডে আছে। এই স্লাইডটা আমরা মোটামুটি দেখলে আরো ডিটেলস বুঝে যাবো। ইনিশিয়ালি দেখতে পাচ্ছ A of I রিসাইডিং ইন P of I মুভ টু দ্য R of I রেজিস্টার ইন প্রসেসিং এলিমেন্ট ফর I is equal to 0 থেকে 7। তাহলে গল্পটা আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমাদের আর অফ A of I যে আমাদের প্রসেসিং এলিমেন্টটা প্রত্যেকটি মানে যে ভ্যালুগুলো সেগুলো আমাদের প্রত্যেকটি প্রসেসিং এলিমেন্টের মেমোরিতে রয়েছে, যেগুলো কিনা R of I তে নিয়ে যাওয়া হবে। কারণ ওগুলোই মেমোরি থেকে তুলে নিয়ে কোথায় যাবো, R of I রেজিস্টার, সেখানে ওগুলোই তো অন্য প্রসেসে যাবে। এটাই ব্যাপার, আমরা রাউটিং মেকানিজমটাই এটা দিয়ে আমরা বুঝি কিভাবে আমরা রাউটিংস হয়। তাহলে আমাদের কি হলো, তাহলে ফার্স্ট স্টেপে কি করছে দেখো, বলেছিলাম যেটা R of I থেকে মানে I থেকে I+1 হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ দেখো I থেকে I+2 সেকেন্ড স্টেপ, আর এখানে I থেকে I+4 হচ্ছে থার্ড স্টেপ। এই হচ্ছে বেসিক গল্পটা। এখানে ইন্টারমিডিয়েট সামেশন গুলো প্রত্যেকটা জায়গায় পৌঁছালেই কিন্তু চলে যাচ্ছে। এই হচ্ছে বেসিক গল্প। ফাইনাল ভ্যালু তুমি প্রত্যেকটি প্রসেসিং এলিমেন্টের থেকে তুমি পেয়ে যাচ্ছ 0 থেকে 7, আর কিছু বলার নেই, এটাই এখানে বলা রয়েছে। কিন্তু এখানে গল্পটা এখানে আরেকটা জিনিস এখান থেকে জানবো যে এখানে কোনগুলো মাস্কিং ছিল, কোনগুলো এনেবল ডিসেবল, সেগুলোকে আমরা মোটামুটি জানলে বুঝে যাবে। এখানে রাউটিং এবার বললাম, মাস্কিং দেখো প্রথমবার ফার্স্ট স্টেপে ইন স্টেপ 1 প্রসেসর 7 ইজ নট ইনভলভ। প্রসেসর 7 কি কাউকে পাঠিয়েছে কোনো ডেটা? ভালো করে যদি ছবিটা দিকে যদি দিয়ে মনে রাখে, দেখো প্রসেসর 7 কিন্তু কাউকে কোনো ডেটা পাঠায়নি। ভালো করে দেখো ফার্স্ট স্টেপে দেখো, এখান থেকে এটা ক্লিয়ার করো, এ কিন্তু কোনো ডেটা পাঠাচ্ছে না, কোনোভাবে পাঠাচ্ছে না। সেকেন্ড স্টেপে দেখো এখানে দেখো 5 থেকে 6 গেছে, তার মানে 5 থেকে 7 গেছে, 7-এ গেছে, ঠিক আছে, কিন্তু এ কিন্তু ওয়ার্ক কিছু করেনি। তার মানে সেকেন্ড স্টেপে কিন্তু আমার এখান থেকে গল্পটা 6 আর 7 ওয়ার্কিং না। থার্ড স্টেপে কারা কারা ওয়ার্কিং না যদি কথাটা বলা যায়, থার্ড স্টেপে কিন্তু দেখো 3 অব্দি গেছে, তাহলে 4 থেকে নিয়ে কোনোটা অ্যাক্টিভ না, মানে 4, 5, 6 এরা কিন্তু কোনো কাজ করছে না, এরা রিসিভ করছে। তাহলে এগুলো কিন্তু দিস আর অল ডিসেবল বলতে পারো। যে পরবর্তীতে এটাই আমরা দেখবো ফার্স্ট স্টেপে কি হলো। দেখো প্রথম স্টেপে P7 ডিসেবল ছিল, মানে কোনো কাজ ইনভলভ ইজ নট ইনভলভ ডেটা রাউটিং, কোনোভাবে কিন্তু রিসিভ করছে বাট নট ট্রান্সমিটিং, তাহলে কোনোভাবে কোনো কাজ করছে না। স্টেপ 2 এ হচ্ছে তাহলে দেখো প্রসেসিং এলিমেন্ট 6, 7ও তাই নট ইনভলভ ডেটা রাউটিং। সেরকম স্টেপ 3 তে হচ্ছে দেখো এই চারটে মোটামুটি কোনো কাজ করছে না, তাহলে এইগুলোকে আমরা কি করবো, ডিসেবল করে দেবো। এইখানে এই লেখা আছে ডিউরিং দিস অ্যাডিশন অপারেশন, এগুলোকে সব আমরা কি করে দিলাম, ডিসেবল করে দিলাম। মানে মোটামুটি স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 সব আমরা এগুলো ডিসেবল করে দেওয়াই মেন গল্প ছিল, আর কিছুই না। দ্য প্রসেসিং এলিমেন্ট দ্যাট আর মার্কস অফ ইন ইচ স্টেপ ডিপেন্ড অন দ্য অপারেশন। এবার গল্পটা কিন্তু এটা সবসময় কিন্তু এটা ফিক্স থাকে না, এটা অপারেশনের উপর ডিপেন্ড করে যে আমরা কি অপারেশন করবো। এখান থেকে এই জিনিসটাও ক্লিয়ার হচ্ছে, আমাদের অপারেশন ছিল ওরকম বলে কিন্তু আমরা ডিসেবল করে, যদি না থাকতো আমরা করতাম না। এই হচ্ছে বেসিক গল্প ছিল। দ্যাটস দ্য মাস্কিং প্যাটার্ন কিপ অন চেঞ্জিং অন ডিফারেন্ট অপারেশন সাইকেল, এটা মাথায় রাখবে। মাস্কিং কিন্তু সবসময় চেঞ্জ হয়, এরকম না, ইজ নট কনস্ট্যান্ট ফর এভরিথিং, এটা মোটামুটি টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে। The masking and the routing operation are much more complicated when the vector length is n এর ভ্যালু গ্রেটার দ্যান l যদি হয়, তাহলে এটা মাঝে মাঝে একটু মানে কমপ্লেক্সও হয়ে যায়। এই হচ্ছে বেসিক গল্পটা এখান থেকে বলা রয়েছে। তো মোটামুটি আমরা SIMD আমরা এর অবধি দাঁড়িয়ে আমরা কি শিখলাম, SIMD আমরা আর্কিটেকচার দেখেছি, এবার আমরা SIMD অ্যালগরিদমস দেখব। তো আমাদের মোটামুটি যেটা খুব পপুলার SIMD মানে অ্যালগরিদম বলতে পারো, যেটা একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, সব জায়গায় মোটামুটি যায়। এটা বেসিক আর্কিটেকচার যদি তোমরা জেনে যাও, আমি মনে করবো মোর দেন এনাফ, তোমরা যে কোনোভাবে ওটাকে ডিল করতে পারো, কোনো অসুবিধা নেই। তো ফার্স্ট আমাদের যে বেসিক যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, যেটা আমরা স্কেলারের জন্য পড়েছি, সেটা একটা আইডিয়া তোমাদের কাছে আছে কিভাবে বেসিক ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হয়। আশা করি আমাকে সেখানে এই জায়গায় বলতে হবে না। তো মোটামুটি দুটো ম্যাট্রিক্সে কিভাবে মাল্টিপ্লাই করবো তার বেসিক গল্পটা কি, যে আমরা যে বেসিক যে ফর্মুলেশনটা আছে, যে আমরা 3খানা লুপ চলে I J K, আমরা সেইভাবে কাজ করি, A of I B of J, এইভাবে আমরা জিনিসটাকে কাজ করে চলে দেখতে পাচ্ছ। তাই বলা আছে যে আমরা A of I কে B of K, যে এইভাবে কিন্তু যে কোনো একটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করা হয়, আর প্রোডাক্টটা আমরা সিতে স্টোর করি, এবং সেলফ সামেশন গল্প হয়। মোটামুটি একটা আমি যদি একটা ম্যাট্রিক্স তোমাদের একটু একে বলি তাহলে বুঝতে পারবে। ধরো না এই তিনটে এলিমেন্টের সঙ্গে এ হবে, মানে এর সাথে এর গুণ করবো, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, এই গুণগুলোর মধ্যে আবার ইন্ডিভিজুয়াল যোগ হবে। এইভাবেই কিন্তু একটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করি, খুব ভুল না বল। দেখো তাই দিয়েছে C of I J করতে গেলে এখানে আমরা
এ অফ আই আই I1 মানে আই আর যে ডিপেন্ড করে, এইভাবে কিন্তু জিনিসটা হতে থাকে মোটামুটি যতগুলো আছে। তো এইভাবেই গল্পটা চলে। আর এটাকে আমাদের কিউমুলেটিভ মাল্টিপ্লিকেশন হতে থাকছে, দেখতে পাচ্ছ দিস আর অল কিউমুলেটিভ মাল্টিপ্লিকেশন বলা হয়। দিয়ে দেখো এটাকে বলে কিউমুলেটিভ মাল্টিপ্লিকেশন, মানে সাম অফ মাল্টিপ্লিকেশনের যোগফল করছি আমি। তাহলে দিস আর অল কিউমুলেটিভ মাল্টিপ্লিকেশন, এটাই হচ্ছে বেসিক অপারেশন। তো এটাকে যদি আমরা নর্মালি করি তাহলে এর কত আমাদের কমপ্লেক্সিটি যদি ভাবো, এই হচ্ছে আমাদের অ্যালগরিদমটা বেসিক আমাদের এসআইএসডি, যে সিঙ্গেল ইনস্ট্রাকশন সিঙ্গেল ডেটা। যদি এরকম কম্পিউটারে যদি এই কাজটা করি, দিস ইজ দ্য অ্যালগরিদম। যদি খুব ভুল না বলি, তোমরা বেসিক যারা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে বেসিক ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কোডিং আশা করি জানো। তো স্কেলার যদি মাল্টিপ্লিকেশন করি কিন্তু আমাদের অর্ডার অফ কমপ্লেক্সিটি কি হয়ে যাবে, এন কিউব হয়ে যাবে, খুব ভুল না বললে। তিনখানা লুপ চলছে দেখতে পাচ্ছ তোমরা, দেখো এটা যে একটা লুপ, তার মধ্যে একটা লুপ, তার মধ্যে একটা লুপ, তো তিনটে লুপ চলছে, মানে আমাদের অর্ডার অফ এন কিউব। এটা হচ্ছে নর্মাল সবসময় তাই। আমাদের একটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করার জন্য আমাদের কমপ্লেক্সিটি হয় অর্ডার অফ এন কিউব। যে কোনো প্রসেসরে আমরা সিঙ্গেল মানে ইনস্ট্রাকশন সিঙ্গেল ডেটা যদি নর্মাল প্রসেসর বলতে পারো, যেটা আমাদের বাড়িতে যে প্রসেসরগুলো ব্যবহার করছি সেরকম প্রসেসরে যদি করো তাহলে এটা অর্ডার অফ এন কিউব হয়ে যাবে। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা একটু প্যারালিজম করতে পারি তাহলে কিন্তু জিনিসটা ভালো হয়। এখানেই যদি আমরা প্যারালাল আর্কিটেকচারের কনসেপ্টে আমরা ভাবি জিনিসটা, সেটা কিন্তু আমরা অর্ডার অফ এন কিউবে করতে পারবো। কি করে করবো তার গল্পটা আমরা দেখবো। এই দেখতে পাচ্ছি এই যে বেসিক গল্প। যদি আমরা একই জিনিসটা যদি এসআইএমডি আর্কিটেকচারে করতাম, তার অ্যালগরিদম অবভিয়াসলি আলাদা, এটা হচ্ছে বড় কথা। তার অ্যালগরিদমটাই অবভিয়াসলি আলাদা, সেটাকে আমরা দেখবো উইথ দ্য এক্সাম্পল দেখবো। এটাই তোমাকে হয়তো পরীক্ষায় করতে হতে হবে। এসআইএমডি আর্কিটেকচারে যদি করি তাহলে কিন্তু আমি প্রথমেই বলে দিই অর্ডার অফ এন স্কোয়ারে কাজ হয়ে যাবে। কেন কাজ হবে অর্ডার অফ এন স্কোয়ারে প্রথমে বলি। তাহলে এসআইএমডি মানে কি, এখানে আমাদের একটু গল্প ভাবো, এখানে আমাদের মাল্টিপল প্রসেসর রয়েছে। আর আমি কিছুক্ষণ আগে একটা কথা বলে এসেছি, আমরা যেহেতু কন্টিনিউশন লেকচারে রাখছি, যে ম্যাট্রিক্সটা এরকম রয়েছে, দিস আর দ্য ম্যাট্রিক্স এ, এটা ম্যাট্রিক্স বি। বুঝতে পেরেছো? প্রত্যেকটি প্রসেসর এলিমেন্টে তার মেমোরি রয়েছে, খুব ভুল না বললে। বলছে কে এখানে কি বলছে, যে এর যে ফার্স্ট এইটা মানে প্রত্যেকটা মানে এমন ভাবে তুমি এটাকে স্টোর করো তাহলে তোমার জিনিসটা যাতে খুব ভালো লাগে, মানে স্টোরিংটা ফার্স্ট করতে হবে। দেখো এখানে গল্প দেখলে বুঝতে পারবে, প্রথম যে আয়ের ভ্যালুটা গ্লোবাল লুপ চলছে তার মধ্যে দুটো নেস্টেড লুপ চলছে। দেখো এটা নেস্ট, এটা লুপ, এটা দুটো নেস্টেড লুপ চলছে। এটা কিন্তু কাউর মধ্যে কেউ না, ঠিক আছে, এটা কাউর মধ্যে কেউ না। তাহলে মানে আমাদের অর্ডার অফ এন কিউবে হয়ে যাচ্ছে। এই যে আর্কিটেকচার প্রথমে বলছে ভেক্টর লোডিং করা। ভেক্টর লোড করার মানে হচ্ছে তোমাদের যে প্রত্যেকটা অ্যারের যে আমাদের রো কলম গুলো আছে সেগুলো একটা আমাদের মেমোরিতে লোড করো। কিভাবে লোড করো পরবর্তীকালে আমাদের এক্সাম্পলে গিয়ে দেখবো, চিন্তার বিষয় নেই। দেখো এখানে অ্যালগরিদম দিয়ে ফর আই এর ভ্যালু কে এর ভ্যালু 1 to n আমরা প্রথমে সি অফ বলে একটা এতে আমরা লোড করা, প্রথমে এগুলো 0 লোড হয়ে গেল, তারপর আমরা সিম্পল মাল্টিপ্লিকেশন আমরা করে দেবো, যে বেসিক মাল্টিপ্লিকেশন অ্যালগরিদম সেইভাবে করবো। তো এটা আমাদের এর আইডিয়াটা আমরা ছবি দেখে বুঝবো, নর্মাল দেখলে বুঝতে পারবো না। তারপর আমরা ফের অ্যালগরিদমে আসবো জিনিসটা ক্লিয়ার করার জন্য। তো এই বেসিক যে অ্যালগরিদমটা জন্য আগে যে নোটসটা নর্মালি আগে দেখে নিই, বলছে দ্য অ্যালগরিদম ইজ কনস্ট্রাক্টেড দেয়ার আর n প্রসেসিং এলিমেন্টস। খুব ভালো কথা, n খানা প্রসেসিং এলিমেন্টস রয়েছে। দ্য অ্যালগরিদম কনস্ট্রাক্টেড ডিপেন্ড হেভিলি অন দ্য মেশিন অ্যালোকেশন অফ এ বি অ্যান্ড সি। মানে এখানে ডিপেন্ড কি করছে অ্যালগরিদমটা, এটা কিন্তু হেভিলি অন দা মেমোরি অ্যালোকেশন। এখানে কিন্তু এটা অ্যালগরিদম দাঁড়িয়েই রয়েছে হচ্ছে মেমোরি অ্যালোকেশনের, মানে আমি কিভাবে জিনিসটাকে লোড করাবো সেটাই কিন্তু ডিপেন্ড করছে। এর মধ্যে কোনো অ্যালগরিদমই নেই বলতে পারো। এখানে লোডিংটা ঠিকঠাক করাতে পারলে আমাদের কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। এন খানা প্রসেসিং এলিমেন্টস আছে, আমি যদি ঠিকঠাক ভাবে লোড করাতে পারি তাহলেই কিন্তু গল্প হয়ে যাবে। এখানে কি করে লোড করাবো সেটাই দেখবো। বলছে ইচ রো ভেক্টর অফ দ্য ম্যাট্রিক্স ইজ স্টোর অ্যাক্রস দ্য প্রসেসিং এলিমেন্ট। এখানে খুব বড় কথা চলে আসলো, বলছে প্রত্যেকটি রো ভেক্টর of the matrix is stored across the processing element। তার ছবিটা বলছে পিকচার ইন দ্য নেক্সট স্লাইড, দেখো দেখলে বুঝতে পারবে ভালো করে। এখানে ক্লিয়ার করে এখান থেকেই বড় গল্প, একটু জুম করলে তোমরা দেখতে পাবে। এই হচ্ছে ব্যাপার, দেখো প্রত্যেকটি প্রসেসিং এলিমেন্টস, দিস ইজ প্রসেসিং এলিমেন্টস 1 ধরে নাও, 1 এর মেমোরি, 2 এর মেমোরি, এটা n এর মেমোরি। এবার যদি আমাদের ধরে নাও এই হচ্ছে a অ্যারেটা আছে, দিস ইজ অ্যারে a, ঠিক আছে, এরকম ভাবে আমি ধরে নাও করলাম কোনোভাবে। দেখো এ প্রথমে আমাদের ম্যাট্রিক্স এর কি, দেখো a11 a21 a31, তার মানে কি প্রত্যেকটি কলমগুলোকে এখানে লোড করানো হয়েছে। তাহলে এর প্রথম কলমটা তুলে নিয়ে আমার এই প্রসেসিং এলিমেন্টের আমাদের মেমোরির মধ্যে লোড করানো হয়েছে। সেম বি এর জন্য তাই করেছি। তাহলে বি এর আমাদের যে বি যে অ্যারেটা আছে তার যে ফার্স্ট কলমটা আছে সেই কলমটাকে তুলে এনে আমি এখানে লোড করেছি। আর রেজাল্টেন্ট যে অ্যারেটা থাকবে সি বলে, তার এখন তো ইনিশিয়ালি এর মধ্যে সব 0 আছে সি এর মধ্যে। তো ইনিশিয়ালি ধরো না ফার্স্ট যে আমাদের অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে আমার তারপরে তার যে ফার্স্ট কলমটা কিন্তু এখানে আমার রয়ে গেছে। তাহলে এটা হচ্ছে গল্প। এইভাবে সবগুলো আমাদের তাহলে বুঝতে পারছো আমাদের মানে কখন এটা পসিবল হবে। এন খানা প্রসেস মানে আমাদের মাথায় রাখতে হবে যে এন যেটা আছে নাম্বার অফ প্রসেসিং এলিমেন্ট মাস্ট বি গ্রেটার দ্যান দ্য সাইজ অফ দ্য অ্যারে, নাহলে তো হবে না। তাহলে কি করে আমাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা কলম রাখতে হবে, তাই না? তাহলে এমন একটি মানে ম্যাট্রিক্স থাকতে হবে যেখানে যার ভ্যালু নাম্বার অফ প্রসেসিং এলিমেন্ট থেকে ছোট হতে পারে। তাই এই হচ্ছে ব্যাপার। এই দেখো আনচেঞ্জ থ্রু আউট দ্য এক্সিকিউশন, এই পোর্শন গুলো তো চেঞ্জ হবে না,
এটা হচ্ছে ধরুন এই হচ্ছে সেই ম্যাট্রিক্সটা, প্রত্যেকটি কলম আমার প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল প্রসেসিং এলিমেন্টে আছে, বুঝতে পেরেছো? এর সেকেন্ড পোর্শনটা এটাও তাই সেম, এটাও কিন্তু আনচেঞ্জ থাকবে। এটা হচ্ছে আমার ম্যাট্রিক্স বিটা, এইভাবে লোড করানো হয়েছে, মানে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল আমাদের মেমোরি প্রসেসর মেমোরির মধ্যে কয়েকটি কলম আমাদের লোড করানো হয়েছে। এই হচ্ছে বেসিক গল্প। সেরকম আমাদের থার্ডেরটাও বুঝতে পারছো, এই হচ্ছে সিটা, এটা কিন্তু চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু দ্য ক্যালকুলেশন। এটা কিন্তু ইনিশিয়ালি প্রথমে 0 আছে, তারপরে কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে যাবে অ্যাকর্ডিং টু দ্য ক্যালকুলেশন। এই হচ্ছে বেসিক গল্প। তাহলে আমরা আবার থিওরিতে চলে যাচ্ছি, ব্যাক করছি। তাহলে দেখতে পাচ্ছ কলম ভেক্টরস আর স্টোর উইদিন দ্য সেম প্রসেসিং এলিমেন্ট। প্রত্যেকটি কলমগুলোকে সেম প্রসেসিং, মানে এর কলম একটা, বি এর কলম সব কিন্তু একটা মেমোরির মধ্যে স্টোর আছে। দিস হাউ প্যারালাল অ্যাক্সেস অফ অল দ্য এলিমেন্ট ইন ইচ রো ভেক্টর অফ দ্য ম্যাট্রিক্স। এই জন্য আমরা কি করছি, এইভাবেই কিন্তু প্যারালাল অ্যাক্সেস করতে পারি প্রত্যেকটি রো ভেক্টরস গুলো। তাহলে তাহলে ভাবো প্রত্যেকটি, তাহলে মানে কি এরকম ভাবে ভাবতে পারছো, প্রত্যেকটি আমাদের এরকম এক একটা কলম এক একটা প্রসেসিং এলিমেন্টে আছে। তাহলে আলটিমেটলি এইটাকে মেলালেই তো একটা রো ভেক্টরস চলে আসলো। মানে এখন প্রত্যেকটি এলিমেন্টকে, রো ভেক্টরস এর প্রত্যেকটি এলিমেন্টকে আমরা প্যারালালি আমরা কিন্তু ধরতে পারবো। মানে দেখো একটা মেমোরির মধ্যে রাখলে তো প্যারালাল হয় না, মাল্টিপল মেমোরিতে রাখলেই প্যারালালিজমটা আসে। তাহলে প্রত্যেকটি রো এলিমেন্ট গুলোকে আমরা প্যারালালি ধরতে পারছি, কোনো অসুবিধা নেই। দেখো এখানে যে ফার্স্ট প্যারালাল টু অপারেশন করসপন্ড টু ভেক্টর লোড ফর ইনিশিয়ালাইজেশন। এই যে প্যারালাল টু কথাটার মানে কি বলছে, অপারেশন কি করছে, প্রথমে লোডিংটা হয়ে গেল, এইভাবে লোডটা করানো হলো মেমোরির মধ্যে ফার্স্ট। এবার আদার্স প্যারালাল টু অপারেশন কি করছে, জাস্ট সিম্পল ভেক্টর মাল্টিপ্লাই করছে ফর দ্য ইনার লুপ অফ দ্য অ্যাডিটিভ মাল্টিপ্লিকেশন, মানে সিম্পল মাল্টিপ্লিকেশন গুলো করে ফেলছে। কিভাবে করছে তার পেছনে ডিসক্রিপশনটা দেখবো, দেখলে বুঝতে পারবো, একটা ছবি দেখবো আমরা, এরপরেও দেখবো। তাহলে আলটিমেটলি তাহলে প্রথমে আমরা কি করছি, আমরা লোড করানো হচ্ছে, তারপর সিম্পল মাল্টিপ্লিকেশন করানো হচ্ছে। কি করে যে এটা অর্ডার অফ n স্কোয়ারে হয়ে যাচ্ছে সেটা একটা এক্সপ্রেশন দেখবা, সেটাই তোমাদের পরীক্ষায় লিখতে হবে, ঠিক আছে? তাহলে এন টাইম ফাস্টার এসআইএমডি তে যদি এই একই অ্যালগরিদম আমরা চালাই, যদি এইভাবে লোডিং করানো হয়, তাহলে কিন্তু আমাদের এন টাইম ফাস্টার কিন্তু আমরা কাজ করতে পারবো। কি করে জিনিসটা হচ্ছে তার জন্য আরো কিছু গল্প একটা দেখবো। তাহলে ভেক্টর লোড অপারেশন ইজ পারফর্ম টু ইনিশিয়ালাইজ দ্য রো ভেক্টর অফ ম্যাট্রিক্সিং ওয়ান রো অ্যাট আ টাইম। গল্পটা আমরা প্রথম লোড ভেক্টরে আমরা কি করছি, প্রত্যেকটা ম্যাট্রিক্সের এক একটা রো ভেক্টরে আমরা ইনিশিয়ালি সব ভ্যালু, দেখো আমাদের এক একটা রো করে করছি, প্যারালালি করছি, কোনো অসুবিধা নেই। মানে আমাদের দেখো এরকম তো আমাদের মেমোরি গুলো, দিস আর অল দ্য মেমোরি, তোমরা আশা করি জানো। তো প্রথমে আমাদের কি ছিল, এইটুকু ধরো এর ফার্স্ট রোটা, ফার্স্ট কলমটা ছিল, বি এর ফার্স্ট কলম, তারপরে যে সি এর ফার্স্ট কলম, এইভাবে কিন্তু জিনিসটা ডিজাইন করা আছে। সিটা সবার লাস্টে চেক বলেছিলাম, সবার লাস্টে কি আছে, সি আছে, মানে লাস্ট পোর্শনে প্রত্যেকটি সি এর কলমগুলো আছে, ধরে না এরকম ভাবে কলমগুলো রয়েছে প্রত্যেকটি ডিফারেন্ট মেমোরিতে। তো আমরা এক একটা করে সি এর যে ফার্স্ট, এগুলো মানে কি, এটা ফার্স্ট রো হিসাব মতন তুমি জুড়ে দিলে কি হবে, দিস আর দ্য ফার্স্ট রো সি এর। তাহলে এগুলো প্রথমে আমি সবগুলোতে 0 আমি ইনিশিয়ালাইজ করলাম। কি বললাম বুঝতে পেরেছো? এই দেখো, ফর ভেক্টর মাল্টিপ্লিকেশন অপারেশন দ্য সেম মাল্টিপ্লায়ার aij is broadcasted from cu to all the processing element to multiply the nth element of ith row vector of the b। তা আমাদের নর্মালটা কিভাবে হয়, আমরা যদি ভাবি যে আমাদের একটা যদি ধরো না এটা a ম্যাট্রিক্স, এটা b ম্যাট্রিক্স, এর এক একটা এটার সাথে এর একটার সাথে এর একটা, তাহলে আমি তো এইভাবে স্টোর করেছি, খুব ভুল না বললে, মানে গল্পটা ভালো করে ভাবো। আমার এর একটার সাথে, মানে আমি এরকম ভাবে এক একটা, মানে এই ফার্স্ট রোটা এখানে আছে, এই রোটা এই কলমটা আমার এখানে আছে। তো মাল্টিপ্লিকেশন তো এর একটার সাথে এর সব, এইটা তো এখানে পেয়ে যাচ্ছি আমি, বুঝতে পেরেছো? তাহলে এই যে বি এর যে এই পোর্শনটা আমার এখানে রয়েছে, এর এই পোর্শনটা উপরে রয়েছে, তো এর একটার সাথে এর সবগুলো মাল্টিপ্লাই করার জন্য স্কেলার অপারেশন হলো। কিন্তু তারপরেরটা কিন্তু আমার তারপরের এলিমেন্টে আছে, তাহলে এটাকে পাঠিয়ে দেওয়ার পর এর সঙ্গে হয়ে গেল, তাহলে প্যারালালি হচ্ছে। তারপরেরটা এখানে আছে, এ আসবে কোথায়, ওই কারেকশন মে থেকে এখানে আসবে, এর সঙ্গে কাজ হয়ে যাবে, সবার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, এক একটা বারে কিন্তু এক একটা কাজ হয়ে যাবে। টোটাল তাহলে আমাদের কি লাগছে, এন স্কোয়ার অপারেশন লাগছে। এটাকেও ইলাস্ট্রেট করবো, চিন্তা নেই, যদি এইভাবে না বুঝতে পারো ইলাস্ট্রেট করবো, চিন্তা নেই। বলছে ইন টোটাল এন স্কোয়ার ভেক্টর, মানে ভেক্টর মাল্টিপ্লিকেশন অপারেশন হচ্ছে কিন্তু ডাবল লুপের মধ্যেই হয়ে যাচ্ছে। শোন ইন টেবিল, পরের একটা টেবিল দেওয়া আছে, আমরা পুরো জিনিসটাকে ইলাস্ট্রেট করবো, ঠিক আছে? যেখানে এন স্কোয়ার কমপ্লেক্সিতে কাজ হয়ে যাচ্ছে, দেখলে বুঝতে পারবে। এই যে দেখো গল্পটা ভালো করে দেখো, প্রথমে কি হলো, আয়ের ফেজ 1 আছে, আয়ের ভ্যালু 1, যেটা গ্লোবাল লুপ আছে। তাহলে আমাদের কি হলো, সব প্রত্যেকটা দেখো C11 C12 C13 C, আমি 1 থেকে ধরেছি, ধরে নাও। তাহলে ইনিশিয়ালি সব 0 করে দেওয়া হলো। এবার দেখো A11টা ব্রডকাস্ট টু অল প্রসেসিং এলিমেন্ট, যে আমাদের যে এই এর যে ফার্স্ট যে গল্পটা ছিল, এর ফার্স্ট এলিমেন্টটা সবগুলো প্রসেসিং এলিমেন্টকে ব্রডকাস্ট করলাম। তাই মাল্টিপ্লিকেশনটা কি করে হলো দেখো ভালো করে দেখো, C11 এর সাথে A11 আর B11 করলো, এটা করে কোথায় লাগলো C11, মানে এই ফার্স্ট প্রসেসিং এলিমেন্ট যেটা 1, এই প্রসেসিং এলিমেন্টে 2, এটা 3, এইভাবে রয়েছে। দিস আর দ্য প্রসেসিং এলিমেন্টস। তো এর সাথে বি এর 11 যোগ করে সি এর 11 রাখলো, এটা প্যারালাল করলো।
তারপরে কি করলো দেখো, এখানে দেখলে বুঝতে পারছো যে আবার এ তো দেখো A11টা সব জায়গায় পাঠানো হয়েছিল, তা আবার গিয়ে বি এর যে 1-2 সাথে A11 যোগ হলো, তাই তো হওয়া উচিত, গল্পটা তাই হওয়া উচিত। এর এর একটা বি এর সবগুলোর সাথে হবে, খুব ভুল না বললে। এর এর একটা এখান থেকে মাল্টিপ্লাই হবে, প্রথমের কথা বললাম, তারপরে এই সেকেন্ডটা হবে সেকেন্ডের সাথে মাল্টিপ্লাই, থার্ডেরটা থার্ডের সাথে মাল্টিপ্লাই। এবার এবার ভাবো এই গল্পটা জাস্ট উল্টো করে একটু ভেবে নাও, তাহলেই বুঝতে পারবে যে একটাকে ফিক্স রাখলাম, এ আর কার কার সঙ্গে মাল্টিপ্লাই করবে। এবার সেকেন্ডটা যখন গল্প হবে, সেকেন্ড যে রোটা, এই তিনটে মাল্টিপ্লাই হবে এই তিনটের সাথে, এই তিনটে মাল্টিপ্লাই হবে এই তিনটের সাথে, ধরুন আমি 3x3 দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে। তো এই টোটালটার সাথে এই টোটালটা মাল্টিপ্লাই করার পর যে রেজাল্টেন্টে আমরা ফার্স্টেরটা পাচ্ছি, তো সেকেন্ডটা পাওয়ার জন্য কি করতে হবে, এই টোটালটার সাথে আবার এই টোটালটা মাল্টিপ্লাই করতে হবে, তার মানে এর সাথে এর ফের মাল্টিপ্লিকেশন, মানে এ তো কনস্ট্যান্ট, তো এই তিনবার কিন্তু এই কাজটা হবে, মানে প্রথম এই তিনটে পাওয়ার জন্য তাহলে আমাকে এইটার সাথে প্রথমে এইটাকে মাল্টিপ্লাই করলাম, এইটার সাথে এইটাকে মাল্টিপ্লাই করবো, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করবো, খুব ভুল না বললে, তো সেটাই দেখো করা আছে, এই গল্পটা এখানে করা রয়েছে, মানে ওটা এইভাবে জিনিসটাকে লম্বা লম্বি ভাবে করেছে, গল্পটা আমরা চড়াচড়ি ভাবে করি, লম্বা লম্বি ভাবে করেছে, আর কিছুই না। তাহলে মোটামুটি আমরা কি পেলাম, C11 আমরা এইভাবে পেলাম, সেরকম আবার সেরকম নেক্সট ফেজে আমরা কি করলাম, যখন j এর ভ্যালু 2, তার মানে কি A12টাকে আমরা বাদবাকিতে ব্রডকাস্ট করবো, সেইগুলো আমরা এইভাবে মাল্টিপ্লাই করবো, এইভাবে জিনিসটা চলতে থাকবে। যদি j এর ভ্যালু n হয়, তাহলে আমরা ফার্স্ট ফেজে আমরা n খানা গল্প এখানে এইভাবে প্রত্যেকটি প্রসেসিং এলিমেন্টে কিন্তু মাল্টিপ্লাই হয়ে যাবে, বুঝতে পারলে। কারণ গল্পটা ম্যাট্রিক্সটা এইভাবেই কাজ হয়, আমরা এক একটা এলিমেন্টকে আমরা যখন এই তিনটে এলিমেন্টের সাথে এই তিনটে এলিমেন্ট যোগ করে আমরা একটা এলিমেন্ট পাই, আবার এই তিনটে এলিমেন্টের সাথে সেকেন্ড তিনটে এলিমেন্টকে যোগ করতে হয়, মানে গুণ করে যোগ করতে হয়। তাহলে এই একটা এলিমেন্ট এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে, এই একটা এলিমেন্ট এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে, এই একটা এলিমেন্ট এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে তো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট গল্প, যোগটা তো এটা শুধু মাল্টিপ্লিকেশনের রেজাল্টের কথা বলছে, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এগুলো যোগ হচ্ছে, মানে এই মাল্টিপ্লাই হচ্ছে। তাহলে এই তিনটে দেখো ভালো করে দেখো, তাহলে এগুলো তো আমার ইন্ডিভিজুয়াল প্রসেসরে আছে না, দিস আর অল, এই একটা আমার কলম, একটা আমাদের প্রসেসিং এলিমেন্টের মধ্যে রয়েছে এই কলমগুলো। তো আমি যদি এইটা এলিমেন্টটা যদি প্রত্যেকটি প্রসেসিং এলিমেন্টকে পাঠিয়ে দিতে, তারা যে কাজ করবে দেখো, এটাকে যদি ভালো করে ভাবো, তাহলে এটা হচ্ছে A11, এইটাকে ধরে নাও B11, এইটাকে মাথাটাকে ধরো, এটাকে B12 ধরো, এটাকে বলো B13 ধরো, তাই তো। তো তাই কিন্তু করেছে, B12 B13 B1n এইভাবে মাল্টিপ্লাইটা হয়েছে, এটাই গল্পটা এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। এবার যখন আমাদের সেকেন্ড পরের স্লাইডে দেখো আয়ের ভ্যালু 2 হলে কি হবে, সবগুলো 2 হয়ে যাবে, সেকেন্ড ফেজে চলে গেল। এই করতে করতে আমাদের কাজটা করলেই কিন্তু প্যারালাল কিন্তু কাজটা হয়ে যাবে। এটার একটা এন এর হলে এন এইভাবে দেখতে পাচ্ছ তোমরা স্লাইডে, এন কার কাজ হয়ে যাবে, আর কিছু আলাদা কিছু বলার নেই, একই জিনিসগুলো রয়েছে। সেই সূত্রে আমাদের একটা ছবি আমি এখানে রেখেছি, দেখতে পাচ্ছ, জাস্ট সেটা পুরোটা ছবিটা নেই হয়তো, জাস্ট একই জিনিসটা আমাদের প্রত্যেকটি প্রসেসিং এলিমেন্টে এইভাবে যখন চলতে থাকবে, আমাদের আলটিমেটলি সি এর হলো কিন্তু কাজ কিন্তু হয়ে যাবে, এইভাবেই কিন্তু আমাদের কিন্তু আলটিমেট কাজটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। এইটাই মেন গল্প ছিল, এখান থেকে আর কিছু বলার নেই। এবার আমরা কিছু শর্টিং আমরা দেখে নেবো, কিছু শর্টিং অ্যালগরিদম প্যারালাল কম্পিউটারে কি করে শর্টিং করা হয়, খুবই ইম্পর্টেন্ট, এটাও কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ ছিল খুবই ইম্পর্টেন্ট, সেই কনসেপ্টগুলো একটু আমরা এখান থেকে দেখবো, ক্লিয়ার করলে ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট ধরে নাও আমাদের বেসিক যে গল্পটা ছিল প্যারালাল শর্টিং অন মেশ। মেশ আমাদের ওয়ান কাইন্ড অফ টাইপ, আমাদের প্যারালাল প্রসেসরে যখন আমরা বেসিক স্ট্যাটিক আমরা নেটওয়ার্ক যখন ডেভেলপ করেছিলাম, তখন আমরা মেশের গল্প বলেছিলাম। তো বলছে দ্য প্রবলেম টু সর্ট n স্কোয়ার নাম্বার অফ এলিমেন্ট ইন এফিসিয়েন্ট ম্যানার, বললো n স্কোয়ার নাম্বার অফ এলিমেন্ট গুলোকে আমরা কি করে আমরা এফিসিয়েন্ট ম্যানারে ইয়ে করবো, সেটাই হচ্ছে প্যারালাল সর্টিং অন মেশ প্রসেসর বলতে পারে। সর্টিং অফ n মানে n স্কোয়ার বলতে পারো, মানে অন n ইনটু n মেশ টাইপ অ্যারে প্রসেসর। এটা যদি করতে কিভাবে কি করবো, আর্কিটেকচার shown on next slide, যেখানে আমরা মেশ প্রসেসর কিভাবে ইন্টারকানেক্ট করবো, সিমিলার টু এলিএক 114 উইথ এক্সপেকটেশন, কি এক্সেপশন আছে, সরি, নো র্যাপ অ্যারাউন্ড কানেকশন, কোনো র্যাপ অ্যারাউন্ড কানেকশন নেই, কাকে বলে র্যাপ অ্যারাউন্ড কানেকশন সেটাও বলে দেবো। আর বলছে প্রত্যেকটি যেসব প্রসেসিং এলিমেন্ট অ্যাট দ্য পেরিমিটার্স, মানে বাউন্ডারিতে যেগুলো আছে, হ্যাভ 2, 3 or rather than 4 নেইবার্স, দুটো হতে পারে, তিনটে হতে পারে, বা 4টে নেইবার্স হতে পারে। দিস সিম্পলিফাইজ দ্য অ্যারে শর্টিং অ্যালগরিদম। যদি আমরা এরকম ভাবে কোনো মেশ নেটওয়ার্ক ডিজাইন করি, তাহলে কিন্তু আমরা খুব এই শর্টিং জিনিসটা খুব তাড়াতাড়ি কিন্তু করতে পারবো। কি গল্পটা কি পরে ছবিটা দেখলে বুঝতে পারবে। এই দেখতে পাবে দিস আর অল দা, এটাকে বলা হয় মেশ বলা হয়, মেশ টাইপ আমাদের কানেকশন বলতে পারো। যেখানে গল্পটা হচ্ছে কোনো র্যাপ অ্যারাউন্ড কানেকশন, র্যাপ মানে কি ফার্স্টের সাথে লাস্ট, এটাকে বলে র্যাপ অ্যারাউন্ড কানেকশন বলা। এরকম কোনো র্যাপ অ্যারাউন্ড কানেকশন নেই, এটা টরাস বলে একটা নেটওয়ার্কের মধ্যে কিন্তু এগুলো আছে, ঠিক আছে। এরকম র্যাপ অ্যারাউন্ড কানেকশন কিন্তু কোনোভাবে নেই, আমি করলাম পেন দিয়ে, কিন্তু এরকম কিন্তু কানেকশন কিন্তু কোনোভাবে নেই, এটাই বলতে চাইছে, কোনো র্যাপ অ্যারাউন্ড কানেকশন নেই। আর এই যে আমাদের পেরিমিটার যেসব এগুলোকে পেরিমিটার বলা হয়, এই প্রসেসিং এলিমেন্টগুলো মেশের পেরিমিটার। দেখো পেরিমিটারের গল্পটা কি বলছে, এরা হয় দুটো, দেখো এর সাথে কানেকশন এর সাথে কানেকশন দুটো, বা কেউ ধরে নাও তিনটের সাথে কানেকশন আছে, আর কেউ ধরে নাও চারটে, হয়তো ম্যাক্সিমাম নোডস বা এখানে প্রসেসরগুলো এরকম ভাবে
এতগুলো এর সাথে কানেক্ট হতে পারে, এটাই গল্প এখানে বলতে চাইছে, আর কিছুই না। যেখানে দেখতে হচ্ছে ইলিয়াক নেটওয়ার্ক, যদি এখানে এন এর ভ্যালু 16 হয় তাহলে এটা ওয়ান কাইন্ড অফ মেশ আমরা বলতে পারি। এইভাবে কানেকশন করলে এটা মেশ হয়ে যাবে, আর কোনো অসুবিধা নেই, মানে মেশ টাইপে কানেকশন করে দেওয়া আছে, কোনো ব্যাপার নেই। তো বলছে মেশ কানেকশন, বলছে দেখতে পাচ্ছ উইদাউট এনি বাউন্ডারি র্যাপ অ্যারাউন্ড, মানে কোনো বাউন্ডারি র্যাপ অ্যারাউন্ড নেই, তার একটা ছবি এখানে দেখতে পাচ্ছ, মানে নর্মাল আছে, কোনো এখানে বাউন্ডারি র্যাপ অ্যারাউন্ড নেই, দেখতে পাচ্ছ এরকম কোনো র্যাপ অ্যারাউন্ড কনসেপ্ট নেই, নর্মাল এন খানা উপরে এন খানা নিচে, এটাই গল্প বলতে চেয়েছে। এবার হচ্ছে প্যারালাল সর্টিং অ্যালগরিদম এখানে আমরা লাগাবো, কিভাবে কি করবে তার জন্য কিছু বেসিক আইডিয়াস গুলো প্রথমে নেবো, ইন্ডেক্সিং কি করে হয় সেটা জানবো, তারপর আমরা প্যারালাল সর্টিং অ্যালগরিদমের দিকে এগিয়ে যাবো। দ্য প্রসেসিং এলিমেন্ট মে বি ইন্ডেক্স বাই জাংশন ফ্রম 0 to n or 0 to n, মানে অবভিয়াসলি আমাদের যদি এরকম ভাবে প্রসেসিং এলিমেন্ট থাকে তাহলে সরি 1 to n উপরে হবে, 1 to n নিচে হবে, এইভাবে আমাদের করতে হয় হিসাব মতো। where n is equal to n square, মানে n খানা এলিমেন্ট লিনিয়ার অর্ডারে আমাদের নর্মালি আমরা রাখতে পারি, লিনিয়ার অর্ডারে তো আমাদের থাকবে উইথ দা গল্প এইভাবে। তো সেই সূত্রে গেলে আমরা কিভাবে কি মানে ইন্ডেক্সিং করবো, আমাদের তিনটে মেজর ইন্ডেক্সিং এখানে দেখবো আমরা, একটা রো মেজার, শাফেল রো মেজার ইন্ডেক্স, আর স্নেক লাইক রো মেজার ইন্ডেক্স। এই হচ্ছে বেসিক গল্প। পরের স্লাইডস গুলোতে আমরা ছবিগুলো দেখে আমরা ইন্ডেক্সিং গুলো শিখবো, কি করে ওরা ইন্ডেক্সিং আমাদের করতে পারে। আলটিমেট শর্টিং করা মানে সব থেকে স্মলেস্টটা, আমরা যদি জেথ স্মলেস্ট এলিমেন্ট অফ দ্য প্রসেসর, মানে এই যে ধরনের এটা কি দিস আর অল প্রসেসর, এই প্রসেসর গুলো কলম ওয়াইজ আমাদের আলটিমেটলি স্মলেস্ট এলিমেন্টটা সবার জেথ যেটা আছে যে স্মলেস্ট এলিমেন্টটা চলে আসবে, এই হচ্ছে বেসিক গল্প। তো সেই সূত্রে গেলে আমরা এই তিন ভাবে আমরা করতে পারি, তিন রকম ইন্ডেক্সিং গুলো একটা একটা করে দেখবো, দেখলে বুঝতে পারবো। এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই যে গল্পটা একদম ক্লিয়ারলি ইনিশিয়াল লোডিং প্যাটার্ন বিফোর সর্টিং, ধরো না এটা একটা গল্প রয়েছে, কিছু কিছু এলিমেন্টস, কিছু সিঙ্গেল এলিমেন্টস রয়েছে প্রত্যেকটি প্রসেসিং এলিমেন্টসে। এবার আমাদের কিভাবে আমরা ইন্ডেক্সিং করি, যেটাকে বলা হয় ফার্স্ট, এটা রো মেজার শোয়ানো ডায়াগ্রাম, আমরা তিনটে স্লাইডের পরে দেখবো। এই যে এটা হচ্ছে ফার্স্ট রো মেজারে এইভাবে ইন্ডেক্সিং করা হয়, হচ্ছে 0 1 2 3, তারপরে হচ্ছে 4, এখানে চলে আসলো 4 5, এইভাবে ইন্ডেক্সিং করা হয়েছে, ঠিক আছে, দেখলে বুঝতে পারছো। আর এরপর স্নেকটা কিরকম হয়, এটা প্রথমে সাফেলটার আগে স্নেকটা দেখিয়ে দিই আমি, তাহলে বুঝতে পারবে। সাফেলটা একটু কমপ্লেক্স আছে, বাদ বাকি মতন ইজি না, স্নেকটা খুব ইজি হয়ে যায়। স্নেকটা এরকম হয়ে যায় 0 1 2 3, তারপর হচ্ছে 4টা এখানে চলে আসে, 4 5 6 7, মানে স্নেক টাইপের এরকম সাপের মতন ভাবে, এইভাবে কিন্তু আমাদের অর্ডার, দেখো এইভাবে কিন্তু ইন্ডেক্সিংটা করা আছে, ঠিক আছে। এরকম দুটো ইন্ডেক্সিং বললাম, ইজি হয়ে গেল। এবার হচ্ছে আমরা যেটা দেখবো যে সাফেলটা একটুখানি কমপ্লেক্স আছে, সাফেলটা কিভাবে হয় দেখলে বুঝতে পারবে। ধরে নাও এটা অরিজিনাল নাম্বার ধরে নাও রয়েছে, দেখো 0 1 1 1 এরকম কিছুটা রয়েছে। সাফেল বলছে দ্য লেফট 4 বিট অকুপাই দ্য অড পজিশন অ্যান্ড রাইট 4 বিট অকুপাই দ্য ইভেন পজিশন, মানে গল্পটা এইভাবে ভাবে, এই যে 4টে বিট, এই হচ্ছে 4টে বিট, দুভাগে ভাগ করে না, কিন্তু সবসময় পাওয়ার অফ 2 তে থাকে, কোনো অসুবিধা নেই। প্রথম আমাদের যে 4টে বিট, মানে লেফটের যেটা যে লেফট 4 বিট ধরে নাও, লেফট 4 বিট, এটা হচ্ছে রাইট 4 বিট, ঠিক আছে। তো লেফট 4 বিট বলছে সবসময় অড পজিশন অকার করবে, মানে অরিজিনালি। তাহলে অড পজিশন ধরে না, এটাকে সিম্পল কথা বলতে গেলে দেখো আমি যদি এইভাবে অর্ডারিং করি যে কি কোথায় বসবে, ভ্যাকেন্ট পজিশন ধরে না খালি আছে, এইভাবে আমি সব খালি যদি রাখলাম, দেখো ফার্স্ট অড ফার্স্ট ইভেন, সেকেন্ড অড সেকেন্ড ইভেন, থার্ড অড থার্ড ইভেন, ফোর্থ অড ফোর্থ ইভেন। তাহলে দেখো 0 বসেছে এখানে, এই 1টা সেকেন্ড অডে বসছে, অড গুলোতে বসছে, দেখো সবসময় মাথায় রাখবে, দেখো তাই এই 1টা থার্ড অডে বসছে, এই 1টা ফোর্থ অডে, সবসময় অড পজিশনে বসছে। আর ইভেনের জন্য কি বসছে দেখো, এই যে তার যে রাইট 4টে বিট কিন্তু ইভেনে বসছে, দেখো এটা হচ্ছে ফার্স্ট ইভেনে বসছে, এটা আমাদের সেকেন্ড ইভেনে বসছে, এইভাবে যে যাচ্ছে এটা থার্ড ইভেনে বসছে, এটা আমাদের ফোর্থ ইভেনে বসছে, এইভাবে কিন্তু আমার এইভাবে সাফেল কিন্তু কাজ হয়, সিম্পল ঘটনা। তাহলে এখানে সাফেল একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো যে সাফেলের কোথায় কি কাজ হয়েছে, এটা এই গল্প বলেছে এখানে, এটারই একটা গল্প এখানে রেখে দিয়েছে। দেখো এই 4টে বিট, আবার আমাদের 4টে বিট তুমি করে নিতে পারো, এটা এখানে বসছে, খুব ভালো কথা। এটা হচ্ছে আনসাফেল অপারেশন, সরি ওটা সাফেল পড়লাম, এটা আনসাফেল, আনসাফেলটা অপোজিট অফ সাফেল, ঠিক আছে। আফটার আনসাফলিং মানে অড পজিশন বিট অকুপাই দ্য লেফট 4 পজিশন অ্যান্ড দ্য ইভেন পজিশন অকুপাই দ্য রাইট 4, মানে একদম ডাইরেক্টলি ম্যাপিং বলতে পারো, ঠিক আছে। তো অড পজিশন মানে কি, অরিজিনাল নাম্বারে অড পজিশন কোনগুলো, সিম্পল কথা বলে এইটা দিস ইজ দ্য 1 2, এরকম নাম্বারিং করে নাও, 3 4 5 6 7 8, তো দুই বডিস অড পজিশন, এটা অড পজিশন, এটা অড পজিশন, এটা অড পজিশন, এটা অড পজিশন। তো অড পজিশনের ডিজিট গুলো কি বলছে আমাদের লেফট যায়, দেখো এটা এখানে এসছে, দেখো 1 এসছে, ভালো কথা, এটা এখানে এসছে, দেখো ভালো কথা, এটা এখানে এসছে, এটা আনসাফেল অপারেশন। এবার ইভেন পজিশন গুলো আবার রাইটে চলে গেল, দেখো এখানে 0, দেখো তাই কিন্তু আসছে, দেখো আমি এখানে একদম করে বলে দিচ্ছি, দেখো ইভেন গুলো বাঁ দিকে যাবে, ইভেন পজিশনে অরিজিনাল নাম্বারের যে ইভেন পজিশন গুলো আছে সেটা তোমার রাইট সাইডে চলে যাবে, আর অড পজিশন গুলো তোমার লেফটে চলে যাবে, এটাকে আনসাফেল অপারেশন বলে। দুটো অপারেশনে পরবর্তীকালে দেখবো, আর সাফেল একটা হচ্ছে আনসাফেল, আর কিচ্ছু না, ঠিক আছে। তো এটারই একটা পরের যে ছবিটা ছিল সেই ছবিটা দিয়ে আমরা একটা এখানে দেখলে বুঝতে পারো। দেখো প্রথম 0 1 2, এবার দেখো 0 1, দেখো ভালো করে দেখো, এর অ্যাকচুয়াল গুলোকে ভাবো,
মানে নর্মালি আমাদের এটা কিন্তু সবসময় এটা মাথায় রাখবে যে অরিজিনাল যেটা আমাদের রো মেজারের ওপর কিন্তু আমরা বসাবো। তো অরিজিনাল হলে কি হতো 0 1 2 3, ঠিক আছে, 4 5 6, এটা তো রো মেজার, এটাই রো মেজার আমরা পড়েছিলাম। 8 9 10 11 12 13 14 and 15 এইভাবে নর্মালি ছিল। তো জিরোটাকে, জিরোর মানে কি, আমি যদি 4 বিটে রিপ্রেজেন্ট করি 0 0 0, ঠিক আছে, তাহলে এর ওইভাবেই কনসেপ্ট ভাবো। তাহলে ফার্স্ট এটা আমি যদি সাফেলে যাই, সাফেলে কি এখানে বসবে, এ চলে যাবে এখানে, এ এখানে, এ এখানে, তার মানে দেখো 0 0 0 0ই আসছে, দেখো এখানে 0ই এসছে। 1টাও তাই দেখো সিমিলারই হবে, দেখো 2টা চেঞ্জ হয়ে যাবে, দেখো 0 0 1 0, দেখো আমাদের কি ছিল, এটা এখানে বসবে, এটা এখানে চলে যাবে, বলেছিলাম যে গল্পটা ওখান থেকে শিখে এসেছি। 0 এখানে যাবে, 1টা এখানে আসবে, আর এই 0 অ্যাজ ইউজুয়াল। কেন এটা বসছে এটা বলেছিলাম যে আমাদের সবসময় ইভেন পজিশন গুলো সবসময় আমাদের কি হবে, অড পজিশন গুলো লেফটে চলে আসবে, ইভেন পজিশন গুলো আমাদের রাইটে চলে যাবে। এই হচ্ছে বেসিক গল্প। তাহলে দেখো করতে গেলে 4 হলো, দেখো আমাদের যে 2 এর যে অ্যাকচুয়াল পজিশনটা ছিল রো মেজারে সেটা এখনো 4 হয়, দেখো তাই হয়েছে, দেখো 0 1 এখানে 2 এর জায়গায় 4। তো সেভাবে তোমরা যদি করে দেখো, দেখবে এই তলায় এক্সপ্রেশনটা দেওয়া রয়েছে, ভালো করে এটা স্ক্রিনশট নিতে পারো বা দেখে নিতে পারো। পুরো জিনিসটা আমি করে দিয়েছি কোনটার সাথে কার অ্যাকচুয়াল রো মেজারের ছিল এইগুলো, আর চেঞ্জ করার পর এটা আসছে, মানে সাফেল করার পর এই ভ্যালুগুলো আসছে, তাই এখানে লেখা আছে। তাহলে আমার অ্যাকচুয়াল যে 3 এর জায়গায় বসবে 5, 4 এর জায়গায় বসবে হচ্ছে 2, এইভাবে জিনিসটা করে দেওয়া আছে। তোমরা একটু এটা দেখে নাও, আমি অল্পটা বলে দিচ্ছি, বেশি বড় করবো না জিনিসটাকে, আরো করে জিনিসটা আইডিয়াটা এখান থেকে নিচে আশা করি বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের স্নেকটা, তো মোটামুটি বুঝেই গেছে, আর কোনো ব্যাপার নেই। এবার আমাদের যে শর্টিং অ্যালগরিদম গুলো আমরা এখানে কাজে লাগাবো, ডিফারেন্ট টাইপ অফ শর্টিং অ্যালগরিদম আছে, যেটা আমরা এটা পপুলার যে শর্টিং অ্যালগরিদম যেটাকে বলা অড ইভেন ট্রান্সপোজিশন শর্ট, ঠিক আছে। আলটিমেটলি আমরা এখান থেকে মাথায় রাখবো অড ইভেন ট্রান্সপোজিশন শর্ট কি করে কাজ হয়, তার প্রথমে আমরা সেটা শিখবো। তারপর এটারই কি গল্পটাকে আমরা দেখবো হচ্ছে আমরা যে ফেমাস কিছু অ্যালগরিদমস পরবর্তীকালে আছে সেটা কিন্তু মোটামুটি আমরা দেখবো। গল্পটা এখানে কি বলেছে প্রথমে স্লাইডে, বলে ডিফারেন্ট শর্টিং অ্যালগরিদম তো আমরা পড়েছি, যেরকম যে বাবল শর্ট এন স্কোয়ারে হয়ে যায়, মার্জ শর্ট এন লগ এন, কুইক শর্ট এন লগ এন, এগুলো হয়। দিস অ্যালগরিদম আর নট ইজিলি প্যারালাইজেবল, এগুলো কিন্তু আমরা প্যারালাইজ করতে পারি না, কিন্তু ইটস ডিফিকাল্ট, ঠিক আছে, বিকজ দ্য অপারেশন ডিপেন্ড অন দ্য রেজাল্ট অফ দ্য প্রিভিয়াস অপারেশন। যেন কি তোমরা জানো তো এগুলো সব রিকার্সিভ অ্যালগরিদম, বাবল শর্ট বাদ দিয়ে, বাবল শর্টও কিন্তু তোমার প্রিভিয়াস অপারেশনের উপর ডিপেন্ড করে, তাহলে এটা কোনোদিনই প্যারালাইজেবল হওয়া যাবে না। তো প্যারালাইজিং কি করে করতে হয়, তো প্যারালাইজিং করার যে কনসেপ্ট গুলো সেটা আমরা মোটামুটি দেখবো। ইট ক্যান বি প্রুভ দ্যাট অন আ মেশ অফ এন স্কোয়ার প্রসেসিং নো অ্যালগরিদম ক্যান সর্ট এন স্কোয়ার এলিমেন্ট ইন আ টাইম লেস দ্যান অর্ডার অফ এন, মানে এন স্কোয়ার এলিমেন্টকে শর্ট করতে গেলে এন স্কোয়ারের কমে, এটা কোনোদিনই আমরা প্রুভ করবো পরবর্তীকালে। তো সের জন্য আমাদের অড ইভেন যেটা ট্রান্সপোজিশন শর্টের কথা বললাম, ওটাকে ব্রিক শর্টও বলা হয়, ওয়ান কাইন্ড অফ ব্রিক শর্ট কনসেপ্ট। ইটস ইউজ ফর প্যারালাল কম্পিউটেশন, এটা কিন্তু মেনলি নর্মাল কম্পিউটেশনে কিন্তু আমরা পড়াশোনা করি না এই শর্টিং অ্যালগরিদমটা, এটা মেনলি ফর দ্য প্যারালাল শর্টিং এর জন্য কাজ করি। তো সেটাই আমরা আগে দেখবো কিভাবে কি কাজ হয়। তো এই হচ্ছে প্যারালাল শর্টিং, গল্পটা কিভাবে হয় একদম বলে দিচ্ছি, খুবই ইজি, এটাকে নিয়ে আর কিছু বলার দরকার নেই। ধরে নাও আমি এটাকেই বলছি 3 2 3 8 5 6, তো আমাদের এইভাবে কাজ করা হয়। ফার্স্ট হচ্ছে অড ফেজ হয়, এই আমি অড এখানে লিখলাম। অড ফেজে কি হয়, আমাদের অডের সাথে ইভেন, এটা দেখো আমি উপরে লিখলাম 1 2 3 4 5 6, এইভাবে নাম, এটা ইন্ডেক্সিং কিন্তু মাথায় রাখবে। তো অডের সাথে ইভেনের পেয়ারিং করো, পেয়ারিং করে যদি মনে হয় চেঞ্জ করার দরকার আছে তাহলে চেঞ্জ করে দেখো, তাই চেঞ্জ করা আছে, তাই 2 3 লিখলাম। কেন 2 3 করলাম, কেন কম্পেয়ার করছি, যে ছোট সে অ্যাসেন্ডিং অর্ডার শর্টিং করে, যে ছোট সে আগে চলে যাবে, যে বড় সে পরে চলে যাবে। তো সেই সূত্রে এখানে দেখো আমার 380 থাকবে, কোনো চেঞ্জ হবে না, এটা 5 6 হবে, কোনো চেঞ্জ হবে না। এবার সেকেন্ড ফেজে আমরা ইভেন দেখবো, ইভেন গুলো করবো, ইভেন মানে ইভেনের সাথে অর্ডের পেয়ারিং করবো, মানে ইভেন ফলোড বাই দ্য অড, এগুলো হচ্ছে ইভেন পজিশন। দেখো অডের সাথে ইভেনের পেয়ারিং করেছি প্রথমবার, জন্য অড ফেজ বলা হয়। ইভেন ফেজে কি হয়, ইভেনের সাথে অডের আমরা কম্পারিজন করবো, আর এটা বাদ বাকিটা অ্যাজ ইট ইজ 2 নেমে যাবে, আর 3 3 এর মধ্যে তো কোনো চেঞ্জ হবে না, 3 3 আসবে। 8 5টা আমাদের কি হয়ে যাবে, 5 8 হয়ে যাবে, আর এখানে 6 অ্যাজ ইট ইজ চলে আসবে। আবার আমরা এরপর অড ফেস করবো, তো চলে আসি আবার অড ফেস করে এইভাবে, ঠিক আছে, এইভাবে অড ফেস করলাম। তো করে আমরা চেঞ্জ করে দেখছি, 2 3 অ্যাজ ইট ইজ থাকবে, 3 5 অ্যাজ ইট ইজ থাকবে, আর 6 6 যখন আমরা মোটামুটি যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আর আমরা কোনো কাজ করবো না। এরপর একটা তুমি ইভেন ফেস করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো ইভেন ফেসে মানে এই দুটো হবে, এই দুটো হবে, তো সেই সূত্রে করো। তো 2 অ্যাজ ইট ইজ থাকবে, 3 3 থাকবে, 5 6 থাকবে, 8, মানে মোটামুটি যখন শর্টেড হয়ে যাবে তখন কিন্তু আমরা আর কিন্তু মোটামুটি আর করি না। আমাদের বেসিক গল্প হচ্ছে আমাদের কিভাবে অড ইভেন ট্রান্সপোজিশন শর্ট করে। তো ওয়ার্স্ট কেসে এর এন স্কোয়ার কমপ্লেক্সিটি হয়ে যায়, অ্যাভারেজ কেসে আমাদের এন স্কোয়ার, আর আমাদের বেস্ট কেসে হচ্ছে আমাদের সিম্পল কথা এন হয়। তো আমাদের অবভিয়াসলি যেহেতু আমরা প্যারালাল কম্পিটিশন করছি, তো সেই সূত্রে আমাদের কিন্তু আমাদের
মোটামুটি আমাদের প্যারালাল কম্পিটিশনের রেসপেক্টে আমাদের অর্ডার অফ এনটাই আমরা কিন্তু অ্যাজাম্পশন করে যাবো। এই হচ্ছে বেসিক কনসেপ্ট অফ প্যারালাল সর্টিং। আর কিছুই না, কিছু স্লাইডস এর পরবর্তীকালে আমি রেখেছি কিছু এক্সাম্পলস, তোমরা চাইলে এক্সাম্পলস গুলো একবার নিজেরা করে দেখতে পারো। শর্টিং ডান কতগুলো পাসে করেছি যদি আমরা বলি যে আমরা 3x2 পাসে কমপ্লিট করে ফেলেছি। কি করে বুঝি দেখো, 1 2 3 4 5 6, তার মানে কতগুলো অড কতগুলো ইভেন, তাহলে আলটিমেটলি 3 × 2 হচ্ছে 6 হয়ে গেল। তাহলে আমরা 6 খানা পাসে কিন্তু আমরা হিসাব মতন কমপ্লিট করে ফেলেছি। এই হচ্ছে বেসিক গল্প, ঠিক আছে। তো এখানে আমাদের কিছু এক্সাম্পলস আমি রেখেছি, এটা ওটা ওয়ান কাইন্ড অফ খুব বড় এক্সাম্পল। তো এখানে কতগুলো পাসেস যদি হয় তুমি এখানে ক্যালকুলেট করে 4 × 2 8 খানা পাস দেখো, দেখতেই পাচ্ছ। ফার্স্ট ফেজে আমাদের অড 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 ফেজে আমাদের পাস হয়ে গেছে। মানে এগুলো পাস বলা হয়। অড ইভেন কতগুলো অড দেখো করেছো, এটা 4 × 2 এইভাবে আমরা করে আলটিমেটলি 8 খানা লাস্টে 8 ফেজ করে দেবে, ব্যাস গল্প শেষ হয়ে গেল। এই হচ্ছে বেসিক আইডিয়া। তো আমরা এখান থেকে একটা আইডিয়া এখান থেকে নিয়ে নিলাম কি করে আশা করি আমরা অড ইভেন শর্টিং অড ইভেন শর্ট করতে পারবো, ট্রান্সপোজিশন শর্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট যেটা আমরা দেখবো যেটা ব্যাকচার অড ইভেন মার্চ শর্ট, খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের পরীক্ষায় খুবই ভাবে এসছে। তো এটার আমি একটা ছবি দিয়েও তোমাদের এক্সপ্লেন করবো। এখানে ছবিটা খুব একটা ভালো নেই বলে আমি একটা প্রফেশনাল ছবি আছে, তো প্রথমে অ্যালগরিদমটা ভালো করে দেখে নাও। তাহলে কি বলছে, বলছে যে গিভেন দ্য লিস্ট অফ নাম্বার, তোমার একটা লিস্ট অফ নাম্বার দেওয়া রয়েছে। ভালো কথা, খুব সিম্পল, ভালো কথা। বলছে উই ইউজ টু শর্ট দ্য লিস্ট টু গ্রেটেস্ট, মানে অ্যাসেন্ডিং অর্ডার শর্টিং করতে বলেছে। প্রথমে তোমাকে কি বলছে, ফার্স্ট শর্ট দ্য হাফ অফ দ্য লিস্ট, মানে এখানে হাফ করে নাও লিস্টটাকে, এটাকে হাফ করে, এটা ফার্স্ট হাফ এটা সেকেন্ড হাফ। প্রথমে এই ফার্স্ট হাফটাকে প্রথমে শর্ট করে নাও, ঠিক আছে। শর্ট করে দেখতে পাচ্ছ কি হয়েছে দেখো, এটাকে শর্ট করে নিচ্ছি, তার মানে এরকম ভাবো ফার্স্ট হাফ ছিল 2 7 6 3, এটাকে শর্ট করলে কি হয়ে যাবে 2 3 6 7, দেখো তাই এসছে, শর্ট করেছো, ভালো কথা। সেকেন্ড হাফটাকে শর্ট করো 9 4 1 8, শর্ট করলে কি হয়ে যাবে 1 4 8 9, দেখো তাই এসছে, এটাকে অরিজিনাল পজিশনে আবার রেখে দিয়েছো, ভালো কথা। এবার নেক্সট স্টেপ কি হবে, এবার আমাদের আলটিমেট কথা, দ্য নেক্সট স্টেপ হচ্ছে শর্ট দ্য অড ইন্ডেক্স এন্ট্রিজ, মানে ফার্স্ট থার্ড ফিফথ, অ্যান্ড দ্য ইভেন ইন্ডেক্স এন্ট্রি মানে সেকেন্ড ফোর্থ আর সিক্স, মানে আমাদের এইভাবে করবো। দেখো ইন্ডেক্স গুলো ভালো করে দেখো, প্রথমে আমরা অড ইন্ডেক্স গুলোকে আমরা প্রথমে আমরা শর্ট করব, তারপর আমরা ইভেন ইন্ডেক্স গুলোর দিকে যাবো। তাহলে গল্পটা দেখো, এখানে যে অড, এটা হচ্ছে অড ইন্ডেক্স, অড অড অড, দেখো একবার বলতে গেলে বুঝতে পারবে। তো দ্য শর্টিং অফ দ্য অড ইন্ডেক্স কি, তার মানে দেখো এখানে বলতে 2 আছে, আমার 6 ছিল, 2 আছে, 6 ছিল, 1 আর এখানে 8, খুব ভুল না বললে। এগুলো হচ্ছে অড ইন্ডেক্স কি, ফার্স্ট শর্ট করে আমাদের কি আসলো 1 2 6 8 হয়ে গেল। এটাকে শর্ট করলে আমরা হয় 1 2 6 8, আর ইভেন ইন্ডেক্স কি গুলো কি আছে দেখো 3 7, ঠিক আছে, 3 7 4, আর এদিকে হচ্ছে তোমার 9, দেখো 3 7 4 9 কে শর্ট করলে 3 4 7 9 হয়ে গেল। এবার দুটো যদি পাশাপাশি লিখে দাও, লিভিং দেম ইন অড অ্যান্ড ইভেন প্লেসেস যদি আলটিমেটলি রেখে দাও, দেখো 1 2 6 8 এটা একটা আছে, আর একটা হচ্ছে 3 4 7 9, তাহলে আলটিমেটলি তুমি যদি এইভাবে রাখো, এবার তুমি প্রত্যেকটাকে এক একটা প্লেসে রাখবে, মানে এটা হচ্ছে অড প্লেসের জন্য অড, ইভেনের জন্য ইভেন। তাহলে মানে ধরুন আমি লিখছি অড ইভেন এভাবে আমরা যদি লিখি, তাহলে 1 3, তাহলে 1 এখানে লেখো, 3 এখানে লেখো, এবার 2 এখানে লেখো, 4 লেখো, তারপরে 6 লেখো, 7 লেখো, 8 লেখো, 9, দেখো তাই কিন্তু এখানে লেখা আছে। 1 3 2 4 6 এর অড ইভেন লিখলাম। তারপর আমরা কি করলাম, আমাদের কম্পারিজন সুইচ করলাম, মানে যদি ছোট হয় তাহলে আমি করবো। দেখো আমাদের 1 2 কার মধ্যে করছি, দ্য ইভেন পজিশন গুলোর মধ্যে আমরা কম্পারিজন উইথ দ্য নেক্সট ওয়ান, মানে আমাদের যে ইভেন পজিশন কে দেখো এই দুটোর মধ্যে আমরা দেখবো এটা কি সুইচ করা দরকার, যদি থাকা দরকার তাহলে করো। দেখো 3 2 কে সুইচ করা দরকার, হ্যাঁ ভালো কথা। 4 6 কি করা দরকার না, দরকার নেই তাই করবো না। 7 8 কে দরকার না, দরকার নেই করবো না। ইভেন পজিশন গুলোকে দেখবো, ইভেনের দিকে অটকে দেখবো, ইভেনকে ধরে অটকে দেখবো। এই হচ্ছে বেসিক আমাদের ব্যাকচার, এটা বেসিক 1 ডাইমেনশন অ্যারের উপর ওরা করেছে, বাট আমরা অ্যাকচুয়ালি করে দেখলে আমরা শর্টেড অ্যান্সার পেয়ে যাবো। বাট আমরা মেনলি দেখবো হচ্ছে 2 ডাইমেনশন, মানে কি করে আমরা এতে করতে হয় সেটা আমরা মেনলি দেখবো। তো ইন ফিগার শোইং নেক্সট স্লাইড, যেখানে আমরা মার্চ শর্ট অ্যাপ্লাই করবো, নর্মাল যেটা রিভিউ আমরা নিচ্ছি। তো ধরে নাও আমাদের লেন্থ অফ পাওয়ার যদি বলে দেয়, নর্মালি দা লেন্থ অফ দ্য লিস্ট ইন পাওয়ার অফ, সবসময় লিস্ট যেটা থাকবে সেটা পাওয়ার অফ 2 তে থাকবে, এই লিস্টটা যেটা অ্যারেটা সবসময় পাওয়ার অফ 2 তে থাকবে, ঠিক আছে। তো সেই সূত্রে গেলে দ্য 2 শর্টেড সিকোয়েন্স ইজ লোডেড লিনিয়ারলি কানেক্টেড উইথ দ্য পজিশিং এলিমেন্ট, যেটা আমরা নেক্সট স্লাইডে আমরা মোটামুটি দেখবো। এই যে স্লাইডটাকে দেখিয়ে দিই, এই হচ্ছে ব্যাপার। এই যে গল্পটা অ্যাকচুয়ালি এখানে আমরা আগেরটা কি দেখলাম, আগেরটা হচ্ছে বেসিক আইডিয়াটা নিয়ে নিলাম, যেখানে আমাদের অড ইভেন মার্চ শর্ট এইভাবে জিনিসটা হচ্ছে। বাট অ্যাকচুয়ালি কি করে আমরা এবার আমরা ইউজ করবো, কি করে আমরা পজিশিং এলিমেন্টস মানে আমাদের প্যারালাল কম্পিউটিং কিভাবে করবো সেটাকেই আমরা অ্যাকচুয়ালি দেখবো। আলটিমেটলি দেখার একটাই আমাদের রিজন যে প্যারালাল কম্পিউটিং, এটা কিন্তু আমাদের নর্মাল, এটা কিন্তু আমরা যেটা দেখলাম এর আগেরটা, এটা কিন্তু নট অনলি ফর প্যারালাল কম্পিউটিং, এটা কিন্তু আমাদের নর্মালের জন্য দেখলাম। নর্মালে আমরা এটাই মানে ব্যাকচার অড ইভেন যেটা আছে,
মার্জ শর্ট আর বেসিক যেটা নর্মালের জন্য আমরা এটা দেখে নিয়েছি। এবার আমরা দেখবো হচ্ছে মেনলি ফর দ্য প্যারালাল পারপাস। প্যারালাল পারপাসে কি করা হয় সেটাই আমরা এখান থেকে একটা আইডিয়া আমরা দেখবো কিভাবে কাজটা হয়, দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাবো, চিন্তার বিষয় নেই। বলছে প্রথমে কি বলছে, টু শর্টেড সিকোয়েন্স আর লোডেড অন আ সেট অফ লিনিয়ার কানেক্টেড প্রসেসিং এলিমেন্ট। এই যে গল্পটা আমি যদি একটা এখানে ছবি আমি রেখেছি, এই দেখলে বুঝতে পারবে। এটা হচ্ছে তোমার এই হচ্ছে ফার্স্ট স্টেপ 1 ধরে নিতে পারো, দিস ইজ দ্য স্টেপ 1, যেখানে আমরা কি করছি, আমাদের দুটো সেট শর্টেড, দিস ইজ দ্য সেট 1 ধরে নাও, এটা হচ্ছে সেট 1 এন্ড দিস ইজ সেট 2। এটা শর্টেড দুটো সেট, এটা সেট 1 কিছু ডেটা, সেট 2 লোড করা হয়েছে কোথায়, দিস আর অল প্রসেসিং এলিমেন্ট। এই মাঝখানে দাগ দিয়ে দিলাম, এগুলো ইন্ডিভিজুয়াল প্রসেসিং এলিমেন্ট। এই পুরো বাক্সটা না একটা ইন্ডিভিজুয়াল প্রসেসিং এলিমেন্ট ধরতে পারো। এটাই কিন্তু ছবিতে পরেরটাই আছে, দেখলে বুঝতে পারবে। এই দেখো, এই যে একটা শর্টেড কিন্তু পুরো, আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। এখান থেকে দেখলেই বুঝিয়ে আগের পরেরটা পরে দেখলে হবে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে দুটো ধরে নাও শর্টেড, আমাদের কিছু সেট আমাদের প্রথমে লোড করা হলো কিছু প্রসেসিং এলিমেন্ট, এটা ফার্স্ট লোড হয়ে গেল। সেকেন্ড বলছে কি বলছে, আনশাফেল, তার মানে অড ইজ অড ইন্ডেক্স এলিমেন্ট টু দ্য লেফট, ইভেন ইন্ডেক্স টু রাইট, মানে অড গুলোকে আমরা লেফটে নিয়ে যাবো আর ইভেন গুলোকে রাইটে নিয়ে যাবো। এই হচ্ছে বেসিক গল্প। এটা আনশাফেল কথা বলেছে, আনশাফেলটা অলরেডি আমরা দেখে নিয়েছি। দেখো অড কারা কারা আছে, দেখো 1 ইজ অড, অড গুলো কোথায় যাবে, লেফটে যাবে, তাহলে 1 চলে আসবে এখানে, এইটা চলে আসবে এখানে, এইটা চলে আসবে এখানে, এটা চলে আসবে এখানে, তাই আর ইভেন গুলো সব রাইটে যাচ্ছে। এইটা এখানে চলে আসছে, এটা এখানে চলে আসছে, এটা এখানে আসছে, তাই হয়েছে। দেখো তাই তো হয়েছে কি, দেখো 1 4 0 5 একদিকে চলে এসছে, খুব ভালো কথা। আর তারপর এটা কি আছে 3 6 আমাদের, তারপরে 2 7, দেখো 3 6 2 7 হয়ে গেছে। এই হচ্ছে ফার্স্ট কাজ হয়ে গেছে। এবার হচ্ছে মার্জ দ্য অড সিকোয়েন্স উইথ দ্য ইভেন সিকোয়েন্স। তার মানে গল্পটা কি আসছে, এর পরেরটা এই যে মার্জ উইথ অড সিকোয়েন্স, মানে অড সিকোয়েন্সটাকে তুমি ইন্ডিভিজুয়াল শর্ট করে নাও। দেখো 0 1 4 5 2 3 4 7, মার্জ অড মানে আমরা যে এই আউটপুটটা পেলাম, এটা তো আমাদের দুটো সেট ছিল, খুব ভুল না বললে। এই সেট গুলোকে শর্ট করে নাও। দেখো 1 7 2 5 মানে 1 2 5 7, এই ইন্ডিভিজুয়াল সেট গুলোকে শর্ট করে নাও। এটার মানে হচ্ছে মার্জ অড এবং ইভেন সিকোয়েন্স, এই স্টেপটায় আমরা ইন্ডিভিজুয়াল এগুলো শর্ট করছি, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল সেট শর্ট করে নিলাম। এটা একটু মাথায় রাখবে, আমি বলে দিলাম এই জায়গাটা মার্জ, এটা মানে অনেক সময় গুলিয়ে ফেলো। দেখো ইন্ডিভিজুয়াল সেট গুলোকে শর্টেড হয়ে গেল, দেখো ইন্ডিভিজুয়াল সেট শর্ট। তারপর আবার আমরা সাফেল করব, সাফেল করার গল্পটা আমাদের একই রকম থাকবে। এখান থেকে দেখতে পাচ্ছ সাফেল তোমরা এইভাবে করতে পারো। সাফেল দেখো এখানে 1, আমরা কি করি দেখো, সাফেল করলে কি হয়, দেখো আমাদের যদি দেখো 2 সেকেন্ড, আমরা সবসময় কি বলেছি, আমাদের 10 করে করবো, দিস আর ট্রায়াঙ্গুলার সাফেল কনসেপ্ট। তবে আমরা আগের যে এই যে আউটপুটটা যেটা পেলাম 0 1 4 5 2 3 6 7, এটা আমরা ট্রায়াঙ্গুলার অ্যারেঞ্জমেন্টে করবো। এই ট্রায়াঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট দেখতে এরকম, একটু বড় করে দেখাচ্ছি। এই দেখো 0 1 4 5 2 3, দেখো ট্রায়াঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট মানে এইভাবে মনে মনে একটা লাইন টেনে নেবে, ঠিক আছে। এইরকম ট্রায়াঙ্গুলার মানে প্রথমে হচ্ছে তোমার এই দুটোর মধ্যে তোমরা সাফেল করে এই করে নাও, মানে সাফেল না অ্যাকচুয়ালি এটা ইন্টারচেঞ্জ করো। দেখো এটা ইন্টারচেঞ্জ করলে 2 এখানে গেল 5 হয়ে গেল, তারপরে বাউন্ডারিতে এই ট্রায়াঙ্গুলার বাউন্ডারি গুলোকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এবার এই দুটোর মধ্যে চেঞ্জ করো, দেখো 2 এখানে যাবে, 4 এখানে যাবে, 3 এখানে যাবে, 5 এখানে, দেখো 2 এখানে গেল, 4 3 এখানে। তারপরে কি করবে, এই যে লাস্ট যে লাইনটা, এই লাইনটার আমার এই বাউন্ডারিটাই করবো, মাঝখানেরটাই করবে আর লাস্টেরটাই করবে, হয়ে গেল। এটা করলে এখানে কি 2 এখানে চলে গেল, 1 এখানে চলে আসলো, 4 এখানে 3 এখানে চলে যায়, 4 এখানে, 5 এখানে, 6 এখানে, এই হচ্ছে গল্প হয়ে গেল। দেখো এই হচ্ছে ফাইনাল আউটপুটটা, এটাই কিন্তু আমাদের এই জায়গাটায় আছে। দেখো দেখলে বুঝতে পারবে, দেখো 2 1, দেখো 0 2 1 3 4 5 4 6 5 7, এটাই কিন্তু আমার এখানটা আছে। এই হচ্ছে বেসিক গল্প, এটা মোটামুটি একটু দেখে নিলাম। তারপর হচ্ছে কম্পারিজন এক্সচেঞ্জ, মানে প্রত্যেকটার মধ্যে আমাদের কম্পারিজন করবো, কার কার মধ্যে করবো, প্রত্যেকটা আমাদের ইভেন ভ্যালু সেটা আমাদের এখানে লেখা আছে, কার কার মধ্যে কম্পারিজন এক্সচেঞ্জটা করবো। দেখো fourth and final stage of comparison exchange to even index element with the next element. Even index কোনগুলো আছে, দেখো এইটা হচ্ছে even index element আছে, these are all even index। এগুলো এই এর সঙ্গে পরেরটা এইটা, ঠিক আছে, 1 2 মানে এর সাথে আমরা even index, এর সাথে আমি পরেরটা আমি এগুলো দেখবো, যদি মনে হয় তো আমি চেঞ্জ করবো, মানে 2 1 যদি মনে হয় তাহলে 1 2 করলাম, যদি 3 4 করতে হবে না, কোনো অসুবিধা নেই। আর এদিকেও তোমার 5 7 যেটা আছে সেটা আমরা চেঞ্জ করে আমাদের 5 6 এর মধ্যে আমরা চলে এসেছি। সরি, আমি এই জায়গাটা মার্কিং করেছি, এই জায়গাটা মার্কিং হবে না, অ্যাকচুয়ালি এটা কিন্তু ইভেন ইন্ডেক্স না, ঠিক আছে। তো সেই সূত্রে গেলে এটা মার্কিং কেন হবে না, এটা হচ্ছে 1, এটা 2 3 4, ঠিক আছে, 5 6 7 8, তাই তো এই গল্প। মানে এর সাথে এর আমাদের ইভেন ইন্ডেক্স গুলো আছে, ইভেন ইন্ডেক্স গুলো দেখতে হবে আমাদের। তো সেই সূত্রে গেলে আমাদের 5 আর 6 এর এক্সচেঞ্জে আমাদের 6 আর 5 হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। এইভাবে আমাদের কিন্তু আলটিমেট দেখো আমাদের কিন্তু শর্ট হয়ে গেল আমাদের, এটাই গল্প ছিল আর কিছু না। আর তার সাথে আমাদের এই
যদি আমরা শাফেল মানে করতে যে পারফেক্ট শাফেল, তাহলে আমরা এরকম ট্রায়াঙ্গুলার গল্পতে করতে পারো। এই ট্রায়াঙ্গুলার কনসেপ্টে মাথায় রাখবে, এটা হচ্ছে তোমাদের এটা পারফেক্ট শাফেল, আর উল্টোটা হচ্ছে আনশাফেল কনসেপ্ট, যে ট্রায়াঙ্গেলটা জাস্ট অপোজিট হয়ে যাবে। জাস্ট কিছুই না, এটা ইনভার্টেড ট্রায়াঙ্গেল ইউজ করতে পারো। এই ইনভার্টেড ট্রায়াঙ্গেল এই ফরমেশন করে তোমরা আনশাফেলে করতে পারো, চাইলে ওই বাউন্ডারি গুলোকে রাখবে মানে চেঞ্জ করবে, তাহলেই হয়ে যাবে। এইভাবেও তোমরা করতে পারো, দুটো পদ্ধতি আছে। আর না হলে আমরা তো মোটামুটি পারফেক্ট শাফেল যেটা আছে সেটা আমরা অলরেডি কনসেপ্ট গুলো পড়েছিলাম, যেখানে আমাদের এক্সচেঞ্জ হচ্ছে, আমাদের শাফেলও হচ্ছে, যেটা আমরা নর্মালি দেখেছিলাম, সেভাবেও তোমরা করতে পারো, দুটো পদ্ধতি আছে। আমরা লাস্ট পেজে চলে এসেছি আমাদের এই লেকচারে, যেটা আমরা শর্টিং অন দ্য মেশ কানেক্টেড প্যারালাল কম্পিউটার। মেশ কানেক্টেড প্যারালাল কম্পিউটার কিভাবে শর্ট করবো তার একটা বেসিক আইডিয়া নিয়ে নেবো। এখানে আমাদের একটা পপুলার যেটা অ্যালগরিদম আছে, যেটাকে বলা হয় অড ইভেন মার্জার অন আ রেক্ট্যাঙ্গুলার অ্যারে অফ দ্য পয়েসিং এলিমেন্ট। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা ফেমাস অ্যালগরিদম। সেই অ্যালগরিদমটা দেখবো কি করে কি কাজ হয়, ঠিক আছে। তো সেখানে যে অ্যালগরিদমটা বলা হয়, যেটাকে বার্চারারি অড ইভেন মাস্ট শর্ট অন আ লিনিয়ার অ্যারে, তো আমরা পড়লাম। এবার আমরা সেটাকেই যদি আমরা মেশ মানে 2 ডাইমেনশন কনসেপ্ট হয়, তাহলে কি হবে, তার যে অ্যালগরিদম নাম হচ্ছে MJ, অ্যালগরিদম, যেটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা হলে এটা দেবেই, ঠিক আছে। যেখানে তোমায় করতে হবে অ্যালগরিদম, যেখানে আমরা J/K/2 বলে একটা কনসেপ্ট, যেখানে আমাদের অ্যাডজেসেন্ট সাবঅ্যারে থাকবে, আর আমাদের J কে ভ্যালুগুলো আমাদের পাওয়ার অফ 2 এক্সাম্পল দিলে বুঝতে পারবে। আর এইসব যে অ্যারেগুলোর যে আমাদের ইন্ডেক্সিং গুলো আমাদের স্নেক অর্ডারে থাকবে। স্নেক মানে অলরেডি বলেছিলাম, এরকম ভাবে স্নেক অর্ডারে কিন্তু আমাদের থাকবে, মানে ইন্ডেক্সিং গুলো এইভাবে ধরবে। তো আমাদের এর দুটো ভেরিয়েন্ট আছে এই অ্যালগরিদমটা, যে দুটো ভেরিয়েন্ট আমরা দেখবো। যেটা ডাইরেক্টলি এটা কি, এটার সুবিধা কি, যদি আমাদের অ্যালগরিদমের ভ্যালু যদি 1x1 অ্যারে থাকে, তাহলে আমরা যদি ইন্ডিভিজুয়াল 3 আর 4 কে শর্ট করে দিই, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, এরকম নর্মালি বলে। তো সেই সূত্রে আমরা যে বেসিক যে ফার্স্ট যে অ্যালগরিদমটা দেখবো, যেখানে যদি আমাদের এই দুটো ভেরিয়েন্ট প্রথমেই বললাম, যদি আমাদের এই MJ,2 থাকে, ফার্স্ট কথা কি বললাম, যদি আমাদের J,2 থাকে, তাহলে গল্পটা কি হবে, দুটোই আমাদের গল্প থাকে। মানে এটা কি বলছে, গিভেন 2 আনসর্টেড কলম, মানে দুটো কলম রয়েছে এরকম ভাবে, দেয়ার আর 2 কলমস অফ লেন্থ। যে হচ্ছে প্রসেসিং এলিমেন্ট, যেটা গ্রেটার দ্যান 2 আছে, আর কলমটা দুটো আছে, দুটোই মাত্র কলম আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, তার বেসিক আইডিয়াটা আমরা পরের দিকে নেবো। যে বলছে মুভ অল দা অড এলিমেন্টস, এটা আমি একটা ছবিতে দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে পুরো একটা গ্রিপ অফ ছবিতে। আমার এখানকার ছবিটা খুব একটা ভালো নেই, তো ওই ছবিটা কেটে গেছে, তো আমি একটা ভালো ছবিতে তোমাদের দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে। এই ছবিটাকে ফলো করবো, প্রত্যেকটা স্টেপের জায়গায় কি কি বলেছে সেটা দেখবো। তো প্রথমে স্টেপস গুলোকে আমরা প্যারালালি দেখি, তাহলে বুঝতে পারবো এই ছবিটার সাথে সাথে। বলছে মুভ অল দা অড নাম্বার রোজ টু দ্য লেফট কলাম অ্যান্ড অল ইভেন নাম্বার রোজ টু দ্য রাইট কলাম। তার আগে একটা কথা বলে দিই, যে এগুলো কিন্তু ইন্ডেক্সিং গুলো এইভাবে স্নেকে করা আছে, কিন্তু স্নেক অর্ডারে, যেরকম 1, এটা 2, এটা হচ্ছে 3, এটা 4, এইভাবে ইন্ডেক্সিং করা আছে, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এইভাবে করা আছে। তো বলছে অড নাম্বার যে রোজ, আর এটা রোজ গুলো মাথায় রাখো, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা হচ্ছে নর্মাল, ঠিক আছে। তো সেই সূত্রে বলছে অড নাম্বার রোজ গুলো, এটা দিস ইজ অড নাম্বার রোজ, আর এটা হচ্ছে অড নাম্বার রোজ, ঠিক আছে। এটা হচ্ছে ইভেন নাম্বার রোজ, আর এটাও কিন্তু তোমাদের ইভেন নাম্বার রোজ। এরকম 4টে তোমাদের গল্প বলে দেওয়া রয়েছে। এখান থেকে ফার্স্টটা কি বললো আমি একবার ভুলে গেলাম। বলছে যে আমাদের অল অড নাম্বার রোজকে আমরা লেফটে নিয়ে যাবো, আর ইভেন গুলোকে রাইটে। তাহলে চলে আসি, তাহলে আমাদের অড গুলোকে দেখো সবসময় লেফটে, দেখো দেখো চলে এসে 1 এপারে চলে এসছে, তাহলে ভালো কথা, 1 এপারে চলে এসছে, আর ইভেন গুলো রাইটে চলে এসছে, এগুলো সব প্রসেসিং এলিমেন্টের মধ্যে চলে এসছে। অড এখানে, ইভেন এখানে চলে এসছে। ফার্স্ট স্টেপ কমপ্লিট। সেকেন্ড স্টেপ কি বলছে, ইউজ দ্য অড ইভেন ট্রান্সপোজিশন শর্ট টু শর্ট ইচ কলাম। এই অলরেডি অড ইভেন ট্রান্সপোজিশন শর্ট তো আমরা জেনে গেছি। প্রত্যেকটি কলমকে শর্ট করার জন্য আমরা অড ইভেন ট্রান্সপোজিশন শর্ট দেখবো। দেখো এইগুলোকে, এই যে যদি ভেবে দেখো এই পোর্শনে আমরা অড ইভেন ট্রান্সপোজিশন শর্ট লাগাবো, এই পোর্শনে আমরা অড ইভেন ট্রান্সপোজিশন শর্ট লাগাবো। তাহলে আমাদের শর্ট করার পর একটা পোর্শন দেখো 0,1,5,7 চলে এসছে, 0,1,5,7 চলে আসছে। এরপরে আমার চলে যায় 2, 3, আমাদের শর্টেড অর্ডার, শর্টেডে চলে এসছে। স্টেপ 2 তে আমাদের ইন্ডিভিজুয়াল প্রসেসিং এলিমেন্ট কিন্তু আমাদের শর্টেড হয়ে গেছে। তারপর আমাদের কি হচ্ছে, ফোর্থ স্টেপে ইন্টারচেঞ্জ অন ইভেন রোজ। ইভেন রোজ গুলোকে ইন্টারচেঞ্জ কর। সিম্পল, আমাদের কি করবো, ইভেন রোজ গুলোকে ইন্টারচেঞ্জ করে দেবো। তো চলে আসি ইভেন রোজ কে, দেখো ইভেন রোজ কোনগুলো, দেখো 0 to এটা তো ইভেন, এটা অড রোজ, তাই এটা হচ্ছে ইভেন রোজ ছিল, মানে প্রিভিয়াস স্টেপে দেখো এটা দিস আর দ্য ইভেন রোজ, তাই তো দিস আর দ্য ইভেন রোজ। ইভেন রোজ গুলোকে ইন্টারচেঞ্জ করতে বলেছে, এটা শর্ট হয়ে গেছে। ইভেন রোজ মানে এইটা, তাহলে এই দুটোকে আমরা ইন্টারচেঞ্জ করবো, এই দুটোকে ইন্টারচেঞ্জ করবো। দেখো তাই কিন্তু তারপরে ফেজ যায়, দেখো 3,1টা 1,3 হয়ে গেছে, 0 to as it is আছে, এটাতে অড রো, কোনো অসুবিধা নেই। ইভেন রোজ 3,1 হয়ে গেছে, এটা 9,7 হয়ে গেছে, হয়ে গেল। এবার তারপরে কি করব, এটার তো গল্প শেষ হয়ে গেল ইভেন রো। তারপর লাস্ট ফাইনাল স্টেজে কি আছে, দেখো আমরা করবো 1 স্টেপ অফ কম্পারিজন ইন্টারচেঞ্জ। কথাটার মানে হচ্ছে এটা কম্পারিজন ইন্টারচেঞ্জ ইভেন এভরি ইভেন উইথ দ্য নেক্সট অড। এমডি ইভেন গুলোকে নেক্সট অড দিয়ে আমরা ইন্টারচেঞ্জ করবো। কোনগুলো, এ দেখো এটা হচ্ছে, দেখো আমাদের যেগুলো, এগুলো হচ্ছে নর্মাল আর রো না, এবার কলম, মানে এর থেকে ভাব। এখানে দেখো এই জায়গাটা,
এটা কিন্তু অড, তাহলে এর সাথে এর দেখো তাই করে দেখো এই সিটা দেখো এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা দিস আর অল অড মানে ইভেন্ট গুলোকে আমরা অড এগুলো সব ইভেন্ট ইন্ডেক্স দেখো প্রথমেই বলেছিলাম দেখো 2 4 6 8 এগুলো হচ্ছে ইভেন্ট ইন্ডেক্স, তো এগুলোকে সাথে আমরা ইন্টারচেঞ্জ করেছি। এটা কন্ডিশনাল ইন্টারচেঞ্জ, মানে যদি দরকার পড়ে করবে। দেখো 2 1 আছে বলে 1 2 করেছি, 3 5 আছে বলে করতে হবে না, সেক্ষেত্রে 7 8 আছে বলে 8 7 করেছি। এইভাবে আমরা ইন্টারচেঞ্জ করে আমাদের দেখো ফাইনালি যে স্নেক অর্ডারিং এ দেখো একটা সর্টেড কিন্তু, এই জন্য আমরা এর মধ্যে ইন্টারচেঞ্জ গুলোকে করেছি, ব্যাস এটাই মাথায় রাখবে। দিস আর অল দ্য ইন্টারচেঞ্জ, কন্ডিশনাল ইন্টারচেঞ্জ। সি মানেই হচ্ছে কন্ডিশনাল ইন্টারচেঞ্জ, মানে ইন্টারচেঞ্জ করবো কিনা, খুব ইম্পর্টেন্ট কথা, ডিপেন্ড করবে এটা যে ইন্টারচেঞ্জ করছো কিনা, আর কিছু না এখান থেকে। তো এবার লাস্ট আমরা চলে এসেছি, যদি এটার গল্পটা যদি আমাদের এম জে কমাকে যদি রিকার্সিভলি, এবার আমরা রিকার্সিভলি করবো কখন, যখন আমাদের এই কে এর ভ্যালু গ্রেটার দ্যান যদি 2 হয়, ঠিক আছে, কে এর ভ্যালু যদি গ্রেটার দ্যান 2 হয় তখন আমরা রিকার্সিভ অ্যালগরিদম ইউজ করব। একই জিনিস করবো, যেন স্টেপস গুলো বলে দিই। প্রথম ফার্স্ট স্টেপে কি হবে, এখানে আমাদের মোটামুটি তাহলে দুটো, এখানে আগে আমাদের দুটো এরকম কলম ছিল, এখন মোর দ্যান 2। এই কেটা ডিপেন্ড করে কলম, আর যেটা ডিপেন্ড করে নাম্বার অফ রো। মাথায় রাখবে যে কে যেটা দেওয়া আছে, যেটা হচ্ছে কলম আর কেটা হচ্ছে যেটা হচ্ছে রো, কেটা হচ্ছে কলম। দুটো কলমের জন্য অ্যালগরিদম আলাদা, যদি মোর দ্যান দুটো কলম হয় তাহলে কিন্তু অ্যালগরিদম আলাদা। এই বলছে দেখো জে এর ভ্যালু যদি গ্রেটার দ্যান 0 হয়, পারফর্ম আ সিঙ্গেল ইন্টারচেঞ্জ স্টেজ অন ইভেন রো। যদি জে এর ভ্যালু ডু নাথিং, জে এর ভ্যালু 2 হলে কিছু করবো না, এখানে স্টপ করে যাবো রিকার্সিভ অ্যালগরিদম, ঠিক আছে। তো বলছে যদি জে এর ভ্যালু গ্রেটার দ্যান 2 হয় তাহলে বলছে কি করবে, সিঙ্গেল ইন্টারচেঞ্জ স্টেপ অন ইভেন রোর উপর কি ইন্টারচেঞ্জ করবো। এবার এগুলো কি ছবি দেখলে বুঝতে পারবে। এই ছবিটা দেখো, এটা হচ্ছে ইনিশিয়াল, এটা হচ্ছে আমাদের গল্পটা, এখানে একটা প্রশ্ন রয়েছে, বলছে ইলাস্ট্রেট অ্যান অ্যালগরিদম M4,4 where 2 sorted array 4x2 সাব অ্যারে, দুটো সর্টেড অ্যারে ইন 16 প্রসেসরে লোড করা হয়েছে। এই হচ্ছে গল্পগুলো। দেখো এটা দিস আর অল সর্টেড অ্যারে। কিভাবে বুঝছো দেখো, এইটা হচ্ছে দুটো, এটা হচ্ছে সর্টেড অ্যারে একটা, এটা একটা সর্টেড অ্যারে। তুমি বলে স্যার কিভাবে আপনি বলছেন সর্টেড কিভাবে আসছে, দেখো স্নেক অর্ডারিং এ দেখো, সবসময় স্নেক অর্ডারিং দেখো, এটা স্নেক অর্ডারিং দেখো, সেম স্নেক অর্ডারিং দেখো, এইটা হচ্ছে সর্টেড অ্যারে, ঠিক আছে, বুঝতে পেরে গেছো। তাহলে আমি এই সর্টেড অ্যারেটা বুঝিয়ে দিলাম একে, তাহলে এটা অলরেডি সর্টেড করে দেওয়া রয়েছে তোমাদের। এবার এখান থেকে ভালো করে ক্লিয়ার হবে, লোড করা হয়েছে। এখান থেকে ফার্স্ট স্টেপে কি হলো, জে এর ভ্যালু গ্রেটার দেন 2 আছে, বলছে সিঙ্গেল ইন্টারচেঞ্জ অন দ্য ইভেন রোজ। এই যে সিঙ্গেল ইভেন রোজ কোনগুলো, এটা হচ্ছে ইভেন রো, তাই তো, দিস আর দ্য ইভেন রোজ। সিঙ্গেল কি করছে আমাদের, সিঙ্গেল ইন্টারচেঞ্জ মানে আমাদের মাঝখান গুলোতে, ঠিক আছে। এইটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে উপর থেকে নিচে এসছে, মানে কাজটা এখানে করেছি। এই দেখো এই হচ্ছে দুটো সিঙ্গেল, যে আমাদের সিঙ্গেল ইন্টারচেঞ্জ করবো ইভেন রোতে, দেখো এই এর সাথে ইন্টারচেঞ্জ হচ্ছে, এর সাথে ইন্টারচেঞ্জ হচ্ছে, আবার এর সাথে ইন্টারচেঞ্জ হচ্ছে, আবার এর সাথে ইন্টারচেঞ্জ হচ্ছে। তো ইন্টারচেঞ্জিং গুলো দেখিয়েছে দেখো, আমাদের 8 আর 5 ইন্টারচেঞ্জ হয়ে 5 8 হয়ে গেছে, 6 3 ইন্টারচেঞ্জ 3 6 হয়ে গেছে, 14 এখানে ছিল হচ্ছে তোমার মোস্ট প্রবাবলি 14 15 ছিল, 15 14 14 15 হয়ে গেছে, আর 11 10 হয়ে গেছে। তাহলে ফার্স্ট স্টেপের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। ফার্স্ট স্টেপের আউটপুটের পরে 8 পড়ে রয়েছে। সেকেন্ড স্টেপে কি কাজ হচ্ছে অ্যাকচুয়ালি, দেখো দেখো শাফেল ইচ রো, প্রত্যেকটা রো এর এই যে ভেতরগুলোকে আমরা শাফেল করছি, দেখো এইগুলোকে, আর কিচ্ছু না, এইগুলোকে শাফেল করবো, এটা হচ্ছে সেকেন্ড রো এর কাজ। এই যে শাফেল ইচ রো, তারপর হচ্ছে ইন্টারচেঞ্জ ইভেন রো, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এই সেকেন্ড আনশাফেল ইচ রো, M2 এর কাজ হচ্ছে আনশাফেল ইচ রো, তারপর আমরা এটাকে রিকার্সিভলি কল করবো k/2 করে, তারপর আবার ফোর্থ স্টেপে হচ্ছে আনশাফেল করবো, ইন্টারচেঞ্জ করবো, আর কম্পারিজন এক্সচেঞ্জ করবো, মানে ইভেন উইথ অড উইথ ইভেন। এই হচ্ছে বেসিক গল্প। তাহলে এইভাবে আমরা দেখি, তাহলে সেকেন্ড স্টেপে কি আনশাফেল ইচ রো, তাহলে আমরা আনশাফেল করা মানে হচ্ছে ভেতরগুলোর সাথে, যদি শর্টকাট আমি বলে দিই, জাস্ট আমাদের এই দুটো ইন্টারনাল দুটোর সাথে আমি ইন্টারচেঞ্জ করে দেওয়া, কিচ্ছু না, এটা আনশাফেল করলাম। করে দেখো পরের পেজে রয়েছে, দেখো আনশাফেল হয়ে গেছে, 4 0 ছিল, দেখো 0 4 হয়ে গেছে, দেখো ভালো করে দেখো, 4 0 ছিল, এখন এটা 0 4 হয়ে গেছে। আলটিমেটলি এখানে সবকিছু কিন্তু আমাদের শাফেল হয়ে গেছে। শাফেলের গল্প শেষ হয়ে গেছে এই জায়গাটা। এবার আমরা কি করব, আমাদের মার্চ করব বাই কলিং এই অ্যালগরিদমটা, দেখতে পাচ্ছ যে জে কমা k/2, এটা মার্জিংটা গল্পটা আলটিমেটলি এই মার্জিং ক্ষেত্রটা যদি বলি, এটা মানে আমাদের রিকার্সিভ কল। তো রিকার্সিভ কল করে কি করছে অ্যাকচুয়ালি, যদি উপর থেকে দুটোকে অ্যানালিসিস করে দেখো, দেখলে বুঝতে পারবে আমাদের যে অড নাম্বার অফ রোজ গুলোর উপর মেনলি ওরা ডিল করছে। এই অড নাম্বার অফ রোজ, অড, এটা অড অ্যাকচুয়ালি, এটা একটা 1 এটা 3, তো আমাদের ইন্টারচেঞ্জ করছে দুটোর মধ্যে, ভালো করে দেখলে বুঝতে পারবে। কিন্তু এটা রিকার্সিভলি করছে বলে জিনিসটা অতটা তোমরা খেয়াল করতে পারছো না। তো রিকার্সিভলি এইভাবে চেঞ্জ করবে, এই দুটো দেখো, এই দুটোকে চেঞ্জ করেছে, এই দুটোকে চেঞ্জ করেছে, একটা মিস টাইপিং হয়ে গেছে, এই জায়গাটা 12 হবে, ঠিক আছে, এই জায়গাটা 13 হবে, মিস টাইপিং হয়ে গেছে, লিখতে গিয়ে এটা মিস হয়ে গেছে। তো এরকম ভাবে আমাদের অ্যাকচুয়ালি চেঞ্জ করে দিচ্ছে রিকার্সিভলি, ঠিক আছে। রিকার্সিভ করার পর আমাদের কি করছে, আবার এটাকে আমাদের নেক্সট ফেজে কি বলা হয়েছিল, শাফেল করবে তার ইভেন রোর উপর। যদি আমরা চলে যাই ওই জায়গাটা, এই যে ইন্টারচেঞ্জ ইচ রো হয়ে গেছে আমাদের, এই দেখো শাফেল ইচ রো, প্রত্যেকটা রো শাফেল করবে,
ইন্টারচেঞ্জ অন ইভেন রো, সাফেল তো করে দিয়েছি, ইন্টারচেঞ্জ অন ইভেন রো, ইভেন রোর উপর আমাদের কি হবে, সাফলিং হবে। তারপর হচ্ছে কম্পারিজন এক্সচেঞ্জ, এই হচ্ছে আমাদের ইভেন রোর উপর দেখতে পাচ্ছি আমাদের ইন্টারচেঞ্জ হয়ে গেল। তারপর হচ্ছে আমাদের কম্পারিজন এক্সচেঞ্জ, আমরা জানো যে ইভেনের উপর দেখো, ইভেনের সাথে ইভেন, এটা ইভেনের সাথে ইভেন, এটা ইভেনের সাথে ইভেন, এটা ইভেনের সাথে ইভেন, এইভাবে কিন্তু আমাদের কম্পারিজনে কিন্তু কোনোভাবে হতেই চলছে, কিন্তু এইভাবেই জিনিসটা কিন্তু কাজ হচ্ছে। আলটিমেটলি দেখলে দেখো, আলটিমেটলি তোমরা যখন ফাইনাল যাবো এটা কিন্তু আমাদের শর্ট হয়ে যাবে, এই হচ্ছে আমাদের ফাইনাল শর্টের জিনিস, ঠিক আছে। এইভাবে জিনিসটার কাজ কিন্তু হয়ে গেল, দেখতে পাচ্ছ পুরো স্ক্রিনে শর্টেড রয়েছে। এই ছিল গল্পটা আমাদের। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।